2019-এর মধ্যবর্তী রাত্রি। এটা হয়েছিল আগরতলার জ্যাকসন গেট এলাকাতে। ওখানে সারদা মেডিকেল হল বলে একটা ওষুধের দোকান আছে, সেই দোকানটা তখন বন্ধ ছিল। রাত্রি তখন 11:30-12টা, ওই সময় ঘটনাটা ঘটে। ওখানে বোধিসত্ত্ব যে ব্যাংক ম্যানেজার যে মারা গেছেন এবং তার এক বন্ধু, ওরা দুজন ওখানে বসেছিল। তো এই সময় গাড়ি করে 3 জন আততায়ী আসে। এরা হচ্ছে সুকান্ত বিশ্বাস, সুমিত চৌধুরী আর সুমিত বণিক। ওরা একটা ভক্সওয়াগন ভেন্টো সাদা রঙের গাড়ি করে সেখানে আসে। এসে ওদের খুব কাছে দাঁড়িয়ে ওরা ইউরিনেট করে। তো সেই জন্য বোধিসত্ত্ব ওরা বাধা দিয়েছিল। তো সেই থেকে ঘটনার সূত্রপাত। তারপর সেখান থেকে হাতাহাতি, তারপর মারামারি এবং সেখান থেকে স্ট্যাপ করা থেকে শুরু করে বোধিসত্ত্ব প্রাণহানি, সমস্তটা ঘটনা ঘটে। থ্যাংক ইউ। চলো সাইকেল বড় করে জায়গা, সাইকেল তো বড় করে রাখো। জায়গা যে দূর আছে দূর এলাও, জায়গা যে দূর আছে দূর এলাও। সাইডে করবা, এই গাপ্ত আছে জায়গা দিতে বড় করে লেবা করবা রে। বাইক আছে, জায়গা দো জায়গা দো জায়গা দো। আমরা আগে দেখি। চলো চলো আগে চলো, আগে চলো 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 চলো। কিছু দিকে দেখতে পড়বো। ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস হত্যাকাণ্ড মামলায় আজকে আগরতলার সেশনস কোর্ট মানে দায়রা আদালত জাজমেন্ট ঘোষণা করেছেন। এই মামলায় 4 জন আসামি ছিল: সুমিত বণিক, সুমিত চৌধুরী, সুকান্ত বিশ্বাস এবং ওমর শরীফ বা শোয়েব মিয়া। এদের 4 জনকেই আদালত 302 মানে খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছেন এবং 34 মানে সংঘবদ্ধভাবে তারা ওদের কমন ইন্টেনশন ছিল, সেটাও প্রমাণিত হয়েছে। তো আজকে রায় ঘোষণা করা হয়েছে, কিন্তু সাজা ঘোষণা করা হবে আগামীকালকে। আদালত বলেছেন যে আগামীকালকে 12:30টার সময় এই মামলার সাজা ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সাজা কি হয়। ওরা দোষী সাব্যস্ত হয়েছেন এইটুকু এখন পর্যন্ত। কতজন আছে টোটাল? 4 জন আসামি, কিন্তু বললামই যে 4 জন সেরকম। এই মামলায় টোটাল সাক্ষী দিয়েছিল 56 জন টোটাল উইটনেস এই মামলায়। এর মধ্যে 2 জন একজন গুরুত্বপূর্ণ সাক্ষী বাসুকর, ও এই মামলায় হস্টাইল বা বিরূপ হয়ে গেছিল, প্রসিকিউশনের পক্ষে কথা বলেনি যে কোনো কারণেই হোক। এবং আরেকজন হচ্ছেন ডাক্তার অভিজিৎ দাশগুপ্ত। ওনার সামনেই বোধিসত্ত্ব দাসকে জিবি ট্রমা কেয়ার সেন্টারে অগাস্ট মাসের 3 এবং 4 তারিখের মধ্যবর্তী রাত্রে চিকিৎসা করা হয়েছিল। আদালতে এসে উনি অস্বীকার করেন যে বোধিসত্ত্ব সেই সময় মৃত্যুকালীন জবানবন্দি কি দিয়েছে উনি শোনেননি। আর এছাড়া আরেকজন যে আছে বাসুকর, উনি এই মামলার প্রত্যক্ষদর্শী। কিভাবে বোধিসত্ত্বকে মারা হয়েছিল, প্রথমে হাত দিয়ে, বুট জুতো দিয়ে বা বিয়ারের বোতল দিয়ে বা চাকু দিয়ে, সেগুলো সমস্তই উনি নিজে প্রত্যক্ষ করেছেন, কিন্তু উনি আদালতে এসে বলেছেন উনি কিছু দেখেননি। তো এই 2 জনের এগেনস্টে আমরা সরকার পক্ষ থেকে আমাদের কোর্টের কাছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য একটা প্রসিডিং হয়, সেটা করার জন্য কোর্টের কাছে প্রেয়ার দেওয়া আছে। এখন এই মামলার সাজা ঘোষণা করার পর খুব সম্ভব আদালত সেই জিনিসটা বিচার করবেন। কোন কোন ধারা মামলা নেওয়া হয়েছিল? এই মামলায় চার্জ হচ্ছে 302 মানে খুনের দায় এবং 34 মানে কমন ইন্টেনশন। ঘটনাটা কবে ঘটেছিল? ঘটনাটা হয়েছিল 3 এবং 4 অগাস্ট 2019-এর মধ্যবর্তী রাত্রি। এটা হয়েছিল আগরতলার জ্যাকসন গেট এলাকাতে। ওখানে সারদা মেডিকেল হল বলে একটা ওষুধের দোকান আছে, সেই দোকানটা তখন বন্ধ ছিল। রাত্রি তখন 11:30-12টা, ওই সময় ঘটনাটা ঘটে। ওখানে বোধিসত্ত্ব যে ব্যাংক ম্যানেজার যে মারা গেছেন এবং তার এক বন্ধু, ওরা 2 জন ওখানে বসেছিল। তো এই সময় গাড়ি করে 3 জন আততায়ী আসে। এরা হচ্ছে সুকান্ত বিশ্বাস,
সুমিত চৌধুরী আর সুমিত বণিক। ওরা একটা ভক্সওয়াগন ভেন্টো সাদা রঙের গাড়ি করে সেখানে আসে, এসে ওদের খুব কাছে দাঁড়িয়ে ওরা ইউরিনেট করে। তো সেই জন্য বোধিসত্ত্ব ওরা বাধা দিয়েছিল, তো সেই থেকে ঘটনার সূত্রপাত। তারপর সেখান থেকে হাতাহাতি, তারপর মারামারি এবং সেখান থেকে স্ট্যাপ করা থেকে শুরু করে বোধিসত্ত্ব প্রাণহানি সমস্তটা ঘটনা ঘটে। থ্যাংক ইউ। চলো সাইকেল বড় করে জায়গা সাইকেল তো বড় করে রাখো, জায়গা যে দূর আছে দূর এলাও, জায়গা যে দূর আছে দূর এলাও, সাইডে করবা। এই গাপ্ত আছে একটু জায়গা দিতে বড় করে লইবা করবা রে, বাইক আছে জায়গা তো আমরা আগে দেখি। চলো চলো আগে চলো আগে চলো 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 পিছের দিকে দেখতে পড়বা। ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস হত্যাকাণ্ড মামলায় আজকে আগরতলার সেশনস কোর্ট মানে দায়রা আদালত জাজমেন্ট ঘোষণা করেছেন। এই মামলায় 4 জন আসামি ছিল: সুমিত বণিক, সুমিত চৌধুরী, সুকান্ত বিশ্বাস এবং ওমর শরীফ বা শোয়েব মিয়া। এদের 4 জনকেই আদালত 302 মানে খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছেন এবং 34 মানে সংঘবদ্ধভাবে তারা ওদের কমন ইন্টেনশন ছিল সেটাও প্রমাণিত হয়েছে। তো আজকে রায় ঘোষণা করা হয়েছে, কিন্তু সাজা ঘোষণা করা হবে আগামীকালকে। আদালত বলেছেন যে আগামীকালকে 12:30টার সময় এই মামলার সাজা ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সাজা কি হয়। ওরা দোষী সাব্যস্ত হয়েছেন এইটুকু এখন পর্যন্ত। কতজন আছে টোটাল? 4 জন আসামি, কিন্তু বললামই যে 4 জন সেরকম এই মামলায় টোটাল সাক্ষী দিয়েছিল 56 জন টোটাল উইটনেস এই মামলায়। এর মধ্যে 2 জন একজন গুরুত্বপূর্ণ সাক্ষী বাসুকর, ও এই মামলায় হস্টাইল বা বিরূপ হয়ে গেছিল, প্রসিকিউশনের পক্ষে কথা বলেনি যে কোনো কারণেই হোক। এবং আরেকজন হচ্ছেন ডাক্তার অভিজিৎ দাশগুপ্ত। ওনার সামনেই বোধিসত্ত্ব দাসকে জিবি ট্রমা কেয়ার সেন্টারে অগাস্ট মাসের 3 এবং 4 তারিখের মধ্যবর্তী রাত্রে চিকিৎসা করা হয়েছিল। আদালতে এসে উনি অস্বীকার করেন যে বোধিসত্ত্ব সেই সময় মৃত্যুকালীন জবানবন্দি কি দিয়েছে উনি শোনেননি। আর এছাড়া আরেকজন যে আছে বাসুকর, উনি এই মামলার প্রত্যক্ষদর্শী। কিভাবে বোধিসত্ত্বকে মারা হয়েছিল, প্রথমে হাত দিয়ে, বুট জুতো দিয়ে বা বিয়ারের বোতল দিয়ে বা চাকু দিয়ে, সেগুলো সমস্তই উনি নিজে প্রত্যক্ষ করেছেন, কিন্তু উনি আদালতে এসে বলেছেন উনি কিছু দেখেননি। তো এই 2 জনের এগেনস্টে আমরা সরকার পক্ষ থেকে আমাদের কোর্টের কাছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য একটা প্রসিডিং হয়, সেটা করার জন্য কোর্টের কাছে প্রেয়ার দেওয়া আছে। এখন এই মামলার সাজা ঘোষণা করার পর খুব সম্ভব আদালত সেই জিনিসটা বিচার করবেন। কোন কোন ধারা মামলা নেওয়া হয়েছিল? এই মামলায় চার্জ হচ্ছে 302 মানে খুনের দায় এবং 34 মানে কমন ইন্টেনশন। ঘটনাটা কবে ঘটেছিল? ঘটনাটা হয়েছিল 3 এবং 4 অগস্ট 2019-এর মধ্যবর্তী রাত্রে। এটা হয়েছিল আগরতলার জ্যাকসন গেট এলাকাতে। ওখানে সারদা মেডিকেল হল বলে একটা ওষুধের দোকান আছে, সেই দোকানটা তখন বন্ধ ছিল। রাত্রি তখন 11:30-12টা, ওই সময় ঘটনাটা ঘটে। ওখানে বোধিসত্ত্ব যে ব্যাংক ম্যানেজার যে মারা গেছেন এবং তার এক বন্ধু, ওরা 2 জন ওখানে বসেছিল। তো এই সময় গাড়ি করে 3 জন আততায়ী আসে। এরা হচ্ছে সুকান্ত বিশ্বাস, সুমিত চৌধুরী আর সুমিত বণিক। ওরা একটা ভক্সওয়াগন ভেন্টো সাদা রঙের গাড়ি করে সেখানে আসে, এসে ওদের খুব কাছে দাঁড়িয়ে ওরা ইউরিনেট করে। তো সেই জন্য বোধিসত্ত্ব ওরা বাধা দিয়েছিল, তো সেই থেকে ঘটনার সূত্রপাত। তারপর সেখান থেকে হাতাহাতি, তারপর মারামারি এবং সেখান থেকে স্ট্যাপ করা থেকে শুরু করে বোধিসত্ত্ব প্রাণহানি সমস্তটা ঘটনা ঘটে। থ্যাংক ইউ।
চলো সাইকেল বড় করে জায়গা সাইকেল তো বড় করে রাখো, জায়গাতে দূর আছে দুলো এলাও, জায়গাতে দূর আছে দুলো এলাও, সাইডে করবা এই গাপ্ত আছে জায়গা দিতে বড় করে লেবা করবা রে বাইক আছে, জায়গা তো আমরা আগে দেখি। চলো চলো আগে চলো 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 পিছের দিকে দেখতে পড়বো। ব্যাংক ম্যানেজার বুদ্ধিসত্ত্ব দাস হত্যাকাণ্ড মামলায় আজকে আগরতলার সেশনস কোর্ট মানে দায়রা আদালত জাজমেন্ট ঘোষণা করেছেন। এই মামলায় 4 জন আসামি ছিল: সুমিত বণিক, সুমিত চৌধুরী, সুকান্ত বিশ্বাস এবং ওমর শরীফ বা শোয়েব মিয়া। এদের 4 জনকেই আদালত 302 মানে খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছে এবং 34 মানে সংঘবদ্ধভাবে তারা ওদের কমন ইন্টেনশন ছিল সেটাও প্রমাণিত হয়েছে। তো আজকে রায় ঘোষণা করা হয়েছে, কিন্তু সাজা ঘোষণা করা হবে আগামীকালকে। আদালত বলেছেন যে আগামীকালকে 12:30টার সময় এই মামলার সাজা ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সাজা কি হয়। ওরা দোষী সাব্যস্ত হয়েছেন এইটুকু এখন পর্যন্ত। কতজন আছে টোটাল? 4 জন আসামি, কিন্তু বললামই যে 4 জন সেরকম। এই মামলায় টোটাল সাক্ষী দিয়েছিল 56 জন টোটাল উইটনেস এই মামলায়। এর মধ্যে 2 জন একজন গুরুত্বপূর্ণ সাক্ষী বাসুকর, ও এই মামলায় হস্টাইল বা বিরূপ হয়ে গেছিল, প্রসিকিউশনের পক্ষে কথা বলেনি যে কোনো কারণেই হোক। এবং আরেকজন হচ্ছেন ডাক্তার অভিজিৎ দাশগুপ্ত। ওনার সামনেই বোধিসত্ত্ব দাসকে জিবি ট্রমা কেয়ার সেন্টারে অগাস্ট মাসের 3 এবং 4 তারিখের মধ্যবর্তী রাত্রে চিকিৎসা করা হয়েছিল। আদালতে এসে উনি অস্বীকার করেন যে বোধিসত্ত্ব সেই সময় মৃত্যুকালীন জবানবন্দি কি দিয়েছে উনি শোনেননি। আর এছাড়া আরেকজন যে আছে বাসুকর, উনি এই মামলার প্রত্যক্ষদর্শী। কিভাবে বোধিসত্ত্বকে মারা হয়েছিল, প্রথমে হাত দিয়ে, বুট জুতো দিয়ে বা বিয়ারের বোতল দিয়ে বা চাকু দিয়ে, সেগুলো সমস্তই উনি নিজে প্রত্যক্ষ করেছেন, কিন্তু উনি আদালতে এসে বলেছেন উনি কিছু দেখেননি। তো এই 2 জনের এগেনস্টে আমরা সরকার পক্ষ থেকে আমাদের কোর্টের কাছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য একটা প্রসিডিং হয়, সেটা করার জন্য কোর্টের কাছে প্রেয়ার দেওয়া আছে। এখন এই মামলার সাজা ঘোষণা করার পর খুব সম্ভব আদালত সেই জিনিসটা বিচার করবেন। কোন ধারা মামলা নেওয়া হয়েছিল? এই মামলায় চার্জ হচ্ছে 302 মানে খুনের দায় এবং 34 মানে কমন ইন্টেনশন। ঘটনাটা কবে ঘটেছিল? ঘটনাটা হয়েছিল 3 এবং 4 অগস্ট 2019-এর মধ্যবর্তী রাত্রে। এটা হয়েছিল আগরতলার জ্যাকসন গেট এলাকাতে। ওখানে সারদা মেডিকেল হল বলে একটা ওষুধের দোকান আছে, সেই দোকানটা তখন বন্ধ ছিল। রাত্রি তখন 11:30-12টা, ওই সময় ঘটনাটা ঘটে। ওখানে বোধিসত্ত্ব যে ব্যাংক ম্যানেজার যে মারা গেছেন এবং তার এক বন্ধু, ওরা 2 জন ওখানে ছিল। এই সময় গাড়ি করে 3 আততায়ী আসে, হচ্ছে সুকান্ত বিশ্বাস, সুমিত চৌধুরী আর সুমিত বণিক। বক্সর ভেন্টো সাধারণ গাড়ি করে সেখানে আসে। ওদের খুব কাছে দাঁড়িয়ে ওরা ইউরিনি করে, এই জন্য বোধিসত্ত্বরা বাধা দিয়েছিল, সেই থেকে ঘটনার প্রপার। তারপর সেখান থেকে হাতাহাতি, তারপর মারামারি এবং সেটাকে স্ট্যাপ করা শুরু করে বোধিসত্ত্ব প্রাণহানি, সমস্তটা ঘটনা। চলো সাইকেল বড় করে জায়গা সাইকেল তো বড় করে রাখো, জায়গাতে দূর আছে দুলো এলাও, জায়গাতে দূর আছে দুলো এলাও, সাইডে করবা এই গাপ্ত আছে জায়গা দিতে
বড় করে লইবা ওরবারে বাইক আছে জায়গা দো জায়গা দো জায়গা দো আমরা আগে দেখি চলো চলো আগে চলো আগে চলো 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 পিছের দিকে দেখতে পড়বো ব্যাংক ম্যানেজার বুদ্ধিসত্ত্ব দাস হত্যাকাণ্ড মামলায় আজকে আগরতলার সেশনস কোর্ট মানে দায়রা আদালত জাজমেন্ট ঘোষণা করেছেন। এই মামলায় 4 জন আসামি ছিল: সুমিত বণিক, সুমিত চৌধুরী, সুকান্ত বিশ্বাস এবং ওমর শরীফ বা শোয়েব মিয়া। এদের 4 জনকেই আদালত 302 মানে খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছে এবং 34 মানে সংঘবদ্ধভাবে তারা ওদের কমন ইন্টেনশন ছিল সেটাও প্রমাণিত হয়েছে। তো আজকে রায় ঘোষণা করা হয়েছে, কিন্তু সাজা ঘোষণা করা হবে আগামীকালকে। আদালত বলেছেন যে আগামীকালকে 12:30টার সময় এই মামলার সাজা ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সাজা কি হয়। ওরা দোষী সাব্যস্ত হয়েছে এইটুকু এখন পর্যন্ত। কতজন আছে টোটাল? 4 জন আসামি, বললামই যে 4 জন সেরকম। এই মামলায় টোটাল সাক্ষী দিয়েছিল 56 জন টোটাল উইটনেস এই মামলায়। এর মধ্যে 2 জন একজন গুরুত্বপূর্ণ সাক্ষী বাসুকর, ও এই মামলায় হস্টাইল বা বিরূপ হয়ে গেছিল, প্রসিকিউশনের পক্ষে কথা বলেনি যে কোনো কারণেই হোক। এবং আরেকজন হচ্ছেন ডাক্তার অভিজিৎ দাশগুপ্ত। ওনার সামনেই বোধিসত্ত্ব দাসকে জিবি ট্রমা কেয়ার সেন্টারে অগাস্ট মাসের 3 এবং 4 তারিখের মধ্যবর্তী রাত্রে চিকিৎসা করা হয়েছিল। আদালতে এসে উনি অস্বীকার করেন যে বোধিসত্ত্ব সেই সময় মৃত্যুকালীন জবানবন্দি কি দিয়েছে উনি শোনেননি। আর এছাড়া আরেকজন যে আছে বাসুকর, উনি এই মামলার প্রত্যক্ষদর্শী। কিভাবে বোধিসত্ত্বকে মারা হয়েছিল, প্রথমে হাত দিয়ে, বুটজুতো দিয়ে বা বিয়ারের বোতল দিয়ে বা চাকু দিয়ে, সেগুলো সমস্তই উনি নিজে প্রত্যক্ষ করেছেন, কিন্তু উনি আদালতে এসে বলেছেন উনি কিছু দেখেননি। তো এই 2 জনের এগেনস্টে আমরা সরকার পক্ষ থেকে আমাদের কোর্টের কাছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য একটা প্রসিডিং হয়, সেটা করার জন্য কোর্টের কাছে প্রেয়ার দেওয়া আছে। এখন এই মামলার সাজা ঘোষণা করার পর খুব সম্ভব আদালত সেই জিনিসটা বিচার করবেন। কোন কোন ধারা মামলা নেওয়া হয়েছিল? এই মামলায় চার্জ হচ্ছে 302 মানে খুনের দায়ে এবং 34 কমন ইন্টেনশন। ঘটনাটা কবে ঘটেছিল? ঘটনাটা হয়েছিল 3 এবং 4ই অগাস্ট 2019-এর মধ্যবর্তী রাত্রে। এটা হয়েছিল আগরতলার জ্যাকসন গেট এলাকাতে। ওখানে সারদা মেডিকেল হল বলে একটা ওষুধের দোকান আছে, সেই দোকানটা তখন বন্ধ ছিল। রাত্রি তখন 11:30-12টা, ওই সময় ঘটনাটা ঘটে। ওখানে বোধিসত্ত্ব যে ব্যাংক ম্যানেজার যে মারা গেছেন এবং তার এক বন্ধু, ওরা 2 জন ওখানে বসেছিল। তো এই সময় গাড়ি করে 3 জন আততায়ী আসে। এরা হচ্ছে সুকান্ত বিশ্বাস, সুমিত চৌধুরী আর সুমিত বণিক। ওরা একটা ভক্সওয়াগন ভেন্টো সাদা রঙের গাড়ি করে সেখানে আসে। এসে ওদের খুব কাছে দাঁড়িয়ে ওরা ইউরিনেট করে। তো সেই জন্য বোধিসত্ত্ব ওরা বাধা দিয়েছিল। তো সেই থেকে ঘটনার সূত্রপাত। তারপর সেখান থেকে হাতাহাতি, তারপর মারামারি এবং সেখান থেকে স্ট্যাপ করা থেকে শুরু করে বোধিসত্ত্ব প্রাণহানি, সমস্তটা ঘটনা ঘটে। থ্যাংক ইউ। চলো সাইকেল বড় করে জায়গা, সাইকেল তো বড় করে রাখো, জায়গা যে দূর আছে দুলে লাও, জায়গা যে দূর আছে দুলে লাও, সাইডে করবা। এই গাপ্ত আছে জায়গা দিতে বড় করে লইবা ওরবারে বাইক আছে জায়গা দো জায়গা দো জায়গা দো আমরা আগে দেখি চলো চলো আগে চলো আগে চলো 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 পিছের দিকে দেখতে পড়বো ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস হত্যাকাণ্ড মামলায় আজকে আগরতলার সেশনস কোর্ট মানে দায়রা আদালত
জাজমেন্ট ঘোষণা করেছেন। এই মামলায় 4 জন আসামি ছিল: সুমিত বণিক, সুমিত চৌধুরী, সুকান্ত বিশ্বাস এবং ওমর শরীফ বা শোয়েব মিয়া। এদের 4 জনকেই আদালত 302 মানে খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছেন এবং 34 মানে সংঘবদ্ধভাবে তারা ওদের কমন ইন্টেনশন ছিল সেটাও প্রমাণিত হয়েছে। তো আজকে রায় ঘোষণা করা হয়েছে, কিন্তু সাজা ঘোষণা করা হবে আগামীকালকে। আদালত বলেছেন যে আগামীকালকে 12:30টার সময় এই মামলার সাজা ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সাজা কি হয়। ওরা দোষী সাব্যস্ত হয়েছেন এইটুকু এখন পর্যন্ত। কতজন আছে টোটাল? 4 জন আসামি, কিন্তু বললামই যে 4 জন সেরকম সাক্ষী। এই মামলায় টোটাল সাক্ষী দিয়েছিল 56 জন টোটাল উইটনেস এই মামলায়। এর মধ্যে একজন গুরুত্বপূর্ণ সাক্ষী বাসুকর, ও এই মামলায় হস্টাইল বা বিরূপ হয়ে গেছিল, প্রসিকিউশনের পক্ষে কথা বলেনি যে কোনো কারণেই হোক। এবং আরেকজন হচ্ছেন ডাক্তার অভিজিৎ দাশগুপ্ত। ওনার সামনেই বোধিসত্ত্ব দাসকে জিবি ট্রমা কেয়ার সেন্টারে অগাস্ট মাসের 3 এবং 4 তারিখের মধ্যবর্তী রাত্রে চিকিৎসা করা হয়েছিল। আদালতে এসে উনি অস্বীকার করেন যে বোধিসত্ত্ব সেই সময় মৃত্যুকালীন জবানবন্দি কি দিয়েছে উনি শোনেননি। আর এছাড়া আরেকজন যে আছে বাসুকর, উনি এই মামলার প্রত্যক্ষদর্শী। কিভাবে বোধিসত্ত্বকে মারা হয়েছিল, প্রথমে হাত দিয়ে, বুটজুতো দিয়ে বা বিয়ারের বোতল দিয়ে বা চাকু দিয়ে, সেগুলো সমস্তই উনি নিজে প্রত্যক্ষ করেছেন, কিন্তু উনি আদালতে এসে বলেছেন উনি কিছু দেখেননি। তো এই দুজনের এগেনস্টে আমরা সরকার পক্ষ থেকে আমাদের কোর্টের কাছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য একটা প্রসিডিং হয়, সেটা করার জন্য কোর্টের কাছে প্রেয়ার দেওয়া আছে। এখন এই মামলার সাজা ঘোষণা করার পর খুব সম্ভব আদালত সেই জিনিসটা বিচার করবেন। কোন কোন ধারা মামলা নেওয়া হয়েছিল? এই মামলায় চার্জ হচ্ছে 302 মানে খুনের দায় এবং 34 মানে কমন ইন্টেনশন। ঘটনাটা কবে ঘটেছিল? ঘটনাটা হয়েছিল 3 এবং 4 অগস্ট 2019-এর মধ্যবর্তী রাত্রে। এটা হয়েছিল আগরতলার জ্যাকসন গেট এলাকাতে। ওখানে সারদা মেডিকেল হল বলে একটা ওষুধের দোকান আছে, সেই দোকানটা তখন বন্ধ ছিল। রাত্রি তখন 11:30-12টা, ওই সময় ঘটনাটা ঘটে। ওখানে বোধিসত্ত্ব যে ব্যাংক ম্যানেজার যে মারা গেছেন এবং তার এক বন্ধু, ওরা দুজন ওখানে বসেছিল। তো এই সময় গাড়ি করে 3 জন আততায়ী আসে। এরা হচ্ছে সুকান্ত বিশ্বাস, সুমিত চৌধুরী আর সুমিত বণিক। ওরা একটা ভক্সওয়াগন ভেন্টো সাদা রঙের গাড়ি করে সেখানে আসে। এসে ওদের খুব কাছে দাঁড়িয়ে ওরা ইউরিনেট করে। তো সেই জন্য বোধিসত্ত্ব ওরা বাধা দিয়েছিল। তো সেই থেকে ঘটনার সূত্রপাত। তারপর সেখান থেকে হাতাহাতি, তারপর মারামারি এবং সেখান থেকে স্ট্যাপ করা থেকে শুরু করে বোধিসত্ত্ব প্রাণহানি, সমস্তটা ঘটনা ঘটে। থ্যাংক ইউ। চলো সাইকেল বড় করে জায়গা, সাইকেল তো বড় করে রাখো। জায়গা দূর আছে দুলো এলাও, জায়গা দূর আছে দুলো এলাও সাইডে করবা। এই গাপ তো আছে, জায়গা দিতে বড় করে লইবা করবা। রে বাইক আছে, জায়গা তো আমরা আগে দেখি। চলো আগে চলো চলো দিকে দেখতে পড়বো। ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস হত্যাকাণ্ড মামলায় আজকে আগরতলার সেশনস কোর্ট মানে দায়রা আদালত জাজমেন্ট ঘোষণা করেছেন। এই মামলায় 4 জন আসামি ছিল: সুমিত বণিক, সুমিত চৌধুরী, সুকান্ত বিশ্বাস এবং ওমর শরীফ বা শোয়েব মিয়া। এদের 4 জনকেই আদালত 302 মানে খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছেন এবং 34 মানে সংঘবদ্ধভাবে তারা ওদের কমন ইন্টেনশন ছিল সেটাও প্রমাণিত হয়েছে। তো আজকে রায় ঘোষণা করা হয়েছে, কিন্তু সাজা ঘোষণা করা হবে আগামীকালকে। আদালত বলেছেন যে আগামীকালকে 12:30টার সময়
এই মামলার সাজা ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সাজা কি হয়। ওরা দোষী সাব্যস্ত হয়েছেন এইটুকু এখন পর্যন্ত। কতজন আছে টোটাল? 4 জন আসামি, কিন্তু বললামই যে চারজন সেরকম এই মামলায় টোটাল সাক্ষী দিয়েছিল 56 জন টোটাল উইটনেস এই মামলায়। এর মধ্যে একজন গুরুত্বপূর্ণ সাক্ষী বাসুকর ও এই মামলায় হস্টাইল বা বিরূপ হয়ে গেছিল, প্রসিকিউশনের পক্ষে কথা বলেনি যে কোনো কারণেই হোক। এবং আরেকজন হচ্ছেন ডাক্তার অভিজিৎ দাশগুপ্ত। ওনার সামনেই বোধিসত্ত্ব দাসকে জিবি ট্রমা কেয়ার সেন্টারে অগস্ট মাসের 3 এবং 4 তারিখের মধ্যবর্তী রাত্রে চিকিৎসা করা হয়েছিল। আদালতে এসে উনি অস্বীকার করেন যে বোধিসত্ত্ব সেই সময় মৃত্যুকালীন জবানবন্দি কি দিয়েছে উনি শোনেননি। আর এছাড়া আরেকজন যে আছে বাসুকর, উনি এই মামলার প্রত্যক্ষদর্শী। কিভাবে বোধিসত্ত্বকে মারা হয়েছিল, প্রথমে হাত দিয়ে, বুটজুতো দিয়ে বা বিয়ারের বোতল দিয়ে বা চাকু দিয়ে, সেগুলো সমস্তই উনি নিজে প্রত্যক্ষ করেছেন, কিন্তু উনি আদালতে এসে বলেছেন উনি কিছু দেখেননি। তো এই দুজনের এগেনস্টে আমরা সরকার পক্ষ থেকে আমাদের কোর্টের কাছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য একটা প্রসিডিং হয়, সেটা করার জন্য কোর্টের কাছে প্রেয়ার দেওয়া আছে। এখন এই মামলার সাজা ঘোষণা করার পর খুব সম্ভব আদালত সেই জিনিসটা বিচার করবেন। কোন কোন ধারা মামলা নেওয়া হয়েছিল? এই মামলায় চার্জ হচ্ছে 302 মানে খুনের দায় এবং 34 মানে কমন ইন্টেনশন। ঘটনাটা কবে ঘটেছিল? ঘটনাটা হয়েছিল 3 এবং 4 অগস্ট 2019-এর মধ্যবর্তী রাত্রে। এটা হয়েছিল আগরতলার জ্যাকসন গেট এলাকাতে। ওখানে সারদা মেডিকেল হল বলে একটা ওষুধের দোকান আছে, সেই দোকানটা তখন বন্ধ ছিল। রাত্রি তখন 11:30-12টা, ওই সময় ঘটনাটা ঘটে। ওখানে বোধিসত্ত্ব যে ব্যাংক ম্যানেজার যে মারা গেছেন এবং তার এক বন্ধু, ওরা দুজন ওখানে বসেছিল। তো এই সময় গাড়ি করে 3 জন আততায়ী আসে। এরা হচ্ছে সুকান্ত বিশ্বাস, সুমিত চৌধুরী আর সুমিত বণিক। ওরা একটা ভক্সওয়াগন ভেন্টো সাদা রঙের গাড়ি করে সেখানে আসে। এসে ওদের খুব কাছে দাঁড়িয়ে ওরা ইউরিনেট করে। তো সেই জন্য বোধিসত্ত্ব ওরা বাধা দিয়েছিল। তো সেই থেকে ঘটনার সূত্রপাত। তারপর সেখান থেকে হাতাহাতি, তারপর মারামারি এবং সেখান থেকে স্ট্যাপ করা থেকে শুরু করে বোধিসত্ত্ব প্রাণহানি, সমস্তটা ঘটনা ঘটে। থ্যাংক ইউ। চলো সাইকেল বড় করে জায়গা, সাইকেল তো বড় করে রাখো, জায়গাতে দূর আছে দূরে এলাও, জায়গাতে দূর আছে দূরে এলাও, সাইডে করবা। এই গাপ তো আছে জায়গা দিতে বড় করে লেবা করবা রে, বাইক আছে জায়গা তো আমরা আগে দেখি। চলো চলো আগে চলো 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 পিছন দিকে দেখতে পড়বো। ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস হত্যাকাণ্ড মামলায় আজকে আগরতলার সেশনস কোর্ট মানে দায়রা আদালত জাজমেন্ট ঘোষণা করেছেন। এই মামলায় 4 জন আসামি ছিল, সুমিত বণিক, সুমিত চৌধুরী, সুকান্ত বিশ্বাস এবং ওমর শরীফ বা শোয়েব মিয়া। এদের 4 জনকেই আদালত 302 মানে খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছেন এবং 34 মানে সংঘবদ্ধভাবে তারা ওদের কমন ইন্টেনশন ছিল, সেটাও প্রমাণিত হয়েছে। তো আজকে রায় ঘোষণা করা হয়েছে, কিন্তু সাজা ঘোষণা করা হবে আগামীকালকে। আদালত বলেছেন যে আগামীকালকে 12:30টার সময় এই মামলার সাজা ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সাজা কি হয়। ওরা দোষী সাব্যস্ত হয়েছেন এইটুকু এখন পর্যন্ত। কতজন আছে টোটাল? 4 জন আসামি, কিন্তু বললামই যে 4 জন সেরকম এই মামলায় টোটাল সাক্ষী দিয়েছিল 56 জন টোটাল উইটনেস এই মামলায়। এর মধ্যে একজন গুরুত্বপূর্ণ সাক্ষী বাসুকর ও এই মামলায় হস্টাইল বা বিরূপ হয়ে গেছিল, প্রসিকিউশনের পক্ষে কথা বলেনি যে কোনো কারণেই হোক।
এবং আরেকজন হচ্ছেন ডাক্তার অভিজিৎ দাশগুপ্ত। ওনার সামনেই বোধিসত্ত্ব দাসকে জিবি ট্রমা কেয়ার সেন্টারে অগাস্ট মাসের 3 এবং 4 তারিখের মধ্যবর্তী রাত্রে চিকিৎসা করা হয়েছিল। আদালতে এসে উনি অস্বীকার করেন যে বোধিসত্ত্ব সেই সময় মৃত্যুকালীন জবানবন্দি কি দিয়েছে উনি শোনেননি। আর এছাড়া আরেকজন যে আছে বাসুকর, উনি এই মামলার প্রত্যক্ষদর্শী। কিভাবে বোধিসত্ত্বকে মারা হয়েছিল, প্রথমে হাত দিয়ে, বুটজুতো দিয়ে বা বিয়ারের বোতল দিয়ে বা চাকু দিয়ে, সেগুলো সমস্তই উনি নিজে প্রত্যক্ষ করেছেন, কিন্তু উনি আদালতে এসে বলেছেন উনি কিছু দেখেননি। তো এই দুজনের এগেনস্টে আমরা সরকার পক্ষ থেকে আমাদের কোর্টের কাছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য একটা প্রসিডিং হয়, সেটা করার জন্য কোর্টের কাছে প্রেয়ার দেওয়া আছে। এখন এই মামলার সাজা ঘোষণা করার পর খুব সম্ভব আদালত সেই জিনিসটা বিচার করবেন। কোন কোন ধারা মামলা নেওয়া হয়েছিল? এই মামলায় চার্জ হচ্ছে 302 মানে খুনের দায় এবং 34 মানে কমন ইন্টেনশন। ঘটনাটা কবে ঘটেছিল? ঘটনাটা হয়েছিল 3 এবং 4 অগস্ট 2019-এর মধ্যবর্তী রাত্রে। এটা হয়েছিল আগরতলার জ্যাকসন গেট এলাকাতে। ওখানে সারদা মেডিকেল হল বলে একটা ওষুধের দোকান আছে, সেই দোকানটা তখন বন্ধ ছিল। রাত্রি তখন 11:30-12টা, ওই সময় ঘটনাটা ঘটে। ওখানে বোধিসত্ত্ব যে ব্যাংক ম্যানেজার যে মারা গেছেন এবং তার এক বন্ধু, ওরা দুজন ওখানে বসেছিল। তো এই সময় গাড়ি করে 3 জন আততায়ী আসে। এরা হচ্ছে সুকান্ত বিশ্বাস, সুমিত চৌধুরী আর সুমিত বণিক। ওরা একটা ভক্সওয়াগন ভেন্টো সাদা রঙের গাড়ি করে সেখানে আসে। এসে ওদের খুব কাছে দাঁড়িয়ে ওরা ইউরিনেট করে। তো সেই জন্য বোধিসত্ত্ব ওরা বাধা দিয়েছিল। তো সেই থেকে ঘটনার সূত্রপাত। তারপর সেখান থেকে হাতাহাতি, তারপর মারামারি এবং সেখান থেকে স্ট্যাপ করা থেকে শুরু করে বোধিসত্ত্ব প্রাণহানি, সমস্তটা ঘটনা ঘটে। থ্যাংক ইউ। চলো সাইকেল বড় করে জায়গা, সাইকেল তো বড় করে রাখো, জায়গা যে দূর আছে দূর এলাও, জায়গা যে দূর আছে দূর এলাও, সাইডে করবা। এই গাপ তো আছে জায়গা দিতে বড় করে লইবা করবা রে, বাইক আছে জায়গা দো, জায়গা দো, জায়গা দো, আমরা আগে দেখি। চলো চলো আগে চলো, আগে চলো, চলো চলো চলো, পিছের দিকে দেখতে বলবো। ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস হত্যাকাণ্ড মামলায় আজকে আগরতলার সেশনস কোর্ট মানে দায়রা আদালত জাজমেন্ট ঘোষণা করেছেন। এই মামলায় 4 জন আসামি ছিল: সুমিত বণিক, সুমিত চৌধুরী, সুকান্ত বিশ্বাস এবং ওমর শরীফ বা শোয়েব মিয়া। এদের 4 জনকেই আদালত 302 মানে খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছে এবং 34 মানে সংঘবদ্ধভাবে তারা ওদের কমন ইন্টেনশন ছিল, সেটাও প্রমাণিত হয়েছে। তো আজকে রায় ঘোষণা করা হয়েছে, কিন্তু সাজা ঘোষণা করা হবে আগামীকালকে। আদালত বলেছেন যে আগামীকালকে 12:30টার সময় এই মামলার সাজা ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সাজা কি হয়। ওরা দোষী সাব্যস্ত হয়েছেন এইটুকু এখন পর্যন্ত। কতজন আছে টোটাল? 4 জন আসামি, বললামই যে 4 জন সেরকম। এই মামলায় টোটাল সাক্ষী দিয়েছিল 56 জন টোটাল উইটনেস এই মামলায়। এর মধ্যে 2 জন একজন গুরুত্বপূর্ণ সাক্ষী বাসুকর, ও এই মামলায় হস্টাইল বা বিরূপ হয়ে গেছিল, প্রসিকিউশনের পক্ষে কথা বলেনি যে কোনো কারণেই হোক। এবং আরেকজন হচ্ছেন ডাক্তার অভিজিৎ দাশগুপ্ত। ওনার সামনেই বোধিসত্ত্ব দাসকে জিবি ট্রমা কেয়ার সেন্টারে অগাস্ট মাসের 3 এবং 4 তারিখের মধ্যবর্তী রাত্রে চিকিৎসা করা হয়েছিল। আদালতে এসে উনি অস্বীকার করেন যে বোধিসত্ত্ব সেই সময় মৃত্যুকালীন জবানবন্দি কি দিয়েছে উনি শোনেননি। আর এছাড়া আরেকজন যে আছে বাসুকর, উনি এই মামলার প্রত্যক্ষদর্শী। কিভাবে বোধিসত্ত্বকে মারা হয়েছিল, প্রথমে হাত দিয়ে, বুটজুতো দিয়ে বা বিয়ারের বোতল দিয়ে বা চাকু দিয়ে,
সেগুলো সমস্তই উনি নিজে প্রত্যক্ষ করেছেন, কিন্তু উনি আদালতে এসে বলেছেন উনি কিছু দেখেননি। তো এই দুজনের এগেনস্টে আমরা সরকার পক্ষ থেকে আমাদের কোর্টের কাছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য একটা প্রসিডিং হয়, সেটা করার জন্য কোর্টের কাছে প্রেয়ার দেওয়া আছে। এখন এই মামলার সাজা ঘোষণা করার পর খুব সম্ভব আদালত সেই জিনিসটা বিচার করবেন। কোন ধারা মামলা নেওয়া হয়েছিল? এই মামলায় চার্জ হচ্ছে 302 মানে খুনের দায় এবং 34 কমন ইন্টেনশন। ঘটনাটা কবে ঘটেছিল? ঘটনাটা হয়েছিল 3 এবং 4 অগস্ট 2019-এর মধ্যবর্তী রাত্রি। এটা হয়েছিল আগরতলার জ্যাকসন গেট এলাকাতে। ওখানে সারদা মেডিকেল হল বলে একটা ওষুধের দোকান আছে, সেই দোকানটা তখন বন্ধ ছিল। রাত্রি তখন 11:30-12টা, ওই সময় ঘটনাটা ঘটে। ওখানে বোধিসত্ত্ব যে ব্যাংক ম্যানেজার যে মারা গেছেন এবং তার এক বন্ধু, ওরা দুজন ওখানে বসেছিল। তো এই সময় গাড়ি করে 3 জন আততায়ী আসে। এরা হচ্ছে সুকান্ত বিশ্বাস, সুমিত চৌধুরী আর সুমিত বণিক। ওরা একটা ভক্সওয়াগন ভেন্টো সাদা রঙের গাড়ি করে সেখানে আসে। এসে ওদের খুব কাছে দাঁড়িয়ে ওরা ইউরিনেট করে। তো সেই জন্য বোধিসত্ত্ব ওরা বাধা দিয়েছিল, তো সেই থেকে ঘটনার সূত্রপাত। তারপর সেখান থেকে হাতাহাতি, তারপর মারামারি এবং সেখান থেকে স্ট্যাপ করা থেকে শুরু করে বোধিসত্ত্ব প্রাণহানি, সমস্তটা ঘটনা ঘটে। থ্যাংক ইউ। চলো সাইকেল বড় করে জায়গা, সাইকেল তো বড় করে রাখো, জায়গা যে দূর আছে দুলে এলাও, জায়গা যে দূর আছে দুলে এলাও, সাইডে করবা। এই গাছ তো আছে, জায়গা দিতে বড় করে লেবা করবা রে, বাইক আছে, জায়গা তো আমরা আগে দেখলাম। চলো চলো আগে চলো, আগে চলো, চলো চলো চলো, পিছের দিকে দেখতে পড়বো। ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস হত্যাকাণ্ড মামলায় আজকে আগরতলার সেশনস কোর্ট মানে দায়রা আদালত জাজমেন্ট ঘোষণা করেছেন। এই মামলায় 4 জন আসামি ছিল: সুমিত বণিক, সুমিত চৌধুরী, সুকান্ত বিশ্বাস এবং ওমর শরীফ বা শোয়েব মিয়া। এদের 4 জনকেই আদালত 302 মানে খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছেন এবং 34 মানে সংঘবদ্ধভাবে তারা ওদের কমন ইন্টেনশন ছিল, সেটাও প্রমাণিত হয়েছে। তো আজকে রায় ঘোষণা করা হয়েছে, কিন্তু সাজা ঘোষণা করা হবে আগামীকালকে। আদালত বলেছেন যে আগামীকালকে 12:30টার সময় এই মামলার সাজা ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সাজা কি হয়। ওরা দোষী সাব্যস্ত হয়েছেন এইটুকু এখন পর্যন্ত। কতজন আছে টোটাল? 4 জন আসামি, কিন্তু বললামই যে 4 জন সেরকম। এই মামলায় টোটাল সাক্ষী দিয়েছিল 56 জন টোটাল উইটনেস এই মামলায়। এর মধ্যে 2 জন একজন গুরুত্বপূর্ণ সাক্ষী বাসুকর, ও এই মামলায় হস্টাইল বা বিরূপ হয়ে গেছিল, প্রসিকিউশনের পক্ষে কথা বলেনি যে কোনো কারণেই হোক। এবং আরেকজন হচ্ছেন ডাক্তার অভিজিৎ দাশগুপ্ত। ওনার সামনেই বোধিসত্ত্ব দাসকে জিবি ট্রমা কেয়ার সেন্টারে অগস্ট মাসের 3 এবং 4 তারিখের মধ্যবর্তী রাত্রে চিকিৎসা করা হয়েছিল। আদালতে এসে উনি অস্বীকার করেন যে বোধিসত্ত্ব সেই সময় মৃত্যুকালীন জবানবন্দি কি দিয়েছে উনি শোনেননি। আর এছাড়া আরেকজন যে আছে বাসুকর, উনি এই মামলার প্রত্যক্ষদর্শী। কিভাবে বোধিসত্ত্বকে মারা হয়েছিল, প্রথমে হাত দিয়ে, বুট জুতো দিয়ে বা বিয়ারের বোতল দিয়ে বা চাকু দিয়ে, সেগুলো সমস্তই উনি নিজে প্রত্যক্ষ করেছেন, কিন্তু উনি আদালতে এসে বলেছেন উনি কিছু দেখেননি। তো এই দুজনের এগেনস্টে আমরা সরকার পক্ষ থেকে আমাদের কোর্টের কাছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য একটা প্রসিডিং হয়, সেটা করার জন্য কোর্টের কাছে প্রেয়ার দেওয়া আছে। এখন এই মামলার সাজা ঘোষণা করার পর খুব সম্ভব আদালত সেই জিনিসটা বিচার করবেন। কোন ধারা মামলা নেওয়া হয়েছিল? এই মামলায় চার্জ হচ্ছে 302 মানে খুনের দায় এবং 34 কমন ইন্টেনশন।
ঘটনাটা কবে ঘটেছিল? ঘটনাটা হয়েছিল 3 এবং 4ই অগস্ট 2019-এর মধ্যবর্তী রাত্রে। এটা হয়েছিল আগরতলার জ্যাকসন গেট এলাকাতে। ওখানে সারদা মেডিকেল হল বলে একটা ওষুধের দোকান আছে, সেই দোকানটা তখন বন্ধ ছিল। রাত্রি তখন 11:30-12টা, ওই সময় ঘটনাটা ঘটে। ওখানে বোধিসত্ত্ব যে ব্যাংক ম্যানেজার যে মারা গেছেন এবং তার এক বন্ধু, ওরা দুজন ওখানে বসেছিল। তো এই সময় গাড়ি করে 3 জন আততায়ী আসে। এরা হচ্ছে সুকান্ত বিশ্বাস, সুমিত চৌধুরী আর সুমিত বণিক। ওরা একটা ভক্সওয়াগন ভেন্টো সাদা রঙের গাড়ি করে সেখানে আসে। এসে ওদের খুব কাছে দাঁড়িয়ে ওরা ইউরিনেট করে। তো সেই জন্য বোধিসত্ত্ব ওরা বাধা দিয়েছিল। তো সেই থেকে ঘটনার সূত্রপাত। তারপর সেখান থেকে হাতাহাতি, তারপর মারামারি এবং সেখান থেকে স্ট্যাপ করা থেকে শুরু করে বোধিসত্ত্ব প্রাণহানি, সমস্তটা ঘটনা ঘটে। থ্যাংক ইউ। চলো সাইকেল বড় করে জায়গা, সাইকেল তো বড় করে রাখো। জায়গাতে দূর আছে দুলো এলাও, জায়গাতে দূর আছে দুলো এলাও সাইডে করবা। এই গাপ্ত আছে জায়গা দিতে বড় করে লইবা করবা রে। বাইক আছে, জায়গা তো আমরা আগে দেখি। চলো চলো আগে চলো, আগে চলো, চলো 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 দিকে দেখতে পড়বো। ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস হত্যাকাণ্ড মামলায় আজকে আগরতলার সেশনস কোর্ট মানে দায়রা আদালত জাজমেন্ট ঘোষণা করেছেন। এই মামলায় 4 জন আসামি ছিল: সুমিত বণিক, সুমিত চৌধুরী, সুকান্ত বিশ্বাস এবং ওমর শরীফ বা শোয়েব মিয়া। এদের 4 জনকেই আদালত 302 মানে খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছেন এবং 34 মানে সংঘবদ্ধভাবে তারা ওদের কমন ইন্টেনশন ছিল, সেটাও প্রমাণিত হয়েছে। তো আজকে রায় ঘোষণা করা হয়েছে, কিন্তু সাজা ঘোষণা করা হবে আগামীকালকে। আদালত বলেছেন যে আগামীকালকে 12:30টার সময় এই মামলার সাজা ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সাজা কি হয়। ওরা দোষী সাব্যস্ত হয়েছেন এইটুকু এখন পর্যন্ত। কতজন আছে টোটাল? 4 জন আসামি, কিন্তু বললামই যে 4 জন সেরকম। এই মামলায় টোটাল সাক্ষী দিয়েছিল 56 জন টোটাল উইটনেস এই মামলায়। এর মধ্যে একজন গুরুত্বপূর্ণ সাক্ষী বাসুকর, ও এই মামলায় হস্টাইল বা বিরূপ হয়ে গেছিল, প্রসিকিউশনের পক্ষে কথা বলেনি যে কোনো কারণেই হোক। এবং আরেকজন হচ্ছেন ডাক্তার অভিজিৎ দাশগুপ্ত। ওনার সামনেই বোধিসত্ত্ব দাসকে জিবি ট্রমা কেয়ার সেন্টারে অগস্ট মাসের 3 এবং 4 তারিখের মধ্যবর্তী রাত্রে চিকিৎসা করা হয়েছিল। আদালতে এসে উনি অস্বীকার করেন যে বোধিসত্ত্ব সেই সময় মৃত্যুকালীন জবানবন্দি কি দিয়েছে উনি শোনেননি। আর এছাড়া আরেকজন যে আছে বাসুকর, উনি এই মামলার প্রত্যক্ষদর্শী। কিভাবে বোধিসত্ত্বকে মারা হয়েছিল, প্রথমে হাত দিয়ে, বুটজুতো দিয়ে বা বিয়ারের বোতল দিয়ে বা চাকু দিয়ে, সেগুলো সমস্তই উনি নিজে প্রত্যক্ষ করেছেন, কিন্তু উনি আদালতে এসে বলেছেন উনি কিছু দেখেননি। তো এই দুজনের এগেনস্টে আমরা সরকার পক্ষ থেকে আমাদের কোর্টের কাছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য একটা প্রসিডিং হয়, সেটা করার জন্য কোর্টের কাছে প্রেয়ার দেওয়া আছে। এখন এই মামলার সাজা ঘোষণা করার পর খুব সম্ভব আদালত সেই জিনিসটা বিচার করবেন। কোন কোন ধারা মামলা নেওয়া হয়েছিল? এই মামলায় চার্জ হচ্ছে 302 মানে খুনের দায় এবং 34 মানে কমন ইন্টেনশন। ঘটনাটা কবে ঘটেছিল? ঘটনাটা হয়েছিল 3 এবং 4ই অগস্ট 2019-এর মধ্যবর্তী রাত্রে। এটা হয়েছিল আগরতলার জ্যাকসন গেট এলাকাতে। ওখানে সারদা মেডিকেল হল বলে একটা ওষুধের দোকান আছে, সেই দোকানটা তখন বন্ধ ছিল। রাত্রি তখন 11:30-12টা, ওই সময় ঘটনাটা ঘটে। ওখানে বোধিসত্ত্ব যে ব্যাংক ম্যানেজার যে মারা গেছেন এবং তার এক বন্ধু, ওরা দুজন ওখানে বসেছিল। তো এই সময় গাড়ি করে 3 জন আততায়ী আসে। এরা হচ্ছে সুকান্ত বিশ্বাস,
সুমিত চৌধুরী আর সুমিত বণিক। ওরা একটা ভক্সওয়াগন ভেন্টো সাদা রঙের গাড়ি করে সেখানে আসে, এসে ওদের খুব কাছে দাঁড়িয়ে ওরা ইউরিনেট করে। তো সেই জন্য বোধিসত্ত্ব ওরা বাধা দিয়েছিল, তো সেই থেকে ঘটনার সূত্রপাত। তারপর সেখান থেকে হাতাহাতি, তারপর মারামারি এবং সেখান থেকে স্ট্যাপ করা থেকে শুরু করে বোধিসত্ত্ব প্রাণহানি সমস্তটা ঘটনা ঘটে। থ্যাংক ইউ। চলো সাইকেল বড় করে জায়গা সাইকেল তো বড় করে রাখো, জায়গা দূর আছে দুলো এলাও, জায়গা দূর আছে দুলো এলাও সাইডে করবা। এই গাপ তো আছে জায়গা দিতে বড় করে লেবা করবা। রে বাইক আছে জায়গা তো আমরা আগে দেখি। চলো চলো আগে চলো 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 দিকে দেখতে পড়বো। ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস হত্যাকাণ্ড মামলায় আজকে আগরতলার সেশনস কোর্ট মানে দায়রা আদালত জাজমেন্ট ঘোষণা করেছেন। এই মামলায় 4 জন আসামি ছিল: সুমিত বণিক, সুমিত চৌধুরী, সুকান্ত বিশ্বাস এবং ওমর শরীফ বা শোয়েব মিয়া। এদের 4 জনকেই আদালত 302 মানে খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছেন এবং 34 মানে সংঘবদ্ধভাবে তারা ওদের কমন ইন্টেনশন ছিল সেটাও প্রমাণিত হয়েছে। তো আজকে রায় ঘোষণা করা হয়েছে, কিন্তু সাজা ঘোষণা করা হবে আগামীকালকে। আদালত বলেছেন যে আগামীকালকে 12:30টার সময় এই মামলার সাজা ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সাজা কি হয়। ওরা দোষী সাব্যস্ত হয়েছেন এইটুকু এখন পর্যন্ত। কতজন আছে টোটাল? 4 জন আসামি, কিন্তু বললামই যে 4 জন সেটা। এই মামলায় টোটাল সাক্ষী দিয়েছিল 56 জন টোটাল উইটনেস এই মামলায়। এর মধ্যে 2 জন একজন গুরুত্বপূর্ণ সাক্ষী বাসুকর, ও এই মামলায় হস্টাইল বা বিরূপ হয়ে গেছিল, প্রসিকিউশনের পক্ষে কথা বলেনি যে কোনো কারণেই হোক। এবং আরেকজন হচ্ছেন ডাক্তার অভিজিৎ দাশগুপ্ত। ওনার সামনেই বোধিসত্ত্ব দাসকে জিবি ট্রমা কেয়ার সেন্টারে। আমি ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করি প্রায় 45 বছর। 45 বছরের মধ্যে এত বড় অন্যায় কোনো জুডিশিয়াল সাইড থেকে আমি দেখিনি। কোনো রিলায়েবল এভিডেন্স নেই। আর যে কথা বলে উনি জাজমেন্ট ওদেরকে গিলটি বাইন্ডিং করেছে, সেটা হলো একটা ইমপ্রুভ ভার্সন। এবং আমাদের লোয়ার কোর্টের যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে প্রথম আসছে, তারারও এই জ্ঞান আছে যে এটার ভিত্তিতে আমি কাউকে জেল দিতে পারব। শুধু যে জিনিসের উপর উনি ভিত্তি করে জেল দিয়েছেন হাইলি ইলিগেল। এখন আমি তো বললাম আমার 45 বছরের অভিজ্ঞতাতে আমি কোনোদিন এত ইলিগেল জাজমেন্ট আমি পাইনি। তো জাজমেন্ট উনি দিয়েছেন, কিন্তু একটা কথা যেটা আমি আপনাদেরকে বললাম যে আমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরও এই জ্ঞান আছে। উনি যে কথাটা বলে ফাইন্ডিং দিয়েছেন, এটার ভিত্তিতে গিলটি ফাইন্ড করা যায় না। এটা ইলিগেল জাজমেন্ট পরে বলতে পারবো, আইন এটা পারমিসিবল না। উনি কিসের ভিত্তিতে দিলেন, কেন দিলেন, সেটা তো আর আমি বলতে পারবো না। কিন্তু আইন এটাকে পারমিট করে না। কম অভিযোগ আসতে পারে। উনি যে কথাটা বলেছেন, ওদেরকে এই 3 জনকে ইমপ্লিমেন্ট করতে গিয়া বলছে যে ওদের বিরুদ্ধে এসছে অ্যাডমিটেডলি হত্যাটা করেছে সোয়েব অভিযোগটা, আর ওদের বিরুদ্ধে একজন সাক্ষী ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলে নাই মার্ডারের সঙ্গে যুক্ত। উনি একটা কথা বলেছেন এভিডেন্সে এসছে
ওরা ওকে মাটিতে ফেলে কিলঘুষি দিয়েছিল, এটার থেকে ওদেরও ইন্টারেস্ট আছে। কিন্তু এই এভিডেন্সটা যে সাক্ষী দিয়েছে দুটো, ও 161 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, সেখানে তাকে যারা করা হয়েছে এই কথাটা তুমি বলেছো কিনা, অ্যাটেনশন ড্র করে হাকিমে ফাইন্ডিং দিয়েছে নো সাচ স্টেটমেন্ট। আইওএসে আইকেও জিজ্ঞেস করা হয়েছে এই স্টেটমেন্টটা যে এই আসামিরা ওকে মাটিতে ফেলে মেরেছিল, এটা বলেছিল। পুলিশ বলছে না আমার কাছে স্টুডেন্ট, ম্যাজিস্ট্রেটের কাছে 164 জবানবন্দি দিয়েছে। ম্যাজিস্ট্রেটকে ক্রস করার পরে ম্যাজিস্ট্রেট বলছে আমার কাছে এরকম কোনো জবানবন্দি দেয় না। সুপ্রিম কোর্ট এবং সমস্ত যে আমাদের লিগ্যাল প্রফেশনের যে নবিশ, সেও জানে এই এভিডেন্সটাকে ভিত্তি করে কোনো ফাইন্ডিংস দেওয়া যায় না। ইট হ্যাজ টু বি কেপ্ট আউট অফ রেকর্ড। অনলি অন দি বেসিস অফ দিস এভিডেন্স দে আর কনভিক্টেড। সো ভেরি ব্যাড। মানে কি বলবো, জাজমেন্টটা দেখে মনে হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট দি ল। So we are going to challenge it before the High Court, and I am confident they will be honorably acquitted. এরকম জাজমেন্ট অনেক সময় আমরা দেখেছিলাম সুশীল চৌধুরীর ক্ষেত্রে। পরবর্তীকালে হাইকোর্ট বলেছিল যে যার ভিত্তিতে জেলটা দিয়েছিল অ্যাপ্রুভার, হাইকোর্ট জাজমেন্ট দিতে গিয়ে বলেছিল এই যে অ্যাপ্রুভার শি হ্যাজ গট নো রেসপেক্ট ফর ট্রুথ, এরকমভাবে জাজমেন্ট সেটা ছেড়েছে। আর এটা তো সেটা তো তবু একটা অ্যাপ্রুভার ছিল, ইমপ্লিকেট করেছিল সুশীল চৌধুরীকে। এইখানের মধ্যে একটা উইটনেস নেই যে বলেছিল এদের মধ্যে কেউ তাকে খুনের কোনো পরিকল্পনা, কোনো ওরা ঝগড়া করছে। অভিযোগটা হলো ওইখানে হঠাৎ শোয়েব এসছে, শোয়েবের সঙ্গে এভিডেন্স এসে ওদের প্রায় কোনো জানাশোনা নেই, আইও স্বীকার করেছে। এখানে এসে জিজ্ঞেস করছে কি হচ্ছে, বলছে যে ওই বুদ্ধিসত্ত্ব দেব হ্যাঁ আমাদেরকে মারছে। তখন শোয়েব তার পর একটা দেখা ছিল, দেখার আমি ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করি প্রায় 45 বছর। 45 বছরের মধ্যে এত বড় অন্যায় কোনো জুডিশিয়াল সাইড থেকে আমি দেখিনি। কোনো রিলায়েবল এভিডেন্স নেই। আর যে কথা বলে উনি জাজমেন্ট ওদেরকে গিলটি বাইন্ডিং করেছেন, সেটা হলো একটা ইমপ্রুভ ভার্সন। এবং আমাদের লোয়ার কোর্টের যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে প্রথম আসছে, তারারও এই জ্ঞান আছে যে এটার ভিত্তিতে আমি কাউকে জেল দিতে পারবো। শুধু যে জিনিসের উপর উনি ভিত্তি করে জেল দিয়েছেন হাইলি ইলিগেল। এখন আমি তো বললাম আমার 45 বছরের অভিজ্ঞতাতে আমি কোনোদিন এত ইলিগেল জাজমেন্ট আমি পাইনি। তো জাজমেন্ট উনি দিয়েছেন, কিন্তু একটা কথা যেটা আমি আপনাদেরকে বললাম যে আমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরও এই জ্ঞান আছে। উনি যে কথাটা বলে ফাইন্ডিং দিয়েছেন এটার ভিত্তিতে গিলটি ফাইন্ড করা যায় না। এটা ইলিগেল জাজমেন্ট। পরে বলতে পারবো আইন এটা পারমিসিবল না, উনি কিসের ভিত্তিতে দিলেন, কেন দিলেন, সেটা তো আর আমি বলতে পারবো না। কিন্তু আইন এটাকে পারমিট করে না। কম অভিযোগ আসতে পারে। উনি যে কথাটা বলেছেন ওদেরকে এই 3 জনকে ইমপ্লিমেন্ট করতে গিয়া বলছে যে ওদের বিরুদ্ধে এসছে অ্যাডমিটেডলি হত্যাটা করেছে সোয়েব অভিযোগটা, আর ওদের বিরুদ্ধে একজন সাক্ষী ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলে নাই মার্ডারের সঙ্গে যুক্ত। উনি একটা কথা বলেছেন এভিডেন্সে এসছে ওরা ওকে মাটিতে ফেলে কিলঘুষি দিয়েছিল, এটার থেকে ওদেরও ইন্টারেস্ট আছে। কিন্তু এই এভিডেন্সটা যে সাক্ষী দিয়েছে দুটো, ও 161 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, সেখানে তাকে যারা করা হয়েছে এই কথাটা তুমি বলেছো কিনা, অ্যাটেনশন ড্র করে হাকিমে ফাইন্ডিং দিয়েছে নো সাচ স্টেটমেন্ট। আইওএসে আইকেও জিজ্ঞেস করা হয়েছে এই স্টেটমেন্টটা যে এই আসামিরা ওকে মাটিতে ফেলে মেরেছিল, এটা বলেছিল। পুলিশ বলছে না আমার কাছে স্টুডেন্ট, ম্যাজিস্ট্রেটের কাছে 164 জবানবন্দি দিয়েছে। ম্যাজিস্ট্রেটকে ক্রস করার পরে ম্যাজিস্ট্রেট বলছে আমার কাছে এরকম কোনো জবানবন্দি দেয় না। সুপ্রিম কোর্ট এবং সমস্ত যে আমাদের লিগ্যাল প্রফেশনের যে নবিশ, সেও জানে
এই এভিডেন্সটাকে ভিত্তি করে কোনো ফাইন্ডিংস দেওয়া যায় না। ইট হ্যাজ টু বি কেপ্ট আউট অফ রেকর্ড। অনলি অন দি বেসিস অফ দিস এভিডেন্স দে আর কনভিক্টেড। সো ভেরি ব্যাড। মানে কি বলবো, জাজমেন্টটা দেখে মনে হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট দি ল। সো উই আর গোয়িং টু চ্যালেঞ্জ ইট বিফোর দ্য হাইকোর্ট and I am confident they will be honorably acquitted. এরকম জাজমেন্ট অনেক সময় আমরা দেখেছিলাম সুশীল চৌধুরীর ক্ষেত্রে। পরবর্তীকালে হাইকোর্ট বলেছিল যে যার ভিত্তিতে জেলটা দিয়েছিল অ্যাপ্রুভার, হাইকোর্ট জাজমেন্ট দিতে গিয়ে বলেছিল এই যে অ্যাপ্রুভারে শি হ্যাজ গট নো রেসপেক্ট ফর ট্রুথ, এরকমভাবে জাজমেন্ট সেটা ছেড়েছে। আর সেটা তো তবু একটা অ্যাপ্রুভার ছিল, ইমপ্লিকেট করেছিল সুশীল চৌধুরীকে। এইখানের মধ্যে একটা উইটনেস নেই যে বলেছিল এদের মধ্যে কেউ তাকে খুনের কোনো পরিকল্পনা, ওরা ঝগড়া করছে। অভিযোগটা হলো ওইখানে হঠাৎ শোয়েব এসছে, শোয়েবের সঙ্গে এভিডেন্স এসে ওদের প্রায় কোনো জানাশোনা অনেক, আইও স্বীকার করেছে। এখানে এসে জিজ্ঞেস করছে কি হচ্ছে, বলছে যে ওই বুদ্ধিসত্ত্ব দেব হ্যাঁ আমাদেরকে মারছে। তখন শোয়েব তার পর একটা দেখা ছিল, দেখা নিয়ে তাদেরকে স্টেপ করেছে পরপর। এইটাও তাদের ও এসছে কোন জায়গাতে, ওদের নলেজে নেই যে হি ইজ আর্মড উইথ। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই যে ইনফ্লিক্ট করেছে ড্যাগার ব্লো, এটা প্রসিকিউশন প্রমাণ করতে হবে যে শোয়েবের পকেটে যে ড্যাগার ছিল এটা তারা আগের থেকে জানতো। মিটিং অফ মাইন্ড, যে শোয়েবের সঙ্গে তাদের একটা মিটিং হয়েছিল, সেখানে একটা হয়েছিল যে ওকে খুন করতে হবে। এটা যতক্ষণ না প্রমাণ করা যাবে ততক্ষণ পর্যন্ত দে ক্যানট বি ট্রাস্ট। বাট আনফর্চুনেটলি আমি তো বললাম হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট ক্রিমিনাল। মানে এই জাজমেন্টটা যেটা দিয়েছে, মানে আমার বক্তব্য হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট ক্রিমিনাল। পরবর্তী কি কোনো পদক্ষেপ? এপিলে যাচ্ছি, কিন্তু যা বদনাম হওয়ার তো আমার আসামিদের বিরুদ্ধে হয়ে গেল, অথচ ইট ইজ বেসড অন নো এভিডেন্স হি ওয়াজ কনভিক্টেড। iota evidence, no iota evidence against them to implicate them with the cause of death. 54টা সাক্ষী এক্সামিন করেছে, একজন সাক্ষী বলেনি যে ওদের সঙ্গে তাদের কোনো শোবের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল, পরিকল্পনা ছিল খুন করার জন্য। অল অ্যান্ড সাডেন তারা, আর কেসটা কি, ওষুধের দোকানের সামনে সিঁড়িতে বুদ্ধিসত্ত্ব পেচ্ছাপ করেছে। এই নিয়ে বুদ্ধিসত্ত্ব এর আগে মদ খাচ্ছিল, এটা হলো প্রসিকিউশনের যে আই উইটনেস সে সহ মদ খাচ্ছিল। এর মধ্যে বুদ্ধিসত্ত্ব সেখানে পেচ্ছাপ করেছে। তখন ওরা এসে বলছিল এই সিঁড়ির মধ্যে পেচ্ছাপ করলি কেন। এটা নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়ার মূলেই from where it has come that they had intention to kill or they have come here to kill him. সোয়েব এসে করতে গিয়ে মেরে দিয়েছে, এলো এভিডেন্স। সাধারণ একটা ঝগড়া, মদ খেয়ে পেচ্ছাপ করেছে বুদ্ধিসত্ত্ব, সেটার উপরে তারা প্রতিবাদ করেছে। এর মধ্যে আই উইটনেস বলছে বুদ্ধিসত্ত্ব ওদেরকে ধাক্কা দিচ্ছে, বুদ্ধিসত্ত্বকে ওদের ধাক্কা দিচ্ছে। এমন সময় সোয়েব এসে গা দিয়েছে। সোয়েব করতে গেছে একটা স্কুটার নিয়ে নেমেছে, নেমে গিয়ে হাউ ইউ ক্যান কানেক্ট দিস অ্যাকিউজড পারসন উইথ দি কজ অফ মার্ডার। কি বলবো, বলার কিছু নেই। আমার 45 বছর জীবনে এত বড় ইলিগাল জাজমেন্ট সিটিং ইন দি চেয়ার অফ এ ডিস্ট্রিক্ট জাজ, আই ফিল অ্যাশেমড। আমি ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করি প্রায় 45 বছর। 45 বছরের মধ্যে এত বড় অন্যায় কোনো জুডিশিয়াল সাইড থেকে আমি দেখিনি। কোনো রিলায়েবল এভিডেন্স নেই। আর যে কথা বলে উনি জাজমেন্ট ওদেরকে গিলটি বাইন্ডিং করেছে, সেটা হলো একটা ইমপ্রুভ ভার্সন। এবং আমাদের লোয়ার কোর্টের যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে প্রথম আসছে, তারারও এই জ্ঞান আছে যে এটার ভিত্তিতে আমি কাউকে জেল দিতে পারব। শুধু যে জিনিসের উপর উনি ভিত্তি করে জেল দিয়েছেন হাইলি ইলিগেল। এখন আমি তো বললাম আমার 45 বছরের অভিজ্ঞতাতে আমি কোনোদিন এত ইলিগেল জাজমেন্ট আমি পাইনি।
তো জাজমেন্ট উনি দিয়েছেন, কিন্তু একটা কথা যেটা আমি আপনাদেরকে বললাম যে আমার জুডিশিয়াল মিনিস্ট্রি তাদেরও এই জ্ঞান আছে। উনি যে কথাটা বলে ফাইন্ডিং দিয়েছেন এটার ভিত্তিতে গিলটি ফাইন্ড করা যায় না, এটা ইলিগাল জাজমেন্ট। পরে বলতে পারবো আইন এটা পারমিসিবল না, উনি কিসের ভিত্তিতে দিলেন, কেন দিলেন সেটা তো আর আমি বলতে পারবো না, কিন্তু আইন এটাকে পারমিট করে না। কম অভিযোগ আসতে পারে। উনি যে কথাটা বলেছেন ওদেরকে এই তিনজনকে ইমপ্লিমেন্ট করতে গিয়া বলছে যে ওদের বিরুদ্ধে এসছে অ্যাডমিটেডলি হত্যাটা করেছে সোয়েব অভিযোগটা, আর ওদের বিরুদ্ধে একজন সাক্ষী ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলে নাই মার্ডারের সঙ্গে যুক্ত। উনি একটা কথা বলেছেন এভিডেন্সে এসছে ওরা ওকে মাটিতে ফেলে কিলঘুষি দিয়েছিল, এটার থেকে ওদেরও ইন্টারেস্ট আছে। কিন্তু এই এভিডেন্সটা যে সাক্ষী দিয়েছে দুটো, ও 161 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, সেখানে তাকে যারা করা হয়েছে এই কথাটা তুমি বলেছি না, অ্যাটেনশন ড্র করে হাকিমে ফাইন্ডিং দিয়েছে নো সাচ স্টেটমেন্ট। আইও এসছে, আইকেও জিজ্ঞেস করা হয়েছে এই স্টেটমেন্টটা যে এই আসামিরা ওকে মাটিতে ফেলে মেরেছিল এটা বলেছিল, পুলিশ বলছে না আমার কাছে স্টোরি। ম্যাজিস্ট্রেটের কাছে 164 জবানবন্দি দিয়েছে, ম্যাজিস্ট্রেটকে ক্রস করার পরে ম্যাজিস্ট্রেট বলছে আমার কাছে এরকম কোনো জবানবন্দি দেয় না। সুপ্রিম কোর্ট এবং সমস্ত যে আমাদের লিগ্যাল প্রফেশনের যে নবিশ সেও জানে এই এভিডেন্সটাকে ভিত্তি করে কোনো ফাইন্ডিংস দেওয়া যায় না। ইট হ্যাজ টু বি কেপ্ট আউট অফ রেকর্ড। অনলি অন দি বেসিস অফ দিস এভিডেন্স দে আর কনভিক্টেড। সো ভেরি ব্যাড। মানে কি বলবো, জাজমেন্টটা দেখে মনে হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট দি ল। So we are going to challenge it before the High Court, and I am confident they will be honorably acquitted. এরকম জাজমেন্ট অনেক সময় আমরা দেখেছিলাম সুশীল চৌধুরীর ক্ষেত্রে। পরবর্তীকালে হাইকোর্ট বলেছিল যে যার ভিত্তিতে জেলটা দিয়েছিল অ্যাপ্রুভার, হাইকোর্ট জাজমেন্ট দিতে গিয়ে বলেছিল এই যে অ্যাপ্রুভারে শি হ্যাজ গট নো রেসপেক্ট ফর ট্রুথ, এরকমভাবে জাজমেন্ট সেটা চেয়েছে। আর এটা তো সেটা তো তবু একটা অ্যাপ্রুভার ছিল, ইন্ডিকেট করেছিল সুশীল চৌধুরীকে। এখানের মধ্যে একটা উইটনেস নেই যে বলেছিল এদের মধ্যে কেউ তাকে খুনের কোনো পরিকল্পনা, ওরা ঝগড়া করছে। অভিযোগটা হলো ওইখানে হঠাৎ শোয়েব এসছে, শোয়েবের সঙ্গে এভিডেন্স এসে ওদের প্রায় কোনো জানাশোনা অনেক, আইও স্বীকার করেছে। এখানে এসে জিজ্ঞেস করেছে কি হচ্ছে, বলছে যে ওই বুদ্ধিসত্ত্ব দেব হ্যাঁ আমাদেরকে মারছে। তখন শোয়েব তার পর একটা ডেকা ছিল, ডেকা নিয়ে তাদেরকে স্টেপ করেছে পরপর। এইটাও তাদের ও এসছে কোন জায়গাতে, ওদের নলেজে নেই যে হিজ আর্ম রুতে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই যে ইনফ্লিক্ট করেছে ডেকার ব্লো, এইটা প্রসিকিউশন প্রমাণ করতে হবে যে শোয়েবের পকেটে যে ড্যাগার ছিল এটা তারা আগের থেকে জানতো। মিটিং অফ মাইন্ড, যে শোয়েবের সঙ্গে তাদের একটা মিটিং হয়েছিল, সেখানে একটা হয়েছিল যে ওকে খুন করতে হবে। এটা যতক্ষণ না প্রমাণ করা যাবে ততক্ষণ পর্যন্ত দে ক্যানট বি ট্রাস্ট। বাট আনফর্চুনেটলি আমি তো বললাম হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট ক্রিমিনাল। মানে এই জাজমেন্টটা যেটা দিয়েছে, মানে আমার বক্তব্য হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট ক্রিমিনাল। পরবর্তী কি কোনো পদক্ষেপ? এপিলে যাচ্ছি, কিন্তু যা বদনাম হওয়ার তো আমার আসামিদের বিরুদ্ধে হয়ে গেল, অথচ ইট ইজ বেসড অন নো এভিডেন্স হি ইজ কনভিক্টেড। iota evidence, no iota evidence against them to implicate them with the cause of death. 54টা সাক্ষী এক্সামিন করেছে, একজন সাক্ষী বলেনি যে ওদের সঙ্গে তাদের কোনো শোবের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল, পরিকল্পনা ছিল খুন করার জন্য। অল অ্যান্ড সাডেন তারা, আর কেসটা কি, ওষুধের দোকানের সামনে সিঁড়িতে বুদ্ধিসত্ত্ব পেচ্ছাপ করেছে, এই নিয়ে বুদ্ধিসত্ত্ব এর আগে মদ খাচ্ছিল। এটা হলো প্রসিকিউশনের যে আইউটনেস, যে আইউটনেস সে সহ মদ খাচ্ছিল, এর মধ্যে বুদ্ধিসত্ত্ব সেখানে পেচ্ছাপ করেছে। তখন ওরা এসব বলছিল এই সিঁড়ির মধ্যে পেচ্ছাপ করলে কেন, এটা নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়ার মূলেই from where it has come that they had intention to kill or they have come here to kill him.
সোয়েব এসে করতে গেছে মেরে দিয়েছে, এলো এভিডেন্স। সাধারণ একটা ঝগড়া, মদ খেয়ে পেচ্ছাপ করেছে বুদ্ধিসত্ত্ব, সেটার উপরে তারা প্রতিবাদ করেছে। এর মধ্যে আইউটনেস বলছে বুদ্ধিসত্ত্ব ওদেরকে ধাক্কা দিচ্ছে, বুদ্ধিসত্ত্বকে ওদের ধাক্কা দিচ্ছে। এমন সময় সোয়েব এসে গা দিয়েছে। সোয়েব প্রত্যেকে এসে একটা স্কুটার নিয়ে নেমেছে, নেমে গিয়ে হাউ ইউ ক্যান কানেক্ট দিস একিউজড পারসনস উইথ দি কজ অফ মার্ডার। কি বলবো, বলার কিছু নেই। আমার 45 বছর জীবনে এত বড় ইলিগাল জাজমেন্ট সিটিং ইন দি চেয়ার অফ এ ডিস্ট্রিক্ট জাজ, আই ফিল অ্যাশেমড। আমি ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করি প্রায় 45 বছর। 45 বছরের মধ্যে এত বড় অন্যায় কোনো জুডিশিয়াল সাইড থেকে আমি দেখিনি। কোনো রিলায়েবল এভিডেন্স নেই। আর যে কথা বলে উনি জাজমেন্ট ওদেরকে গিলটি বাইন্ডিং করেছেন, সেটা হলো একটা ইমপ্রুভ ভার্সন। এবং আমাদের লোয়ার কোর্টের যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে প্রথম আসছে, তারারও এই জ্ঞান আছে যে এটার ভিত্তিতে আমি কাউকে জেল দিতে পারব। শুধু যে জিনিসের উপর উনি ভিত্তি করে জেল দিয়েছেন, হাইলি ইলিগেল। এখন আমি তো বললাম আমার 45 বছরের অভিজ্ঞতাতে আমি কোনোদিন এত ইলিগেল জাজমেন্ট আমি পাইনি। তো জাজমেন্ট উনি দিয়েছেন, কিন্তু একটা কথা যেটা আমি আপনাদেরকে বললাম যে আমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরও এই জ্ঞান আছে। উনি যে কথাটা বলে ফাইন্ডিং দিয়েছেন, এটার ভিত্তিতে গিলটি ফাইন্ড করা যায় না। এটা ইলিগেল জাজমেন্ট, পরে বলতে পারবো আইন এটা পারমিসিবল না। উনি কিসের ভিত্তিতে দিলেন, কেন দিলেন, সেটা তো আর আমি বলতে পারবো না। কিন্তু আইন এটাকে পারমিট করে না। কম অভিযোগ আসতে পারে। উনি যে কথাটা বলেছেন, ওদেরকে এই 3 জনকে ইমপ্লিমেন্ট করতে গিয়া বলছে যে ওদের বিরুদ্ধে এসছে, অ্যাডমিটেডলি হত্যাটা করেছে সোয়েব অভিযোগটা। আর ওদের বিরুদ্ধে একজন সাক্ষী ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলে নাই মার্ডারের সঙ্গে যুক্ত। উনি একটা কথা বলেছেন, এভিডেন্সে এসছে ওরা ওকে মাটিতে ফেলে কিলঘুষি দিয়েছিল, এটার থেকে ওদেরও ইন্টারেস্ট আছে। কিন্তু এই এভিডেন্সটা যে সাক্ষী দিয়েছে দুটো, ও 161 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। সেখানে তাকে যারা করা হয়েছে এই কথাটা তুমি বলেছো কিনা অ্যাটেনশন ড্র করে হাকিমে ফাইন্ডিং দিয়েছে নো সাচ স্টেটমেন্ট। আইও এসছে, আইকেও জিজ্ঞেস করা হয়েছে এই স্টেটমেন্টটা যে এই আসামিরা ওকে মাটিতে ফেলে মেরেছিল, এটা বলেছিল। পুলিশ বলছে না আমার কাছে স্টোরি। ম্যাজিস্ট্রেটের কাছে 164 জবানবন্দি দিয়েছে। ম্যাজিস্ট্রেটকে ক্রস করার পরে ম্যাজিস্ট্রেট বলছে আমার কাছে এরকম কোনো জবানবন্দি দেয় না। সুপ্রিম কোর্ট এবং সমস্ত যে আমাদের লিগ্যাল প্রফেশনের যে নবিশ, সেও জানে এই এভিডেন্সটাকে ভিত্তি করে কোনো ফাইন্ডিংস দেওয়া যায় না। ইট হ্যাজ টু বি কেপ্ট আউট অফ রেকর্ড। অনলি অন দি বেসিস অফ দিস এভিডেন্স দে আর কনভিক্টেড। সো ভেরি ব্যাড। মানে কি বলবো, জাজমেন্টটা দেখে মনে হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট দি ল। So we are going to challenge it before the High Court, and I am confident they will be honorably acquitted. এরকম জাজমেন্ট অনেক সময় আমরা দেখেছিলাম সুশীল চৌধুরীর ক্ষেত্রে। পরবর্তীকালে হাইকোর্ট বলেছিল যে যার ভিত্তিতে জেলটা দিয়েছিল অ্যাপ্রুভার, হাইকোর্ট জাজমেন্ট দিতে গিয়ে বলেছিল এই যে অ্যাপ্রুভারে শি হ্যাজ গট নো রেসপেক্ট ফর ট্রুথ। এরকমভাবে জাজমেন্ট সেটা ছেড়ে। আর এটা তো সেটা তো তবু একটা অ্যাপ্রুভার ছিল, ইমপ্লিকেট করেছিল সুশীল চৌধুরীকে। এখানের মধ্যে একটা উইটনেস নেই যে বলেছিল এদের মধ্যে কেউ তাকে খুনের কোনো পরিকল্পনা, কোনো ওরা ঝগড়া করছে। অভিযোগটা হলো ওইখানে হঠাৎ শোয়েব এসছে, শোয়েবের সঙ্গে এভিডেন্স এসে ওদের প্রায় কোনো জানাশোনা অনেক, আইও স্বীকার করেছে। এখানে এসে জিজ্ঞেস করেছে কি হচ্ছে, বলছে যে ওই বুদ্ধিসত্ত্ব দেব হ্যাঁ আমাদেরকে মারছে। তখন শোয়েব তার পর একটা ডেকা ছিল, ডেকা নিয়ে তাদেরকে
স্টেপ করেছে পরপর। এইটাও তাদের ওয়েটসে কোন জায়গাতে ওদের নলেজে নেই যে হিজ আর্ম রুতে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই যে ইনফ্লিক্ট করেছে ড্যাগার ব্লো, এটা প্রসিকিউশন প্রমাণ করতে হবে যে শোয়েবের পকেটে যে ড্যাগার ছিল এটা তারা আগের থেকে জানতো। মিটিং অফ মাইন্ড, যে শোয়েবের সঙ্গে তাদের একটা মিটিং হয়েছিল, সেখানে একটা পরিকল্পনা হয়েছিল যে ওকে খুন করতে হবে। এটা যতক্ষণ না প্রমাণ করা যাবে ততক্ষণ পর্যন্ত দে ক্যানট বি টাস্ট। বাট আনফর্চুনেটলি আমি তো বললাম হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট ক্রিমিনাল। মানে এই জাজমেন্টটা যেটা দিয়েছে, মানে আমার বক্তব্য হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট ক্রিমিনাল। পরবর্তী কি কোনো পদক্ষেপ? এপিলে যাচ্ছি, কিন্তু যা বদনাম হওয়ার তো আমার আসামিদের বিরুদ্ধে হয়ে গেল, অথচ it is based on no evidence he is convicted. Iota of evidence, no iota of evidence against them to implicate them with the cause of death. 54টা সাক্ষী এক্সামিন করেছে, একজন সাক্ষী বলেনি যে ওদের সঙ্গে তাদের কোনো শোয়েবের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল, পরিকল্পনা ছিল খুন করার জন্য। অল অ্যান্ড সাডেন তারা, আর কেসটা কি, ওষুধের দোকানের সামনে সিঁড়ি দিয়ে বুদ্ধিসত্ত্ব পেচ্ছাপ করেছে। এই নিয়ে বুদ্ধিসত্ত্ব এর আগে মদ খাচ্ছিল। এটা হলো প্রসিকিউশনের যে আই উইটনেস সে সহ মদ খাচ্ছিল। এর মধ্যে বুদ্ধিসত্ত্ব সেখানে পেচ্ছাপ করেছে। তখন ওরা এসে বলছিল এই সিঁড়ির মধ্যে পেচ্ছাপ করলি কেন। এটা নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়ার মূলেই from where it has come that they had intention to kill or they have come here to kill him. সোয়েব এসে করতে গেছে মেরে দিয়েছে, এলো এভিডেন্স। সাধারণ একটা ঝগড়া, মদ খেয়ে পেচ্ছাপ করেছে বুদ্ধিসত্ত্ব, সেটার উপরে তারা প্রতিবাদ করেছে। এর মধ্যে আই উইটনেস বলছে বুদ্ধিসত্ত্ব ওদেরকে ধাক্কা দিচ্ছে, বুদ্ধিসত্ত্বকে ওদের ধাক্কা দিচ্ছে। এমন সময় সোয়েব এসে গা দিয়েছে। সোয়েব করতে গেছে একটা স্কুটার নিয়ে নেমেছে, নেমে গিয়ে হাউ ইউ ক্যান কানেক্ট দিস অ্যাকিউজড পারসনস উইথ দি কজ অফ মার্ডার। কি বলবো, বলার কিছু নেই। আমার 45 বছর জীবনে এত বড় ইলিগাল জাজমেন্ট সিটিং ইন দি চেয়ার অফ এ ডিস্ট্রিক্ট জাজ, আই ফিল অ্যাশেমড। আমি ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করি প্রায় 45 বছর। 45 বছরের মধ্যে এত বড় অন্যায় কোনো জুডিশিয়াল সাইড থেকে আমি দেখিনি। কোনো রিলায়েবল এভিডেন্স নেই। আর যে কথা বলে উনি জাজমেন্ট ওদেরকে গিলটি বাইন্ডিং করেছে, সেটা হলো একটা ইমপ্রুভ ভার্সন। এবং আমাদের লোয়ার কোর্টের যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে প্রথম আসছে, তারারও এই জ্ঞান আছে যে এটার ভিত্তিতে আমি কাউকে জেল দিতে পারব। শুধু যে জিনিসের উপর উনি ভিত্তি করে জেল দিয়েছেন হাইলি ইলিগেল। এখন আমি তো বললাম আমার 45 বছরের অভিজ্ঞতাতে আমি কোনোদিন এত ইলিগেল জাজমেন্ট আমি পাইনি। তো জাজমেন্ট উনি দিয়েছেন, কিন্তু একটা কথা যেটা আমি আপনাদেরকে বললাম যে আমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরও এই জ্ঞান আছে। উনি যে কথাটা বলে ফাইন্ডিং দিয়েছেন এটার ভিত্তিতে গিলটি ফাইন্ড করা যায় না। এটা ইলিগেল জাজমেন্ট পরে বলতে পারবো, আইন এটা পারমিসিবল না। উনি কিসের ভিত্তিতে দিলেন, কেন দিলেন, সেটা তো আমি বলতে পারবো, কিন্তু আইনের পারমিট করা কম অভিযোগ করতে পারে। যে কথাটা বলেছেন ওদেরকে 3 জন লিমিট করতে ওদের বিরুদ্ধে এসে অ্যাডমিটেডলি হত্যাটা করেছে অভিযোগটা, আর ওদের বিরুদ্ধে একজন সাক্ষী ডাইরেক্ট ইনডাইরেক্টলি বলেন মার্ডারের সঙ্গে একটা কথা বলেছে, এভিডেন্সে এসছে ওরা ওনাকে মাটিতে কিলঘুষ দিয়েছিল। এটা থেকে ওদেরও ইন্টেনশন। এই এভিডেন্সটা যে সাক্ষী দিয়েছিল ও 101 স্টেটমেন্ট করা হয়েছে, সেখানে তাকে যারা করা এই কথাটা তুমি বলছি না। অ্যাটেনশন ড্রপে হাকিমে ফাইন্ডিং দিয়েছেন স্টেটমেন্ট। আইওএসে আইগো জিজ্ঞেস করা হয়েছে এই স্টেটটা যে আসামিরা মেরেছিল বলে
হয়েছিল, পুলিশ বলছে না আমার ম্যাজিস্ট্রেটের কাছে আমি 64 জবানবন্দি দিয়েছে। ম্যাজিস্ট্রেট ক্রস করার পর ম্যাজিস্ট্রেট বলছে আমার এরকম কোনো জবানবন্দি দেয় না। সুপ্রিম কোর্ট এবং যে আমাদের লিগ্যাল প্রফেশন যে নবিশ, সেও যায় এই এভিডেন্সকে ভিত্তি করে কোনো ফাইন্ডিংস দেওয়া না। ইট হ্যাজ টু বি কেপ্ট আউট অফ রেকর্ড অনলি অন দিস অফ দিস এভিডেন্স দে আর কনভিক্টেড। তো ভেরি ব্যাড। মানে কি বলবো, জাজমেন্টটা দেখে মনে হচ্ছে স্টেট জাজ হি হ্যাজ নো বেসিক নলেজ অফ দি ল। We are going to challenge before the High Court. I am confident they will not be accused. এরকম হাজবেন্ড অনেক সময় দেখেছিলাম সুযোগের ক্ষেত্রে। পরবর্তীকালে হাইকোর্ট বলেছিল যে জাতিতে জেলটা দিয়েছিল হাইকোর্ট জাজমেন্ট দিতে গিয়ে বলেছিল এই যে প্রুভারের শি হ্যাজ নো রেসপেক্ট ফর ট্রুথ, এরকম ভাবে জাজমেন্ট সেটা যে আর এইটা সেটা তো তবে একটা প্রুভার ছিল, ডুপ্লিকেট করেছিল সুপ্রিম কোর্ট। এখানে একটা উইটনেস নেই, বলেছিল এদের মধ্যে কেউ তাকে খুনের কোন পরিকল্পনা, ওরা ঝগড়া আছে। অভিযোগটা হলো ওখানে হঠাৎ শোয়ের সঙ্গে এভিডেন্স ওদের প্রায় জানাশোনা অনেক আইও স্বীকার করেছে। এখানে কি হচ্ছে যে ওই বুদ্ধিসত্ত্ব হেমারা আমাদেরকে মারে, তখন শোয়েব তারপরে একটা দেখাচ্ছিল তাদেরকে এটাও তাদের ওদের নলেজ নেই যে বলে দিয়েছে যে এই যে ইনফ্লিক্ট করেছে ড্যাগার গ্রুপ, এটা প্রসিকিউশন প্রমাণিত হবে যে শোয়েবের পক্ষে যে ড্যাগার ছিল এটা তারা আগে থেকে জানতো। আর মিটিং অফ মাইন্ড যে শোয়ের সঙ্গে তাদের একটা মিটিং হয়েছিল, সেখানে একটা হয়তো ওকে খুন করবে, এইটা যখন না প্রমাণ করা হবে ততক্ষণ পর্যন্ত দে নট বি টাস্ক। আনফরচুনেটলি তো বললাম বেসিক নলেজ ক্রিমিনাল, মানে এই জাজমেন্ট যেটা দিয়েছে মানে আমার বলবো যে বেসিক নলেজ অ্যাবাউট পরবর্তী কোনো পদক্ষেপ মিলে যাচ্ছে, কিন্তু বদনাম তো আসামিদের হয়ে গেল, অথচ নো এভিডেন্স ইজ কনভিক্টেড। iota evidence, no iota evidence against to implicate with the cause of death. 54টা সাক্ষী জামিন করছে, একজন কেউ বলেনি যে ওদের সঙ্গে তাদের কোন শোয়ের সঙ্গে কোনো সম্পর্ক ছিল, পরিকল্পনা ছিল করার জন্য। ছাড়েন তারা কি ওষুধের দোকানের সামনে সিঁড়ি বুদ্ধিসত্ত্ব পেচ্ছাপ করেছে, নিয়ে বুদ্ধিসত্ত্বের আগে মদ খাচ্ছে, এটা প্রসিকিউশনে দেওয়া হয়েছে। ডাইউটনেস শেষ মদ খাচ্ছে, এর মধ্যে বুদ্ধিসত্ত্ব সেখানে প্যাচ করেছে, তখন ওরা বলছিল এর মধ্যে পেচ্ছাপ করে নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়ার মূলে where it is come that they had intention to kill or they have come here to kill him. সবেরসে করতে গিয়ে ছেড়ে দিয়েছে, এলো এভিডেন্স। সাধারণ একটা ঝগড়া পেচ্ছাপ করে বুদ্ধিসত্ত্ব, সেটারও তারা প্রতিবাদ। আইএস বলছে বুদ্ধিসত্ত্ব ওদেরকে ধাক্কা দিচ্ছে, বুদ্ধিসত্ত্ব ধাক্কা দিচ্ছে। এমন সময় শোয়েব এসে ঘা দিয়ে শোয়েব করতে গিয়ে স্কুটার নিয়ে এনেছে, নেমে হাউ ক্যান কানেক্ট দিস অ্যাকিউজড পারসন টু কজ অফ মার্ডার? কি বলবো, কিছু নেই। আমার 45 বছর জীবনে এত বড় লিগ্যাল জাজমেন্ট সিটিং দ্য চেয়ার অফ এ ডিস্ট্রিক্ট জাজ, ফিল অ্যাশেমড। আমি ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করি প্রায় 45 বছর। 45 বছরের মধ্যে এত বড় অন্যায় কোন জুডিশিয়াল সাইড থেকে আমি দেখিনি। কোন রিলায়েবল এভিডেন্স নেই। আর যে কথা বলে উনি জাজমেন্ট ওদেরকে গিলটি ফাইন্ডিং করেছে, সেটা হলো একটা ইমপ্রুভ ভার্সন। এবং আমাদের লোয়ার কোর্টের যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে প্রথম আসছে, তারারও এই জ্ঞান আছে যে এটার ভিত্তিতে আমি কাউকে জেল দিতে পারবো। শুধু যে জিনিসের উপর উনি ভিত্তি করে জেল দিয়েছেন হাইলি ইলিগেল,
এখন আমি তো বললাম আমার 45 বছরের অভিজ্ঞতাতে আমি কোনোদিন এত ইলিগেল জাজমেন্ট আমি পাইনি। তো জাজমেন্ট উনি দিয়েছেন, কিন্তু একটা কথা যেটা আমি আপনাদেরকে বললাম যে আমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরও এই জ্ঞান আছে। উনি যে কথাটা বলে ফাইন্ডিং দিয়েছেন এটার ভিত্তিতে গিলটি ফাইন্ড করা যায় না। এটা ইলিগেল জাজমেন্ট, পরে বলতে পারবো আইন এটা পারমিসিবল না। উনি কিসের ভিত্তিতে দিলেন, কেন দিলেন সেটা তো আর আমি বলতে পারবো না, কিন্তু আইন এটাকে পারমিট করে না। কম অভিযোগ আসতে পারে। উনি যে কথাটা বলেছেন ওদেরকে এই 3 জনকে ইমপ্লিমেন্ট করতে গিয়া বলছে যে ওদের বিরুদ্ধে এসছে অ্যাডমিটেডলি হত্যাটা করেছে সোয়েব অভিযোগটা, আর ওদের বিরুদ্ধে একজন সাক্ষী ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলে নাই মার্ডারের সঙ্গে যুক্ত। উনি একটা কথা বলেছেন এভিডেন্সে এসছে ওরা ওকে মাটিতে ফেলে কিলঘুষি দিয়েছিল, এটার থেকে ওদেরও ইন্টারেস্ট আছে। কিন্তু এই এভিডেন্সটা যে সাক্ষী দিয়েছে দুটো, ও 161 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। সেখানে তাকে যারা করা হয়েছে এই কথাটা তুমি বলেছিল না, অ্যাটেনশন ড্র করে হাকিমে ফাইন্ডিং দিয়েছে নো সার স্টেটমেন্ট। আইও এসছে, আইকেও জিজ্ঞেস করা হয়েছে এই স্টেটমেন্টটা যে এই আসামিরা ওকে মাটিতে ফেলে মেরেছিল এটা বলেছিল। পুলিশ বলছে না আমার কাছে স্টুডেন্ট। ম্যাজিস্ট্রেটের কাছে 164 জবানবন্দি দিয়েছে। ম্যাজিস্ট্রেটকে ক্রস করার পরে ম্যাজিস্ট্রেট বলছে আমার কাছে এরকম কোনো জবানবন্দি দেয় না। সুপ্রিম কোর্ট এবং সমস্ত যে আমাদের লিগ্যাল প্রফেশনের যে নবিশ সেও জানে এই এভিডেন্সটাকে ভিত্তি করে কোনো ফাইন্ডিংস দেওয়া যায় না। ইট হ্যাজ টু বি কেপ্ট আউট অফ রেকর্ড। অনলি অন দি বেসিস অফ দিস এভিডেন্স দে আর কনভিক্টেড। সো ভেরি ব্যাড। মানে কি বলবো, জাজমেন্টটা দেখে মনে হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট দি ল। সো উই আর গোয়িং টু চ্যালেঞ্জ ইট বিফোর দি হাইকোর্ট এন্ড আই এম কনফিডেন্ট দে উইল বি অনারেবলি অ্যাকুজেড। এরকম জাজমেন্ট অনেক সময় আমরা দেখেছিলাম সুশীল চৌধুরীর ক্ষেত্রে। পরবর্তীকালে হাইকোর্ট বলেছিল যে যার ভিত্তিতে জেলটা দিয়েছিল অ্যাপ্রুভার, হাইকোর্ট জাজমেন্ট দিতে গিয়ে বলেছিল এই যে অ্যাপ্রুভারে শি হ্যাজ গট নো রেসপেক্ট ফর ট্রুথ। এরকমভাবে জাজমেন্ট সেটা ছেড়ে। আর এটা তো সেটা তো তবু একটা অ্যাপ্রুভার ছিল, ইমপ্লিকেট করেছিল সুশীল চৌধুরীকে। এখানের মধ্যে একটা উইটনেস নেই যে বলেছিল এদের মধ্যে কেউ তাকে খুনের কোনো পরিকল্পনা কোনো, ওরা ঝগড়া করছে। অভিযোগটা হলো ওইখানে হঠাৎ শোয়েব এসছে, শোয়েবের সঙ্গে এভিডেন্স এসে ওদের প্রায় কোনো জানাশোনা অনেক। আইও স্বীকার করেছে। এখানে এসে জিজ্ঞেস করেছে কি হচ্ছে, বলছে যে ওই বুদ্ধিসত্ত্ব দেব হ্যাঁ আমাদেরকে মারছে। তখন শোয়েব তার পর একটা দেখা ছিল, দেখা নিয়ে তাদেরকে স্টেপ করেছে পরপর। এইটাও তাদের ও এসছে কোন জায়গাতে, ওদের নলেজে নেই যে হিজ আর্ম উইথ। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই যে ইনফ্লিক্ট করেছে ড্যাগার ব্লো, এটা প্রসিকিউশন প্রমাণ করতে হবে যে শোয়েবের পকেটে যে ড্যাগার ছিল এটা তারা আগের থেকে জানতো। আর মিটিং অফ মাইন্ড যে শোয়েবের সঙ্গে তাদের একটা মিটিং হয়েছিল, সেখানে একটা হয়েছিল যে ওকে খুন করতে হবে। এটা যতক্ষণ না প্রমাণ করা যাবে ততক্ষণ পর্যন্ত দে ক্যানট বি ট্রাস্ট। বাট আনফর্চুনেটলি আমি তো বললাম হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট ক্রিমিনাল। মানে এই জাজমেন্টটা যেটা দিয়েছে মানে আমার বক্তব্য হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট ক্রিমিনাল। পরবর্তী কি কোনো পদক্ষেপ? এপিলে যাচ্ছি, কিন্তু যা বদনাম হওয়ার তো আমার আসামিদের বিরুদ্ধে হয়ে গেল, অথচ ইট ইজ বেসড অন নো এভিডেন্স হি ইজ কনভিক্টেড। iota evidence, no iota evidence against them to implicate them with the cause of death. 54টা সাক্ষী এক্সামিন করেছে, একজন সাক্ষী বলেনি যে ওদের সঙ্গে তাদের কোনো শোয়েবের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল, পরিকল্পনা ছিল খুন করার জন্য। অনলাইনে সাডেন তারা, আর কেসটা কি ওষুধের দোকানের সামনে সিঁড়িতে বুদ্ধিসত্ত্ব পেচ্ছাপ করেছে। এই নিয়ে বুদ্ধিসত্ত্ব এর আগে মদ খাচ্ছিল। এটা হলো প্রসিকিউশনের যে আই উইটনেস সে সহ মদ খাচ্ছিল।
এর মধ্যে বুদ্ধিসত্ত্ব সেখানে পেচ্ছাপ করেছে। তখন ওরা এসব বলছিল এই সিঁড়ির মধ্যে পেচ্ছাপ করলে কেন, এটা নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়ার মূলেই from where it has come that they had intention to kill or they have come here to kill him. সোয়েব এসে করতে গিয়ে মেরে দিয়েছে, এলো এভিডেন্স। সাধারণ একটা ঝগড়া, মদ খেয়ে পেচ্ছাপ করেছে বুদ্ধিসত্ত্ব, সেটার উপরে তারা প্রতিবাদ করেছে। এর মধ্যে আইউটনেস বলছে বুদ্ধিসত্ত্ব ওদেরকে ধাক্কা দিচ্ছে, বুদ্ধিসত্ত্বকে ওদের ধাক্কা দিচ্ছে। এমন সময় সোয়েব এসে গা দিয়েছে। সোয়েব করতে গেছে একটা স্কুটার নিয়ে নেমেছে, নেমে গিয়ে হাউ ইউ ক্যান কানেক্ট দিস অ্যাকিউজ পারসন উইথ দি কজ অফ মার্ডার। কি বলবো, বলার কিছু নেই। আমার 45 বছর জীবনে এত বড় ইলিগাল জাজমেন্ট সিটিং ইন দি চেয়ার অফ এ ডিস্ট্রিক্ট জাজ, আই ফিল অ্যাশেমড। আমি ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করি প্রায় 45 বছর। 45 বছরের মধ্যে এত বড় অন্যায় কোনো জুডিশিয়াল সাইড থেকে আমি দেখিনি। কোনো রিলায়েবল এভিডেন্স নেই। আর যে কথা বলে উনি জাজমেন্ট ওদেরকে গিল্টি বাইন্ডিং করেছে, সেটা হলো একটা ইমপ্রুভ ভার্সন। এবং আমাদের লোয়ার কোর্টের যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে প্রথম আসছে, তারারও এই জ্ঞান আছে যে এটার ভিত্তিতে আমি কাউকে জেল দিতে পারবো। শুধু যে জিনিসের উপর উনি ভিত্তি করে জেল দিয়েছেন হাইলি ইলিগেল। এখন আমি তো বললাম আমার 45 বছরের অভিজ্ঞতাতে আমি কোনোদিন এত ইলিগেল জাজমেন্ট আমি পাইনি। তো জাজমেন্ট উনি দিয়েছেন, কিন্তু একটা কথা যেটা আমি আপনাদেরকে বললাম যে আমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরও এই জ্ঞান আছে। উনি যে কথাটা বলে ফাইন্ডিং দিয়েছেন, এটার ভিত্তিতে গিল্টি ফাইন্ড করা যায় না। এটা ইলিগেল জাজমেন্ট, পরে বলতে পারবো আইন এটা পারমিসিবল না। উনি কিসের ভিত্তিতে দিলেন, কেন দিলেন, সেটা তো আর আমি বলতে পারবো না। কিন্তু আইন এটাকে পারমিট করে না। কম অভিযোগ আসতে পারে। উনি যে কথাটা বলেছেন, ওদেরকে এই 3 জনকে ইমপ্লিমেন্ট করতে গিয়া বলছে যে ওদের বিরুদ্ধে এসছে অ্যাডমিটেডলি হত্যাটা করেছে সোয়েব অভিযোগটা, আর ওদের বিরুদ্ধে একজন সাক্ষী ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলে নাই মার্ডারের সঙ্গে যুক্ত। উনি একটা কথা বলেছেন এভিডেন্সে এসছে ওরা ওকে মাটিতে ফেলে কিলঘুষি দিয়েছিল, এটার থেকে ওদেরও ইন্টারেস্ট আছে। কিন্তু এই এভিডেন্সটা যে সাক্ষী দিয়েছে দুটো, ও 161 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। সেখানে তাকে যারা করা হয়েছে এই কথাটা তুমি বলেছো কিনা অ্যাটেনশন ড্র করে হাকিমে ফাইন্ডিং দিয়েছে নো সার স্টেটমেন্ট। আইও এসছে, আইকেও জিজ্ঞেস করা হয়েছে এই স্টেটমেন্টটা যে এই আসামিরা ওকে মাটিতে ফেলে মেরেছিল, এটা বলেছিল। পুলিশ বলছে না আমার কাছে স্টোরি। ম্যাজিস্ট্রেটের কাছে 164 জবানবন্দি দিয়েছে। ম্যাজিস্ট্রেটকে ক্রস করার পরে ম্যাজিস্ট্রেট বলছে আমার কাছে এরকম কোনো জবানবন্দি দেয় না। সুপ্রিম কোর্ট এবং সমস্ত যে আমাদের লিগ্যাল প্রফেশনের যে নবিশ, সেও জানে এই এভিডেন্সটাকে ভিত্তি করে কোনো ফাইন্ডিংস দেওয়া যায় না। ইট হ্যাজ টু বি কেপ্ট আউট অফ রেকর্ড। অনলি অন দি বেসিস অফ দিস এভিডেন্স দে আর কনভিক্টেড। সো ভেরি ব্যাড। মানে কি বলবো, জাজমেন্টটা দেখে মনে হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট দি ল। সো উই আর গোয়িং টু চ্যালেঞ্জ ইট বিফোর দি হাই কোর্ট and I am confident they will be honorably acquitted. এরকম জাজমেন্ট অনেক সময় আমরা দেখেছিলাম সুশীল চৌধুরীর ক্ষেত্রে। পরবর্তীকালে হাইকোর্ট বলেছিল যে যার ভিত্তিতে জেলটা দিয়েছিল অ্যাপ্রুভার, হাইকোর্ট জাজমেন্ট দিতে গিয়ে বলেছিল এই যে অ্যাপ্রুভারে শি হ্যাজ গট নো রেসপেক্ট ফর ট্রুথ। এরকমভাবে জাজমেন্ট সেটা ছেড়ে। আর এটা তো সেটা তো তবু একটা অ্যাপ্রুভার ছিল, ইমপ্লিকেট করেছিল সুশীল চৌধুরীকে। এখানের মধ্যে একটা উইটনেস নেই যে বলেছিল এদের মধ্যে কেউ তাকে খুনের কোনো পরিকল্পনা, কোনো ওরা ঝগড়া করছে। অভিযোগটা হলো
ওইখানে হঠাৎ শোয়েব এসছে, শোয়েবের সঙ্গে এভিডেন্স এসে ওদের প্রায় কোনো জানাশোনা অনেক, আইও স্বীকার করেছে। এখানে এসে জিজ্ঞেস করেছে কি হচ্ছে, বলছে যে ওই বুদ্ধিসত্ত্ব দেব হ্যাঁ আমাদেরকে মারছে। তখন শোয়েব তার পরে একটা দেখা ছিল, দেখা নিয়ে তাদেরকে স্টেপ করেছে পরপর। এইটাও তাদের ও এসছে কোন জায়গাতে, ওদের নলেজে নেই যে হিজ আর্ম বলতে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই যে ইনফ্লিক্ট করেছে ড্যাগার ব্লো, এটা প্রসিকিউশন প্রমাণ করতে হবে যে শোয়েবের পকেটে যে ড্যাগার ছিল এটা তারা আগের থেকে জানতো। মিটিং অফ মাইন্ড, যে শোয়েবের সঙ্গে তাদের একটা মিটিং হয়েছিল, সেখানে একটা হয়েছিল যে ওকে খুন করতে হবে। এটা যতক্ষণ না প্রমাণ করা যাবে ততক্ষণ পর্যন্ত দে ক্যানট বি ট্রাস্ট। বাট আনফর্চুনেটলি আমি তো বললাম হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট ক্রিমিনাল। মানে এই জাজমেন্টটা যেটা দিয়েছে, মানে আমার বক্তব্য হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট ক্রিমিনাল। পরবর্তী কি কোনো পদক্ষেপ? এপিলে যাচ্ছি, কিন্তু যা বদনাম হওয়ার তো আমার আসামিদের বিরুদ্ধে হয়ে গেল, অথচ ইট ইজ বেসড অন নো এভিডেন্স হি ইজ কনভিক্টেড। Iota evidence, no iota evidence against them to implicate them with the cause of death. 54টা সাক্ষী এক্সামিন করেছে, একজন সাক্ষী বলেনি যে ওদের সঙ্গে তাদের কোনো শোয়েবের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল, পরিকল্পনা ছিল খুন করার জন্য। অল অ্যান্ড সাডেন তারা, আর কেসটা কি, ওষুধের দোকানের সামনে সিঁড়ি দিয়ে বুদ্ধিসত্ত্ব পেচ্ছাপ করেছে। এই নিয়ে বুদ্ধিসত্ত্ব এর আগে মদ খাচ্ছিল, এটা হলো প্রসিকিউশনের যে আইউটনেস, যে আইউটনেস সে সহ মদ খাচ্ছিল। এর মধ্যে বুদ্ধিসত্ত্ব সেখানে পেচ্ছাপ করেছে। তখন ওরা এসে বলছিল এই সিঁড়ির মধ্যে পেচ্ছাপ করলে কেন। এটা নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়ার মূলেই from where it has come that they had intention to kill or they have come here to kill him. শোয়েব এসে করতে গিয়ে মেরে দিয়েছে, এলো এভিডেন্স। সাধারণ একটা ঝগড়া, মদ খেয়ে পেচ্ছাপ করেছে বুদ্ধিসত্ত্ব, সেটার উপরে তারা প্রতিবাদ করেছে। এর মধ্যে আইউটনেস বলছে বুদ্ধিসত্ত্ব ওদেরকে ধাক্কা দিচ্ছে, বুদ্ধিসত্ত্বকে ওদের ধাক্কা দিচ্ছে। এমন সময় শোয়েব এসে গা দিয়েছে। শোয়েব প্রত্যেকে এসে একটা স্কুটার নিয়ে নেমেছে, নেমে গিয়ে হাউ ইউ ক্যান কানেক্ট দিস অ্যাকিউজ পারসন উইথ দি কজ অফ মার্ডার। কি বলবো, বলার কিছু নেই। আমার 45 বছর জীবনে এত বড় ইলিগাল জাজমেন্ট সিটিং ইন দি চেয়ার অফ এ ডিস্ট্রিক্ট জাজ, আই ফিল অ্যাশেমড। আমি ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করি প্রায় 45 বছর। 45 বছরের মধ্যে এত বড় অন্যায় কোনো জুডিশিয়াল সাইড থেকে আমি দেখিনি। কোনো রিলায়েবল এভিডেন্স নেই। আর যে কথা বলে উনি জাজমেন্ট ওদেরকে গিল্টি ফাইন্ডিং করেছেন, সেটা হলো একটা ইমপ্রুভ ভার্সন। এবং আমাদের লোয়ার কোর্টের যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে প্রথম আসছে, তারারও এই জ্ঞান আছে যে এটার ভিত্তিতে আমি কাউকে জেল দিতে পারবো। শুধু যে জিনিসের উপর উনি ভিত্তি করে জেল দিয়েছেন, হাইলি ইলিগাল। এখন আমি তো বললাম আমার 45 বছরের অভিজ্ঞতাতে আমি কোনোদিন এত ইলিগেল জাজমেন্ট আমি পাইনি। তো জাজমেন্ট উনি দিয়েছেন, কিন্তু একটা কথা যেটা আমি আপনাদেরকে বললাম যে আমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরও এই জ্ঞান আছে। উনি যে কথাটা বলে ফাইন্ডিং দিয়েছেন, এটার ভিত্তিতে গিল্টি ফাইন্ড করা যায় না। এটা ইলিগাল জাজমেন্ট, পরে বলতে পারবো আইন এটা পারমিশন না। উনি কিসের ভিত্তিতে দিলেন, কেন দিলেন, সেটা তো আর আমি বলতে পারবো না। কিন্তু আইন এটাকে পারমিট করে না। কম অভিযোগ আসতে পারে। উনি যে কথাটা বলেছেন, ওদেরকে এই 3 জনকে ইমপ্লিমেন্ট করতে গিয়া বলছে যে ওদের বিরুদ্ধে এসছে, অ্যাডমিটেডলি হত্যাটা করেছে শোয়েব অভিযোগটা, আর ওদের বিরুদ্ধে একজন সাক্ষী ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলে নাই মার্ডারের সঙ্গে যুক্ত। উনি একটা কথা বলেছেন এভিডেন্সে এসছে, ওরা ওকে মাটিতে ফেলে কিলঘুষি দিয়েছিল, এটার থেকে ওদেরও ইন্টারেস্ট আছে। কিন্তু এই এভিডেন্সটা যে সাক্ষী দিয়েছে দুটো, ও
161 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। সেখানে তাকে যারা করা হয়েছে এই কথাটা তুমি বলেছো কিনা, অ্যাটেনশন ড্র করে হাকিমে ফাইন্ডিং দিয়েছে নো সাচ স্টেটমেন্ট। আইকেও জিজ্ঞেস করা হয়েছে এই স্টেটমেন্টটা যে এই আসামিরা ওর মাটিতে ফেলে মেরেছিল এটা বলেছিল, পুলিশ বলছে না আমার কাছে স্টুডেন্ট। ম্যাজিস্ট্রেটের কাছে 164 জবানবন্দি দিয়েছে। ম্যাজিস্ট্রেটকে ক্রস করার পরে ম্যাজিস্ট্রেট বলছে আমার কাছে এরকম কোনো জবানবন্দি দেয় না। সুপ্রিম কোর্ট এবং সমস্ত যে আমাদের লিগ্যাল প্রফেশনের যে নবিশ সেও জানে এই এভিডেন্সটাকে ভিত্তি করে কোনো ফাইন্ডিংস দেওয়া যায় না। ইট হ্যাজ টু বি কেপ্ট আউট অফ রেকর্ড। অনলি অন দি বেসিস অফ দিস এভিডেন্স দে আর কনভিক্টেড। সো ভেরি ব্যাড। মানে কি বলবো, জাজমেন্টটা দেখে মনে হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট দি ল। সো উই আর গোয়িং টু চ্যালেঞ্জ ইট বিফোর দি হাইকোর্ট and I am confident they will be honorably acquitted. এরকম জাজমেন্ট অনেক সময় আমরা দেখেছিলাম সুশীল চৌধুরীর ক্ষেত্রে। পরবর্তীকালে হাইকোর্ট বলেছিল যে যার ভিত্তিতে জেলটা দিয়েছিল অ্যাপ্রুভার, হাইকোর্ট জাজমেন্ট দিতে গিয়ে বলেছিল এই যে অ্যাপ্রুভারে শি হ্যাজ গট নো রেসপেক্ট ফর ট্রুথ, এরকমভাবে জাজমেন্ট সেটা ছেড়ে। আর সেটা তো তবু একটা অ্যাপ্রুভার ছিল, ইমপ্লিকেট করেছিল সুশীল চৌধুরীকে। এখানের মধ্যে একটা উইটনেস নেই যে বলেছিল এদের মধ্যে কেউ তাকে খুনের কোনো পরিকল্পনা, ওরা ঝগড়া করছে। অভিযোগটা হলো ওইখানে হঠাৎ শোয়েব এসছে, শোয়েবের সঙ্গে এভিডেন্স এসে ওদের প্রায় কোনো জানাশোনা অনেক, আইও স্বীকার করেছে। এখানে এসে জিজ্ঞেস করেছে কি হচ্ছে, বলছে যে ওই বুদ্ধিসত্ত্ব দেব হ্যাঁ আমাদেরকে মারছে। তখন শোয়েব তার পর একটা দেখা ছিল, দেখা নিয়ে তাদেরকে স্টেপ করেছে পরপর। এইটাও তাদের ও এসছে কোন জায়গাতে, ওদের নলেজে নেই যে হিজ আর্ম রুতে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই যে ইনফ্লিক্ট করেছে ড্যাগার ব্লো, এইটা প্রসিকিউশন প্রমাণ করতে হবে যে শোয়েবের পকেটে যে ড্যাগার ছিল এটা তারা আগের থেকে জানতো। আর মিটিং অফ মাইন্ড, যে শোয়েবের সঙ্গে তাদের একটা মিটিং হয়েছিল, সেখানে একটা হয়েছিল যে ওকে খুন করতে হবে। এটা যতক্ষণ না প্রমাণ করা যাবে ততক্ষণ পর্যন্ত দে ক্যানট বি ট্রাস্ট। বাট আনফর্চুনেটলি আমি তো বললাম হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট ক্রিমিনাল। মানে এই জাজমেন্টটা যেটা দিয়েছে, মানে আমার বক্তব্য হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট ক্রিমিনাল। পরবর্তী কি কোনো পদক্ষেপ? এপিলে যাচ্ছি, কিন্তু যা বদনাম হওয়ার তো আমার আসামিদের বিরুদ্ধে হয়ে গেল, অথচ ইট ইজ বেসড অন নো এভিডেন্স হি ইজ কনভিক্টেড। iota evidence, no iota evidence against them to implicate them with the cause of death. 54টা সাক্ষী এক্সামিন করেছে, একজন সাক্ষী বলেনি যে ওদের সঙ্গে তাদের কোনো শোয়েবের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল, পরিকল্পনা ছিল খুন করার জন্য। অনলাইনে সাডেন তারা, আর কেসটা কি, ওষুধের দোকানের সামনে সিঁড়িতে বুদ্ধিসত্ত্ব পেচ্ছাপ করেছে। এই নিয়ে বুদ্ধিসত্ত্ব এর আগে মদ খাচ্ছিল। এটা হলো প্রসিকিউশনের যে আইউটনেস সে সহ মদ খাচ্ছিল। এর মধ্যে বুদ্ধিসত্ত্ব সেখানে পেচ্ছাপ করেছে। তখন ওরা এসব বলছিল এই সিঁড়ির মধ্যে পেচ্ছাপ করলে গেল। এটা নিয়ে তাদের মধ্যে অনলাইনে ঝগড়ার মূলেই from where it has come that they had intention to kill or they have come here to kill him. শোয়েব এসে করতে গিয়ে এসে মেরে দিয়েছে, এলো এভিডেন্স। সাধারণ একটা ঝগড়া, মদ খেয়ে পেচ্ছাপ করেছে বুদ্ধিসত্ত্ব, সেটার উপরে তারা প্রতিবাদ করেছে। এর মধ্যে আইউটনেস বলছে বুদ্ধিসত্ত্ব ওদেরকে ধাক্কা দিচ্ছে, বুদ্ধিসত্ত্বকে ওদের ধাক্কা দিচ্ছে। এমন সময় শোয়েব এসে গা দিয়েছে। শোয়েব করতে গেছে একটা স্কুটার নিয়ে নেমেছে, নেমে গিয়ে হাউ ইউ ক্যান কানেক্ট দিস অ্যাকিউজড পারসন উইথ দি কজ অফ মার্ডার। কি বলবো, বলার কিছু নেই। আমার 45 বছর জীবনে এত বড় ইলিগাল জাজমেন্ট সিটিং ইন দি চেয়ার অফ এ ডিস্ট্রিক্ট জাজ, আই ফিল অ্যাশেমড। আমি ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করি প্রায় 45 বছর। 45 বছরের মধ্যে এত বড় অন্যায় কোনো জুডিশিয়াল সাইড থেকে আমি দেখিনি। কোনো রিলায়েবল এভিডেন্স নেই। আর যে কথা বলে উনি জাজমেন্ট ওদেরকে গিল্টি বাইন্ডিং করেছেন,
সেটা হলো একটা ইমপ্রুভ ভার্সন। এবং আমাদের লোয়ার কোর্টের যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে প্রথম আসছে তারারও এই জ্ঞান আছে যে এটার ভিত্তিতে আমি কাউকে জেল দিতে পারবো। শুধু যে জিনিসের উপর উনি ভিত্তি করে জেল দিয়েছেন হাইলি ইলিগেল। এখন আমি তো বললাম আমার 45 বছরের অভিজ্ঞতাতে আমি কোনোদিন এত ইলিগেল জাজমেন্ট আমি পাইনি। তো জাজমেন্ট উনি দিয়েছেন, কিন্তু একটা কথা যেটা আমি আপনাদেরকে বললাম যে আমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরও এই জ্ঞান আছে। উনি যে কথাটা বলে ফাইন্ডিং দিয়েছেন এটার ভিত্তিতে গিলটি ফাইন্ড করা যায় না। এটা ইলিগেল জাজমেন্ট, পরে বলতে পারবো আইন এটা পারমিসিবল না। উনি কিসের ভিত্তিতে দিলেন, কেন দিলেন সেটা তো আর আমি বলতে পারবো না, কিন্তু আইন এটাকে পারমিট করে না। কম অভিযোগ আসতে পারে। উনি যে কথাটা বলেছেন ওদেরকে এই 3 জনকে ইমপ্লিমেন্ট করতে গিয়া বলছে যে ওদের বিরুদ্ধে এসছে অ্যাডমিটেডলি হত্যাটা করেছে সোয়েব অভিযোগটা, আর ওদের বিরুদ্ধে একজন সাক্ষী ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলে নাই মার্ডারের সঙ্গে যুক্ত। উনি একটা কথা বলেছেন এভিডেন্সে এসছে ওরা ওকে মাটিতে ফেলে কিলঘুষি দিয়েছিল, এটার থেকে ওদেরও ইন্টারেস্ট আছে। কিন্তু এই এভিডেন্সটা যে সাক্ষী দিয়েছে দুটো, ও 161 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। সেখানে তাকে যারা করা হয়েছে এই কথাটা তুমি বলেছো কিনা অ্যাটেনশন ড্র করে হাকিমে ফাইন্ডিং দিয়েছে নো সাচ স্টেটমেন্ট। আইও এসছে, আইকেও জিজ্ঞেস করা হয়েছে এই স্টেটমেন্টটা যে এই আসামিরা ওর মাটিতে ফেলে মেরেছিল এটা বলেছিল। পুলিশ বলছে না আমার কাছে স্টুডেন্ট। ম্যাজিস্ট্রেটের কাছে 164 জবানবন্দি দিয়েছে। ম্যাজিস্ট্রেটকে ক্রস করার পরে ম্যাজিস্ট্রেট বলছে আমার কাছে এরকম কোনো জবানবন্দি দেয় না। সুপ্রিম কোর্ট এবং সমস্ত যে আমাদের লিগ্যাল প্রফেশনের যে নবিশ সেও জানে এই এভিডেন্সটাকে ভিত্তি করে কোনো ফাইন্ডিংস দেওয়া যায় না। ইট হ্যাজ টু বি কেপ্ট আউট অফ রেকর্ড। অনলি অন দি বেসিস অফ দিস এভিডেন্স দে আর কনভিক্টেড। সো ভেরি ব্যাড। মানে কি বলবো, জাজমেন্টটা দেখে মনে হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট দি ল। সো উই আর গোয়িং টু চ্যালেঞ্জ ইট বিফোর দি হাই কোর্ট and I am confident they will be honorably acquitted. এরকম জাজমেন্ট অনেক সময় আমরা দেখেছিলাম সুশীল চৌধুরীর ক্ষেত্রে। পরবর্তীকালে হাইকোর্ট বলেছিল যে যার ভিত্তিতে জেলটা দিয়েছিল অ্যাপ্রুভার, হাইকোর্ট জাজমেন্ট দিতে গিয়ে বলেছিল এই যে অ্যাপ্রুভারে শি হ্যাজ গট নো রেসপেক্ট ফর ট্রুথ। এরকমভাবে জাজমেন্ট সেটা যেহেতু, আর এটা তো সেটা তো তবু একটা অ্যাপ্রুভার ছিল, ইমপ্লিকেট করেছিল সুশীল চৌধুরীকে। এইখানের মধ্যে একটা উইটনেস নেই যে বলেছিল এদের মধ্যে কেউ তাকে খুনের কোনো পরিকল্পনা, কোনো ওরা ঝগড়া করছে। অভিযোগটা হলো ওইখানে হঠাৎ শোয়েব এসছে, শোয়েবের সঙ্গে এভিডেন্স এসে ওদের প্রায় কোনো জানাশোনা অনেক, আইও স্বীকার করেছে। এখানে এসে জিজ্ঞেস করেছে কি হচ্ছে, বলছে যে ওই বুদ্ধিসত্ত্ব দেব হ্যাঁ আমাদেরকে মারছে। তখন শোয়েব তার পর একটা দেখা ছিল, দেখা নিয়ে তাদেরকে স্টেপ করেছে পরপর। এইটাও তাদের ও এসছে কোন জায়গাতে, ওদের নলেজে নেই যে হিজ আর্ম উইথ। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই যে ইনফ্লিক্ট করেছে ড্যাগার ব্লো, এইটা প্রসিকিউশন প্রমাণ করতে হবে যে শোয়েবের পকেটে যে ড্যাগার ছিল এটা তারা আগের থেকে জানতো। আর মিটিং অফ মাইন্ড, যে শোয়েবের সঙ্গে তাদের একটা মিটিং হয়েছিল, সেখানে একটা হয়েছিল যে ওকে খুন করতে হবে। এটা যতক্ষণ না প্রমাণ করা যাবে ততক্ষণ পর্যন্ত দে ক্যানট বি ট্রাস্ট। বাট আনফর্চুনেটলি আমি তো বললাম হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট ক্রিমিনাল। মানে এই জাজমেন্টটা যেটা দিয়েছে, মানে আমার বক্তব্য হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট ক্রিমিনাল। পরবর্তী কি কোনো পদক্ষেপ? এপিলে যাচ্ছি, কিন্তু যা বদনাম হওয়ার তো আমার আসামিদের বিরুদ্ধে হয়ে গেল, অথচ ইট ইজ বেসড অন নো এভিডেন্স হি ইজ কনভিক্টেড। iota evidence, no iota evidence against them to implicate them with the cause of death. 54টা সাক্ষী এক্সামিন করেছে, একজন সাক্ষী বলেনি যে ওদের সঙ্গে তাদের কোনো শোয়েবের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল,
পরিকল্পনা ছিল খুন করার জন্য। অনলাইনে সাডেন তারা, আর কেসটা কি, ওষুধের দোকানের সামনে সিঁড়িতে বুদ্ধিসত্ত্ব পেচ্ছাপ করেছে। এই নিয়ে বুদ্ধিসত্ত্ব এর আগে মদ খাচ্ছিল। এটা হলো প্রসিকিউশনের যে আই উইটনেস সে সহ মদ খাচ্ছিল। এর মধ্যে বুদ্ধিসত্ত্ব সেখানে পেচ্ছাপ করেছে। তখন ওরা এসব বলছিল এই সিঁড়ির মধ্যে পেচ্ছাপ করলি কেন। এটা নিয়ে তাদের মধ্যে অনলাইনে ঝগড়ার মূলেই from where it has come that they had intention to kill or they have come here to kill him. সোয়েব এসে করতে গিয়ে মেরে দিয়েছে, এলো এভিডেন্স। সাধারণ একটা ঝগড়া, মদ খেয়ে পেচ্ছাপ করেছে বুদ্ধিসত্ত্ব, সেটার উপরে তারা প্রতিবাদ করেছে। এর মধ্যে আই উইটনেস বলছে বুদ্ধিসত্ত্ব ওদেরকে ধাক্কা দিচ্ছে, বুদ্ধিসত্ত্বকে ওদের ধাক্কা দিচ্ছে। এমন সময় সোয়েব এসে গা দিয়েছে। সোয়েব করতে গেছে একটা স্কুটার নিয়ে নেমেছে, নেমে গিয়ে হাউ ইউ ক্যান কানেক্ট দিস অ্যাকিউজড পারসন উইথ দি কজ অফ মার্ডার। কি বলবো, বলার কিছু নেই। আমার 45 বছর জীবনে এত বড় ইলিগাল জাজমেন্ট সিটিং ইন দি চেয়ার অফ এ ডিস্ট্রিক্ট জাজ, আই ফিল অ্যাশেমড। আমি ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করি প্রায় 45 বছর। 45 বছরের মধ্যে এত বড় অন্যায় কোনো জুডিশিয়াল সাইড থেকে আমি দেখিনি। কোনো রিলায়েবল এভিডেন্স নেই। আর যে কথা বলে উনি জাজমেন্ট ওদেরকে গিল্টি বাইন্ডিং করেছে, সেটা হলো একটা ইমপ্রুভ ভার্সন। এবং আমাদের লোয়ার কোর্টের যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে প্রথম আসছে, তারারও এই জ্ঞান আছে যে এটার ভিত্তিতে আমি কাউকে জেল দিতে পারবো। শুধু যে জিনিসের উপর উনি ভিত্তি করে জেল দিয়েছেন হাইলি ইলিগাল। এখন আমি তো বললাম আমার 45 বছরের অভিজ্ঞতাতে আমি কোনোদিন এত ইলিগাল জাজমেন্ট আমি পাইনি। তো জাজমেন্ট উনি দিয়েছেন, কিন্তু একটা কথা যেটা আমি আপনাদেরকে বললাম যে আমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরও এই জ্ঞান আছে। উনি যে কথাটা বলে ফাইন্ডিং দিয়েছেন, এটার ভিত্তিতে গিল্টি ফাইন্ড করা যায় না। এটা ইলিগাল জাজমেন্ট, পরে বলতে পারবো আইন এটা পারমিশন না। উনি কিসের ভিত্তিতে দিলেন, কেন দিলেন, সেটা তো আর আমি বলতে পারবো না। কিন্তু আইন এটাকে পারমিট করে না। কম অভিযোগ আসতে পারে। উনি যে কথাটা বলেছেন ওদেরকে, এই 3 জনকে ইমপ্লিমেন্ট করতে গিয়া বলছে যে ওদের বিরুদ্ধে এসছে অ্যাডমিটেডলি হত্যাটা করেছে সোয়েব অভিযোগটা, আর ওদের বিরুদ্ধে একজন সাক্ষী ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলে নাই মার্ডারের সঙ্গে যুক্ত। উনি একটা কথা বলেছেন এভিডেন্সে এসছে ওরা ওকে মাটিতে ফেলে কিলঘুষি দিয়েছিল, এটার থেকে ওদেরও ইন্টারেস্ট আছে। কিন্তু এই এভিডেন্সটা যে সাক্ষী দিয়েছে দুটো, ও 161 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। সেখানে তাকে যারা করা হয়েছে এই কথাটা তুমি বলেছো কিনা অ্যাটেনশন ড্র করে হাকিমে ফাইন্ডিং দিয়েছে নো সাচ স্টেটমেন্ট। আইওএসে আইকেও জিজ্ঞেস করা হয়েছে এই স্টেটমেন্টটা যে এই আসামিরা ওর মাটিতে ফেলে মেরেছিল, এটা বলেছিল। পুলিশ বলছে না আমার কাছে স্টুডেন্ট। ম্যাজিস্ট্রেটের কাছে 164 জবানবন্দি দিয়েছে। ম্যাজিস্ট্রেটকে ক্রস করার পরে ম্যাজিস্ট্রেট বলছে আমার কাছে এরকম কোনো জবানবন্দি দেয় না। সুপ্রিম কোর্ট এবং সমস্ত যে আমাদের লিগ্যাল প্রফেশনের যে নবিশ, সেও জানে এই এভিডেন্সটাকে ভিত্তি করে কোনো ফাইন্ডিংস দেওয়া যায় না। ইট হ্যাজ টু বি কেপ্ট আউট অফ রেকর্ড। অনলি অন দি বেসিস অফ দিস এভিডেন্স দে আর কনভিক্টেড। সো ভেরি ব্যাড। মানে কি বলবো, জাজমেন্টটা দেখে মনে হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট দি ল। সো উই আর গোয়িং টু চ্যালেঞ্জ ইট বিফোর দি হাইকোর্ট and I am confident they will be honorably acquitted. এরকম জাজমেন্ট অনেক সময় আমরা দেখেছিলাম সুশীল চৌধুরীর ক্ষেত্রে। পরবর্তীকালে হাইকোর্ট বলেছিল যে যার ভিত্তিতে জেলটা দিয়েছিল অ্যাপ্রুভার, হাইকোর্ট জাজমেন্ট দিতে গিয়ে বলেছিল এই যে অ্যাপ্রুভারে শি হ্যাজ গট নো রেসপেক্ট ফর ট্রুথ। এরকমভাবে জাজমেন্ট সেটা চেয়েছে।
আর সেটা তো তবে একটা অ্যাপ্রুভার ছিল, ইমপ্লিকেট করেছিল সুনীল চৌধুরীকে। এইখানের মধ্যে একটা উইটনেস নেই যে বলেছিল এদের মধ্যে কেউ তাকে খুনের কোনো পরিকল্পনা, ওরা ঝগড়া করছে। অভিযোগটা হলো ওইখানে হঠাৎ শোয়েব এসছে, শোয়েবের সঙ্গে এভিডেন্স এসে ওদের প্রায় কোনো জানাশোনা অনেক, আইও স্বীকার করেছে। এখানে এসে জিজ্ঞেস করেছে কি হচ্ছে, বলছে যে ওই বুদ্ধিসত্ত্ব দেব হ্যাঁ আমাদেরকে মারছে। তখন শোয়েব তারপর একটা দেখা ছিল, দেখা নিয়ে তাদেরকে স্টেপ করেছে পরপর। এইটাও তাদের ও এসছে কোন জায়গাতে, ওদের নলেজে নেই যে হিজ আর্ম রুতে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই যে ইনফ্লিক্ট করেছে ড্যাগার ব্লো, এইটা প্রসিকিউশন প্রমাণ করতে হবে যে শোয়েবের পকেটে যে ড্যাগার ছিল এটা তারা আগের থেকে জানতো। মিটিং অফ মাইন্ড, যে শোয়েবের সঙ্গে তাদের একটা মিটিং হয়েছিল, সেখানে একটা হয়েছিল যে ওকে খুন করতে হবে। এটা যতক্ষণ না প্রমাণ করা যাবে ততক্ষণ পর্যন্ত দে ক্যানট বি ট্রাস্ট। বাট আনফর্চুনেটলি আমি তো বললাম হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট ক্রিমিনাল। মানে এই জাজমেন্টটা যেটা দিয়েছে, মানে আমার বক্তব্য হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট ক্রিমিনাল। পরবর্তী কি কোনো পদক্ষেপ? এপিলে যাচ্ছি, কিন্তু যা বদনাম হওয়ার তো আমার আসামিদের বিরুদ্ধে হয়ে গেল, অথচ ইট ইজ বেসড অন নো এভিডেন্স হি ইজ কনভিক্টেড। iota of evidence, no iota of evidence against them to implicate them with the cause of death. 54টা সাক্ষী এক্সামিন করেছে, একজন সাক্ষী বলেনি যে ওদের সঙ্গে তাদের কোনো শোয়েবের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল, পরিকল্পনা ছিল খুন করার জন্য। অনলাইনে সাডেন তারা, আর কেসটা কি, ওষুধের দোকানের সামনে সিঁড়িতে বুদ্ধিসত্ত্ব পেচ্ছাপ করেছে। এই নিয়ে বুদ্ধিসত্ত্ব এর আগে মদ খাচ্ছিল, এটা হলো প্রসিকিউশনের যে আই উইটনেস সে সহ মদ খাচ্ছিল। এর মধ্যে বুদ্ধিসত্ত্ব সেখানে পেচ্ছাপ করেছে। তখন ওরা এসে বলছিল এই সিঁড়ির মধ্যে পেচ্ছাপ করলি কেন। এটা নিয়ে তাদের মধ্যে অনলাইনে ঝগড়ার মূলেই from where it has come that they had intention to kill or they have come here to kill him. শোয়েব এসে করতে গিয়ে এসে মেরে দিয়েছে, এলো এভিডেন্স। সাধারণ একটা ঝগড়া, মদ খেয়ে পেচ্ছাপ করেছে বুদ্ধিসত্ত্ব, সেটার উপরে তারা প্রতিবাদ করেছে। এর মধ্যে আই উইটনেস বলছে বুদ্ধিসত্ত্ব ওদেরকে ধাক্কা দিচ্ছে, বুদ্ধিসত্ত্বকে ওদের ধাক্কা দিচ্ছে। এমন সময় শোয়েব এসে গা দিয়েছে, শোয়েব করতে গেছে একটা স্কুটার নিয়ে নেমেছে, নেমে গিয়ে হাউ ইউ ক্যান কানেক্ট দিস অ্যাকিউজ পারসন উইথ দি কজ অফ মার্ডার। কি বলবো, বলার কিছু নেই। আমার 45 বছর জীবনে এত বড় ইলিগাল জাজমেন্ট সিটিং ইন দি চেয়ার অফ এ ডিস্ট্রিক্ট জাজ, আই ফিল অ্যাশেমড। আমি ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করি প্রায় 45 বছর। 45 বছরের মধ্যে এত বড় অন্যায় কোনো জুডিশিয়াল সাইড থেকে আমি দেখিনি। কোনো রিলায়েবল এভিডেন্স নেই। আর যে কথা বলে উনি জাজমেন্ট ওদেরকে গিলটি বাইন্ডিং করেছেন, সেটা হলো একটা ইমপ্রুভ ভার্সন। এবং আমাদের লোয়ার কোর্টের যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে প্রথম আসছে, তারারও এই জ্ঞান আছে যে এটার ভিত্তিতে আমি কাউকে জেল দিতে পারবো। শুধু যে জিনিসের উপর উনি ভিত্তি করে জেল দিয়েছেন হাইলি ইলিগাল। এখন আমি তো বললাম আমার 45 বছরের অভিজ্ঞতাতে আমি কোনোদিন এত ইলিগেল জাজমেন্ট আমি পাইনি। তো জাজমেন্ট উনি দিয়েছেন, কিন্তু একটা কথা যেটা আমি আপনাদেরকে বললাম যে আমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরও এই জ্ঞান আছে। উনি যে কথাটা বলে ফাইন্ডিং দিয়েছেন এটার ভিত্তিতে গিলটি ফাইন্ড করা যায় না। এটা ইলিগেল জাজমেন্ট, পরে বলতে পারবো আইন এটা পারমিসিবল না। উনি কিসের ভিত্তিতে দিলেন, কেন দিলেন, সেটা তো আর আমি বলতে পারবো না। কিন্তু আইন এটাকে পারমিট করে না। কম অভিযোগ আসতে পারে। উনি যে কথাটা বলেছেন ওদেরকে এই 3 জনকে ইমপ্লিমেন্ট করতে গিয়া বলছে যে ওদের বিরুদ্ধে এসছে অ্যাডমিটেডলি হত্যাটা করেছে শোয়েব অভিযোগটা, আর ওদের বিরুদ্ধে একজন সাক্ষী
ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলে নাই মার্ডারের সঙ্গে যুক্ত। উনি একটা কথা বলেছেন, এভিডেন্সে এসছে ওরা ওকে মাটিতে ফেলে কিলঘুষি দিয়েছিল, এটার থেকে ওদেরও ইন্টারেস্ট আছে। কিন্তু এই এভিডেন্সটা যে সাক্ষী দিয়েছে দুটো, ও 161 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, সেখানে তাকে যারা করা হয়েছে এই কথাটা তুমি বলেছো কিনা অ্যাটেনশন ড্র করে হাকিমে ফাইন্ডিং দিয়েছে নো সাচ স্টেটমেন্ট। আইও এসছে, আইকেও জিজ্ঞেস করা হয়েছে এই স্টেটমেন্টটা যে এই আসামিরা ওর মাটিতে ফেলে মেরেছিল এটা বলেছিল, পুলিশ বলছে না আমার কাছে স্টুডেন্ট। ম্যাজিস্ট্রেটের কাছে 164 জবানবন্দি দিয়েছে, ম্যাজিস্ট্রেটকে ক্রস করার পরে ম্যাজিস্ট্রেট বলছে আমার কাছে এরকম কোনো জবানবন্দি দেয় না। সুপ্রিম কোর্ট এবং সমস্ত যে আমাদের লিগ্যাল প্রফেশনের যে নবিশ, সেও জানে এই এভিডেন্সটাকে ভিত্তি করে কোনো ফাইন্ডিংস দেওয়া যায় না। ইট হ্যাজ টু বি কেপ্ট আউট অফ রেকর্ড। অনলি অন দি বেসিস অফ দিস এভিডেন্স দে আর কনভিক্টেড। সো ভেরি ব্যাড। মানে কি বলবো, জাজমেন্টটা দেখে মনে হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট দি ল। সো উই আর গোয়িং টু চ্যালেঞ্জ ইট বিফোর দি হাই কোর্ট and I am confident they will be honorably acquitted. এরকম জাজমেন্ট অনেক সময় আমরা দেখেছিলাম সুশীল চৌধুরীর ক্ষেত্রে। পরবর্তীকালে হাইকোর্ট বলেছিল যে যার ভিত্তিতে জেলটা দিয়েছিল অ্যাপ্রুভার, হাইকোর্ট জাজমেন্ট দিতে গিয়ে বলেছিল এই যে অ্যাপ্রুভারে শি হ্যাজ গট নো রেসপেক্ট ফর ট্রুথ, এরকমভাবে জাজমেন্ট সেটা ছেড়েছে। আর সেটা তো তবে একটা অ্যাপ্রুভার ছিল, ইমপ্লিকেট করেছিল সুশীল চৌধুরীকে। এখানের মধ্যে একটা উইটনেস নেই যে বলেছিল এদের মধ্যে কেউ তাকে খুনের কোনো পরিকল্পনা, ওরা ঝগড়া করছে। অভিযোগটা হলো ওইখানে হঠাৎ শোয়েব এসছে, শোয়েবের সঙ্গে এভিডেন্স এসে ওদের প্রায় কোনো জানাশোনা অনেক, আইও স্বীকার করেছে। এখানে এসে জিজ্ঞেস করেছে কি হচ্ছে, বলছে যে ওই বুদ্ধিসত্ত্ব দেব হ্যাঁ আমাদেরকে মারছে। তখন শোয়েব তার পরে একটা দেখা ছিল, দেখা নিয়ে তাদেরকে স্টেপ করেছে পরপর। এইটাও তাদের ও এসছে কোন জায়গাতে, ওদের নলেজে নেই যে হিজ আর্ম উইথ। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই যে ইনফ্লিক্ট করেছে ড্যাগার ব্লো, এইটা প্রসিকিউশন প্রমাণ করতে হবে যে শোয়েবের পকেটে যে ড্যাগার ছিল এটা তারা আগের থেকে জানতো। মিটিং অফ মাইন্ড, যে শোয়েবের সঙ্গে তাদের একটা মিটিং হয়েছিল, সেখানে একটা হয়েছিল যে ওকে খুন করতে হবে। এটা যতক্ষণ না প্রমাণ করা যাবে ততক্ষণ পর্যন্ত দে ক্যানট বি ট্রাস্ট। বাট আনফর্চুনেটলি আমি তো বললাম হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট ক্রিমিনাল। মানে এই জাজমেন্টটা যেটা দিয়েছে, মানে আমার বক্তব্য হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট ক্রিমিনাল। পরবর্তী কি কোনো পদক্ষেপ? এপিলে যাচ্ছি, কিন্তু যা বদনাম হওয়ার তো আমার আসামিদের বিরুদ্ধে হয়ে গেল, অথচ ইট ইজ বেসড অন নো এভিডেন্স হি ইজ কনভিক্টেড। iota evidence, no iota evidence against them to implicate them with the cause of death. 54টা সাক্ষী এক্সামিন করেছে, একজন সাক্ষী বলেনি যে ওদের সঙ্গে তাদের কোনো শোয়েবের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল, পরিকল্পনা ছিল খুন করার জন্য। অল অ্যান্ড সাডেন তারা, আর কেসটা কি, ওষুধের দোকানের সামনে সিঁড়িতে বুদ্ধিসত্ত্ব পেচ্ছাপ করেছে। এই নিয়ে বুদ্ধিসত্ত্ব এর আগে মদ খাচ্ছিল, এটা হলো প্রসিকিউশনের যে আইউটনেস সে সহ মদ খাচ্ছিল। এর মধ্যে বুদ্ধিসত্ত্ব সেখানে পেচ্ছাপ করেছে, তখন ওরা এসব বলছিল এই সিঁড়ির মধ্যে পেচ্ছাপ করলে গেলে। এটা নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়ার মূলেই from where it has come that they had intention to kill or they have come here to kill him. শোয়েব এসে করতে গিয়ে এসে মেরে দিয়েছে, এলো এভিডেন্স। সাধারণ একটা ঝগড়া, মদ খেয়ে পেচ্ছাপ করেছে বুদ্ধিসত্ত্ব, সেটার উপরে তারা প্রতিবাদ করেছে। এর মধ্যে আইউটনেস বলছে বুদ্ধিসত্ত্ব ওদেরকে ধাক্কা দিচ্ছে, বুদ্ধিসত্ত্বকে ওদের ধাক্কা দিচ্ছে। এমন সময় শোয়েব এসে গা দিয়েছে, শোয়েব করতে গেছে একটা স্কুটার নিয়ে নেমেছে, নেমে গিয়ে হাউ ইউ ক্যান কানেক্ট দিস অ্যাকিউজড পারসন উইথ দি কজ অফ মার্ডার। কি বলবো, বলার কিছু নেই। আমার 45 So I thank you all once again for being with us. We had a very productive discussion on various issues. So what are the issues that you have also responded very nicely.
So I would request everyone to keep vigil over the activities of all ration shops and ensure that no malpractices takes place. When it comes to pulses, availability of pulses and salt, as has been directly discussed, pointed out by the director, that salt will be made available by next 2-3 days. And when it comes to availability of pulses, that will come to you after 15 to 20 days further. Given reminder to NAFED and both. All the SDMs are again requested to intensify their inspection activities on regular intervals in the grocery shops, fair price shops, everywhere, and there should not be any disruption in public supply, in the distribution of PDS items. So I thank you once again. সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা রেগুলার ইন্টারভেলে এভাবে আমরা বসবো যাতে যেহেতু পিডিএস সিস্টেম ইজ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ান, এটাকে যেন সরকারের যেটা ইচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ইচ্ছা, আমরা সদা যেন জাগ্রত থাকতে পারি এবং মানুষের জন্য কোথাও কোনো সাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো হয়রানির শিকার হতে না হয়। রিকোয়েস্ট the director to have direct interaction with all the SDMs one by one and take the stock. So, which SDM will start first? You may proceed further. We'd like to hear from you first of all. नमस्कार सर। Namaskar. सर जो टीम्स को बिजली के अंदर डिस्कस हो गया है, स्टॉक जो कट होता है, दूसरा प्रोटेक्टिविटी और दूसरा सबडिविजनल कमेटी का सर, तो इसके अंदर सर जो स्टॉक रजिस्टर As rightly pointed out by the director, Food and Civil Supplies, there are few issues which needs to be addressed to by the authority. So physical detection stock needs to be done regularly. And second thing is timely issue of bill. Our cycle is starting from 20th of the previous month for issuing minister to have his final words. So I thank you all once again for being with us. We had a very productive discussion on various issues. So what are the issues that you have also responded very nicely. So I would request everyone to keep vigil over the activities of all ration shops and ensure that no malpractices takes place. When it comes to pulses, availability of pulses and salt, as has been directly discussed, pointed out by the director, that salt will be made available by next 2-3 days. And when it comes to availability of pulses, that will come to you after 15 to 20 days further. Given reminder to NAFED and both. All the SDMs are again requested to intensify their inspection activities on regular intervals in the grocery shops, fair price shops, everywhere, and there should not be any disruption in public supply, in the distribution of PDS items. So I thank you once again. সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা রেগুলার ইন্টারভেলে এভাবে আমরা বসবো যাতে যেহেতু পিডিএস সিস্টেম ইজ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ান, এটাকে যেন সরকারের যেটা ইচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ইচ্ছা, আমরা সদা যেন জাগ্রত থাকতে পারি এবং মানুষের জন্য কোথাও কোনো সাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো হয়রানির শিকার হতে না হয়। রিকোয়েস্ট the director to have direct interaction with all the SDMs one by one and take the stock. So which SDM will start first? You may proceed further. We'd like to hear from you first of all.
नमस्कार सर। नमस्कार। सर जो टीम टू विस्तीर्ण के अंदर डिस्कस हुई है स्टॉक जो कट होता है, दूसरा प्रोटेक्टिविटी और तीसरा सबडिविजनल कमिटी का सर। तो इसके अंदर सर जो स्टॉक रजिस्टर As rightly pointed out by the Director, Food and Civil Supplies, there are few issues which needs to be addressed to by the authority. Everything. So physical detection stock needs to be done regularly. And second thing is timely issue of bill. Our cycle is starting from 20th of the previous month for issuing minister to have his final words. So I thank you all once again for being with us. We had a very productive discussion on various issues. So what are the issues that you have also responded very nicely. So I would request everyone to keep vigil over the activities of all ration shops and ensure that no malpractices takes place. When it comes to pulses, availability of pulses and salt, as has been rightly discussed, pointed out by the Director, that salt will be made available by next 2-3 days. And when it comes to availability of pulses, that will come to you after 15 to 20 days further. Given reminder to NAFED and all the SDMs are again requested to intensify their inspection activities on regular intervals. The grocery shops, fair price shops, everywhere, and there should not be any disruption in public supply, in the distribution of PDS items. So I thank you once again. সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা রেগুলার ইন্টারভেলে এভাবে আমরা বসবো যাতে যেহেতু পিডিএস সিস্টেম ইজ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ান, এটাকে যেন সরকারের যেটা ইচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা ইচ্ছা, আমরা সদা যেন জাগ্রত থাকতে পারি এবং মানুষের জন্য কোথাও কোনো সাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো হয়রানির শিকার হতে না হয়। রিকোয়েস্ট the Director to have direct interaction with all the SDMs one by one and take the stock. So which SDM will start first? We will proceed further. We'd like to hear from you first of all. नमस्कार सर। Namaskar. सर जो टीम टू विस्तीर्ण के अंदर डिस्कस हुई है स्टॉक जो कट होता है, दूसरा प्रोटेक्टिविटी और तीसरा सबडिविजनल कमिटी का सर। तो इसके अंदर सर जो स्टॉक रजिस्टर As rightly pointed out by the Director, Food and Civil Supplies, there are few issues which needs to be addressed to by the authority. Everything. So physical detection stock needs to be done regularly. And second thing is timely issue of bill. Our cycle is starting from 20th of the previous month for issuing minister to have his final words. So I thank you all once again for being with us. We had a very productive discussion on various issues. So what are the issues that you have also responded very nicely. So I would request everyone to keep vigil over the activities of all ration shops and ensure that no malpractices takes place. When it comes to pulses, availability of pulses and salt, as has been rightly discussed, pointed out by the Director, that salt will be made available by next 2-3 days. And when it comes to availability of pulses, that will come to you after 15 to 20 days further. Given reminder to NAFED and all the SDMs are again requested to intensify their inspection activities on regular intervals.
the grocery shops, fair price shops, everywhere, and there should not be any disruption in public supply, I mean in the distribution of PDS items. So I thank you once again. সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা রেগুলার ইন্টারভেলে এভাবে আমরা বসবো যাতে যেহেতু পিডিএস সিস্টেম ইজ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ান, এটাকে যেন সরকারের যেটা ইচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা ইচ্ছা, আমরা সদা যেন জাগ্রত থাকতে পারি এবং মানুষের জন্য কোথাও কোনো সাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো হয়রানির শিকার হতে না হয়। রিকোয়েস্ট the director to have direct interaction with all the SDMs one by one and take the stock. So which SDM will start first? You may proceed further. We'd like to hear from you first of all. नमस्कार सर। Namaskar. सर जो 320 डिस्कस हुई है, स्टॉक जो कट होता है, दूसरा प्रोडक्टिविटी और दूसरा सब रीजनल कमिटी का सर, तो इसके अंदर सर जो स्टॉक रजिस्टर As rightly pointed out by the director, Food and Civil Supplies, there are few issues which needs to be addressed to by the authority. Handling. So physical detection stock needs to be done regularly. And second thing is timely issue of bill. Our cycle is starting from 20th of the previous month for issuing ministers to have his final words. So I thank you all once again for being with us. We had a very productive discussion on various issues. So what are the issues that you have also responded very nicely. So I would request everyone to keep vigil over the activities of all ration shops and ensure that no malpractices takes place. When it comes to pulses, availability of pulses and salt, as has been directly discussed, pointed out by the director, that salt will be made available by next 2-3 days. And when it comes to availability of pulses, that will come to you after 15 to 20 days further. Given reminder to NAFED and all the SDMs are again requested to intensify their inspection activities on regular intervals. The grocery shops, fair price shops, everywhere, and there should not be any disruption in public supply, in the distribution of PDS items. So I thank you once again. সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা রেগুলার ইন্টারভেলে এভাবে আমরা বসবো যাতে যেহেতু পিডিএস সিস্টেম ইজ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ান, এটাকে যেন সরকারের যেটা ইচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা ইচ্ছা, আমরা সদা যেন জাগ্রত থাকতে পারি এবং মানুষের জন্য কোথাও কোনো সাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো হয়রানির শিকার হতে না হয়। রিকোয়েস্ট director to have direct interaction with all the SDs one by one and take the route. So which team will start? You may proceed further. We would like to hear from you first of all. नमस्कार सर। Namaskar. सर जो 320 के अंदर डिस्कस हुई है, स्टॉक जो कट होता है, दूसरा प्रोडक्टिविटी और दूसरा सब रीजनल कमिटी का सर, तो इसके अंदर सर जो स्टॉक रजिस्टर As rightly pointed out by the director, Food and Civil Supplies, there are few issues which needs to be addressed to by the authority. Handling. So physical detection stock needs to be done regularly. And second thing is timely issue of bill. Our cycle is
starting from 20th of the previous month for issuing minister to have his final words. So I thank you all once again for being with us. We had a very productive discussion on various issues. So what are the issues that you have also responded very nicely. So I would request everyone to keep vigil over the activities of all ration shops and ensure that no malpractices takes place. When it comes to pulses, availability of pulses and salt, as has been directly discussed, pointed out by the director, that salt will be made available by next 2-3 days. And when it comes to availability of pulses, that will come to you after 15 to 20 days further. Given reminder to NAFED and both. All the SDMs are again requested to intensify their inspection activities on regular intervals in the grocery shops, fair price shops, everywhere, and there should not be any disruption in public supply, in the distribution of PDS items. So I thank you once again. সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা রেগুলার ইন্টারভেলে এভাবে আমরা বসবো যাতে যেহেতু পিডিএস সিস্টেম ইজ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ান, এটাকে যেন সরকারের যেটা ইচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা ইচ্ছা, আমরা সদা যেন জাগ্রত থাকতে পারি এবং মানুষের যেন কোথাও কোনো সাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো হয়রানির শিকার হতে না হয়। রিকোয়েস্ট the director to have direct interaction with all the SDMs one by one and take the stock. So which SDM will start first? You may proceed further. We'd like to hear from you first of all. नमस्कार सर। Namaskar. सर जो टीम टू इसके अंदर डिस्कस हुई है स्टॉक जो कट होता है, दूसरा प्रोडक्टिविटी और दूसरा सबडिविजनल कमिटी का सर, तो इसके अंदर सर जो स्टॉक रजिस्टर As rightly pointed out by the director, Food and Civil Supplies, there are few issues which needs to be addressed to by the authority. Editing. So physical verification stock needs to be done regularly. And second thing is timely issue of bill. Our cycle is starting from 20th of the previous month for issuing minister to have his final words. So I thank you all once again for being with us. We had a very productive discussion on various issues. So what are the issues that you have also responded very nicely. So I would request everyone to keep vigil over the activities of all ration shops and ensure that no malpractices takes place. When it comes to pulses, availability of pulses and salt, as has been directly discussed, pointed out by the director, that salt will be made available by next 2-3 days. And when it comes to availability of pulses, that will come to you after 15 to 20 days further. Given reminder to NAFED and both. All the SDMs are again requested to intensify their inspection activities on regular intervals in the grocery shops, fair price shops, everywhere, and there should not be any disruption in public supply, in the distribution of PDS items. So I thank you once again. সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা রেগুলার ইন্টারভেলে এভাবে আমরা বসবো যাতে যেহেতু পিডিএস সিস্টেম ইজ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ান, এটাকে যেন সরকারের যেটা ইচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা ইচ্ছা, আমরা সদা যেন জাগ্রত থাকতে পারি এবং
মানুষের জন্য কোথাও কোনো সাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো হয়রানির শিকার হতে না হয়। রিকোয়েস্ট the director to have direct interaction with all the SDMs one by one and take the stock. So which SDM will start first? You may proceed further. We'd like to hear from you first of all. नमस्कार सर। Namaskar. सर जो टीम टू बिजली के अंदर डिस्कस हुई है स्टॉक जो कट होता है, दूसरा प्रोडक्टिविटी और तीसरा सब डिविजनल कमिटी है सर। तो इसके अंदर सर जो स्टॉक रजिस्टर As rightly pointed out by the director, Food and Civil Supplies, there are few issues which needs to be addressed to by the authority. Everything. So physical verification of stock needs to be done regularly. And second thing is timely issue of bill. Our cycle is starting from 20th of the previous month for issuing ministers to have his final words. So I thank you all once again for being with us. We had a very productive discussion on various issues. So what are the issues that you have also responded very nicely. So I would request everyone to keep vigil over the activities of all ration shops and ensure that no malpractices takes place. When it comes to pulses, availability of pulses and salt, as has been rightly discussed, pointed out by the director, that salt will be made available by next 2-3 days. And when it comes to availability of pulses, that will come to you after 15 to 20 days further. Given reminder to NAFED and both. All the SDMs are again requested to intensify their inspection activities on regular intervals. The grocery shops, fair price shops, everywhere, and there should not be any disruption in public supply, in the distribution of PDS items. So I thank you once again. সবাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা রেগুলার ইন্টারভেলে এভাবে আমরা বসবো যাতে যেহেতু পিডিএস সিস্টেম ইজ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ান, এটাকে যেন সরকারের যেটা ইচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা ইচ্ছা, আমরা সদা যেন জাগ্রত থাকতে পারি এবং মানুষের জন্য কোথাও কোনো সাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো হয়রানির শিকার হতে না হয়। রিকোয়েস্ট the director to have direct interaction with all the SDMs one by one and take the stock. So which SDM will start first? You may proceed further. We'd like to hear from you first of all. नमस्कार सर। Namaskar. सर जो टीम टू बिजली के अंदर डिस्कस हुई है स्टॉक जो कट होता है, दूसरा प्रोडक्टिविटी और तीसरा सब डिविजनल कमिटी है सर। तो इसके अंदर सर जो स्टॉक रजिस्टर As rightly pointed out by the director, Food and Civil Supplies, there are few issues which needs to be addressed to by the authority. Everything. So physical verification of stock needs to be done regularly. And second thing is timely issue of bill. Our cycle is starting from 20th of the previous month for issuing ministers to have his final words. So I thank you all once again for being with us. We had a very productive discussion on various issues. So what are the issues that you have also responded very nicely. So I would request everyone to keep vigil over the activities of all ration shops and ensure that no malpractices takes place.
when it comes to pulses, availability of pulses and salt, as has been rightly discussed, pointed out by the director, that salt will be made available by next 2-3 days. And when it comes to availability of pulses, that will come to you after 15 to 20 days further. Given reminder to NAFED, and all the SDMs are again requested to intensify their inspection activities on regular intervals. The grocery shops, fair price shops, everywhere, and there should not be any disruption in public supply, in the distribution of PDS items. So I thank you once again. সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা রেগুলার ইন্টারভেলে এভাবে আমরা বসবো, যাতে যেহেতু পিডিএস সিস্টেম ইজ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ান, এটাকে যেন সরকারের যেটা ইচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা ইচ্ছা, আমরা সদা যেন জাগ্রত থাকতে পারি এবং মানুষের জন্য কোথাও কোনো সাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো হয়রানির শিকার হতে না হয়। রিকোয়েস্ট the director to have direct interaction with all the SDMs one by one and take the stock. So which SDM will start first? You may proceed further. We'd like to hear from you first of all. नमस्कार सर। Namaskar. सर जो टीम को इसके अंदर डिस्कस हो गया है, स्टॉक जो कट होता है, दूसरा प्रोडक्टिविटी और तीसरा सब रीजनल कमिटी का सर। तो इसके अंदर सर जो स्टॉक रजिस्टर, As rightly pointed out by the director, Food and Civil Supplies, there are few issues which needs to be addressed to by the authority. So physical detection stock needs to be done regularly. And second thing is timely issue of bill. Our cycle is starting from 20th of the previous month for issuing ministers to have his final works. So I thank you all once again for being with us. We had a very productive discussion on various issues. So what are the issues that you have also responded very nicely. So I would request everyone to keep vigil over the activities of all ration shops and ensure that no malpractices takes place. When it comes to pulses, availability of pulses and salt, as has been rightly discussed, pointed out by the director, that salt will be made available by next 2-3 days. And when it comes to availability of pulses, that will come to you after 15 to 20 days further. Given reminder to NAFED, and all the SDMs are again requested to intensify their inspection activities on regular intervals. The grocery shops, fair price shops, everywhere, and there should not be any disruption in public supply, in the distribution of PDS items. So I thank you once again. সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা রেগুলার ইন্টারভেলে এভাবে আমরা বসবো, যাতে যেহেতু পিডিএস সিস্টেম ইজ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ান, এটাকে যেন সরকারের যেটা ইচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা ইচ্ছা, আমরা সদা যেন জাগ্রত থাকতে পারি এবং মানুষের জন্য কোথাও কোনো সাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো হয়রানির শিকার হতে না হয়। রিকোয়েস্ট the director to have direct interaction with all the SDMs one by one and take the stock. So which SDM will start first? You may proceed further. We'd like to hear from you first of all. नमस्कार सर। Namaskar. सर
जो टीम टू विस्तृत के अंदर डिस्कस हुई है स्टॉक जो कट होता है, दूसरा प्रोडक्टिविटी और तीसरा सबडिविजनल कमिटी का सर। तो इसके अंदर सर जो स्टॉक रजिस्टर As rightly pointed out by the Director, Food and Civil Supplies, there are few issues which needs to be addressed to by the authority. Everything. So physical detection of stock needs to be done regularly. And second thing is timely issue of bill. Our cycle is starting from 20th of the previous month for issuing minister to have his final words. So I thank you all once again for being with us. We had a very productive discussion on various issues. So what are the issues that you have also responded very nicely. So I would request everyone to keep vigil over the activities of all ration shops and ensure that no malpractices takes place. When it comes to pulses, availability of pulses and salt, as has been directly discussed, pointed out by the Director, that salt will be made available by next 2-3 days. And when it comes to availability of pulses, that will come to you after 15 to 20 days further. Given reminder to NAFED and both. All the SDMs are again requested to intensify their inspection activities on regular intervals in the grocery shops, fair price shops, everywhere, and there should not be any disruption in public supply, in the distribution of PDS items. So I thank you once again. সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা রেগুলার ইন্টারভেলে এভাবে আমরা বসবো, যাতে যেহেতু পিডিএস সিস্টেম ইজ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ান, এটাকে যেন সরকারের যেটা ইচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা ইচ্ছা, আমরা সদা যেন জাগ্রত থাকতে পারি এবং মানুষের যেন কোথাও কোনো সাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো হয়রানির শিকার হতে না হয়। রিকোয়েস্ট the Director to have direct interaction with all the SDMs one by one and take the stock. So which SDM will start first? You may proceed further. We'd like to hear from you first of all. नमस्कार सर। Namaskar. सर जो टीम टू विस्तृत के अंदर डिस्कस हुई है स्टॉक जो कट होता है, दूसरा प्रोडक्टिविटी और तीसरा सबडिविजनल कमिटी का सर। तो इसके अंदर सर जो स्टॉक रजिस्टर As rightly pointed out by the Director, Food and Civil Supplies, there are few issues which needs to be addressed to by the authority. Everything. So physical detection of stock needs to be done regularly. And second thing is नमस्कार सर। Namaskar. सर जो टीम टू विस्तृत के अंदर डिस्कस हुई है स्टॉक जो कट होता है, दूसरा प्रोडक्टिविटी और तीसरा सबडिविजनल कमिटी का सर। तो इसके अंदर सर जो स्टॉक रजिस्टर नमस्कार सर। Namaskar. सर जो टीम टू विस्तृत के अंदर डिस्कस हुई है स्टॉक जो कट होता है, दूसरा प्रोडक्टिविटी और तीसरा सबडिविजनल कमिटी का सर। तो इसके अंदर सर जो स्टॉक रजिस्टर नमस्कार सर। Namaskar. सर जो टीम टू विस्तृत के अंदर डिस्कस हुई है स्टॉक
রাজধানীতে আবারও উদ্ধার মৃতদেহ। এবার ৩০ বছর বয়সী এক যুবকের রক্তাক্ত এবং ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থল রাধানগর আবাসনের মতো হাই প্রোফাইল এলাকা। ঘটনার বিবরণী জানা যায়, সুরজিৎ রুদ্রপাল নামের জনৈক যুবকের ঝুলন্ত অবস্থায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। রাজধানীতে আবারও উদ্ধার মৃতদেহ। এবার ৩০ বছর বয়সীর এক যুবকের রক্তাক্ত এবং ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থল রাধানগর আবাসনের মতো হাই প্রোফাইল এলাকা। ঘটনার বিবরণী জানা যায়, সুরজিৎ রুদ্রপাল নামের জনৈক যুবকের ঝুলন্ত অবস্থায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। এই মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলেই ছুটে যায় পশ্চিম থানার পুলিশ। আপাতত ঘটনা তদন্ত করছে পুলিশ। জনবহুল এই এলাকায় এভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে সর্বত্রই। এখন অপেক্ষা পুলিশ তদন্তে কি বেরিয়ে আসে। তারপরে কে নাম আইছে? কি নাম ওনার? বয়স কত? কি করতো? কেন এরকম করছে? তোমার সাথে লাস্ট কোন সময় কথা হয়েছিল? কি কথা হয়েছিল? ভাত খাইছি নি? বিয়ে শাদী করছে নি? পারিবারিক কোনো ঝামেলা আসলো না? নেশা টেশা করতো এমনিতে? তো মুখে ঢুকে যে রক্ত তৈরি করতে গাইছে, ঝুলন্ত অবস্থা কেউ আইসেনি জানতে? आज सुबह थाना में करीब 9 बजे एक इंफॉर्मेशन मिला है कि एक सुरजीत रुद्रपाल उम्र करीब 30 वर्ष का होगा, आवासन 4 नंबर राधानगर का रहने वाला है, कि वो अपने रूम में गमछा लेके सुसाइड किया है। तो एज पर इंफॉर्मेशन हम पुलिस स्टाफ के साथ वहाँ जाके देखा है कि बॉडी को ऑलरेडी नीचे उतरा गया है और बाकी इन्वेस्टिगेशन जारी है। किस लिए क्या बोला है जो रिलेटिव है? किससे? अभी तक कुछ बता नहीं जा सकता, इन्वेस्टिगेशन जारी है। इसके बाद इन्वेस्टिगेशन में क्या रिजल्ट है उसके बाद पता। क्या नाम? इसके नाम है सुरजीत रुद्रपाल, उम्र 30 वर्ष का है। पिता का नाम श्री चित्तरंजन रुद्रपाल। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। রাজধানীতে আবারও উদ্ধার মৃতদেহ। এবার ৩০ বছর বয়সীর এক যুবকের রক্তাক্ত এবং ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থল রাধানগর আবাসনের মতো হাই প্রোফাইল এলাকা। ঘটনার বিবরণী জানা যায়, সুরজিৎ রুদ্রপাল নামের জনৈক যুবকের ঝুলন্ত অবস্থায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। এই মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলেই ছুটে যায় পশ্চিম থানার পুলিশ। আপাতত ঘটনা তদন্ত করছে পুলিশ। জনবহুল এই এলাকায় এভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে সর্বত্রই। এখন অপেক্ষা পুলিশ তদন্তে কি বেরিয়ে আসে। তারপরে কে নাম আইছে? কি নাম ওনার? বয়স কত? কি করতো? কেন এরকম করছে? তোমার সাথে লাস্ট কোন সময় কথা হয়েছিল? কি কথা হয়েছিল? ভাত খাইছি নি? বিয়ে শাদী করছে নি? পারিবারিক কোনো ঝামেলা আসলো না? নেশা টেশা করতো এমনিতে? তো মুখে ঢুকে যে রক্ত তৈরি করতে গাইছে, ঝুলন্ত অবস্থা কেউ আইসেনি জানতে? आज सुबह थाना में करीब 9 बजे
एक इंफॉर्मेशन मिला है कि एक सुरजीत बुद्धापाल उम्र करीब 30 वर्ष का होगा, आवासन 4 नंबर राधानगर का रहने वाला है, कि वो अपने रूम में गंसा लेके सुसाइड किया है। तो एज पर इंफॉर्मेशन हम पुलिस स्टाफ के साथ वहाँ जाके देखा है कि बॉडी को ऑलरेडी नीचे उतरा गया है और बाकी इन्वेस्टिगेशन जारी है। किस लिए क्या बोला है जो रिलेटिव है किससे? अभी तक कुछ बता नहीं जा सकता, अभी इन्वेस्टिगेशन जारी है। इसके बाद इन्वेस्टिगेशन में क्या रिजल्ट। দিকে দিকে চলছে প্রচন্ড দাবদাহ, বলতে দ্বিধা নেই এই দাবদাহের জেরে জেরবার জনজীবন। বিভিন্ন প্রয়োজনে নানান সরকারি কার্যালয়গুলোর মধ্যে সাধারণ মানুষরা তীব্র দাবদাহকে উপেক্ষা করে আসা যাওয়া করছেন। এহেন পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা চিন্তা করে দিকে দিকে চলছে প্রচন্ড দাবদাহ, বলতে দ্বিধা নেই এই দাবদাহের জেরে জেরবার জনজীবন। বিভিন্ন প্রয়োজনে নানান সরকারি কার্যালয়গুলোর মধ্যে সাধারণ মানুষরা তীব্র দাবদাহকে উপেক্ষা করে আসা যাওয়া করছেন। এহেন পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা চিন্তা করে বিবেকানন্দ বিচার মঞ্চের পক্ষ থেকে আজ সদর মহকুমা শাসকের কার্যালয়ে এক জলছত্রের আয়োজন করা হয়। বিশেষ করে যারা প্রচন্ড তাপ প্রবাহকে উপেক্ষা করে বিভিন্ন কাজে মহকুমা শাসক অফিসে আসছেন, তাদের জন্য এই বিশেষ আয়োজন করা হয় বলে জানা গেছে। বিবেকানন্দ বিচার মঞ্চের এই বিশেষ মানবদরদী উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সকল অংশের। আমরা এসডিএম অফিসের সদরের ওএমসির পক্ষ থেকে, মানে অফিস মনিটরিং সেল, বিবেকানন্দ বিচার মঞ্চের পক্ষ থেকে আমরা এখানে যারা বিভিন্ন কাজে এসডিএম অফিসে আসেন, তাদের এই গরমের মধ্যে মানে একটু গরম থেকে নিস্তার দেওয়ার জন্য আমরা মানে ওদের জন্য একটু জল পানের ব্যবস্থাটা করতে পেরেছি। কারণ এইটুকু সাধ্যের মধ্যে যতটুকু হয়েছে আমরা ওইটাই করেছি। এবং আমাদের আমাদের মহকুমা শাসক স্যার আছেন, স্যার মানে অরূপদেব স্যার, উনি আমাদেরকে এই ম্যাটারটাতে একদম স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করেছেন এবং ওনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবং আমাদের যে বিবেকানন্দ বিচার মঞ্চের যে মানে আমাদের সব থেকে সাহায্য করেছেন যে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য স্যার, ওনারও মানে প্রদর্শিত পথেই আমরা এই জিনিসটা করতে পেরেছি। এবং উনি আমাদেরকে শিখিয়েছেন যে মানুষের উপকারের জন্য যদি কিছু করা যায়, ওটার জন্য এগিয়ে আসা, কিভাবে কাজটা করতে হবে। তো আমরা সেইভাবেই এগোচ্ছি এবং এখন আমরা জলের ব্যবস্থা করেছি। আগামী দিনে আমরা ট্রাই করবো যাতে কিছু গ্লুকোজ বা অন্য কিছু যদি আমরা ব্যবস্থা করতে পারি, সেটার জন্য আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। এবং যে জিনিসটা আমরা করেছি ওটাতে আমরা সম্পূর্ণ সহযোগিতা সবার থেকে পাচ্ছি এবং সবাই আস্তে আস্তে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। দিকে দিকে চলছে প্রচন্ড দাবদাহ, বলতে দ্বিধা নেই এই দাবদাহের জেরে জেরবার জনজীবন। বিভিন্ন প্রয়োজনে নানান সরকারি কার্যালয়গুলোর মধ্যে সাধারণ মানুষরা তীব্র দাবদাহকে উপেক্ষা করে আসা যাওয়া করছেন। এহেন পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা চিন্তা করে বিবেকানন্দ বিচার মঞ্চের পক্ষ থেকে আজ সদর মহকুমা শাসকের কার্যালয়ে এক জলছত্রের আয়োজন করা হয়। বিশেষ করে যারা প্রচন্ড তাপ প্রবাহকে উপেক্ষা করে বিভিন্ন কাজে মহকুমা শাসক অফিসে আসছেন, তাদের জন্য এই বিশেষ আয়োজন করা হয় বলে জানা গেছে। বিবেকানন্দ বিচার মঞ্চের এই বিশেষ মানবদরদী উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সকল অংশের। আমরা এসডিএম অফিসের সদরের ওএমসির পক্ষ থেকে, মানে অফিস মনিটরিং সেল, বিবেকানন্দ বিচার মঞ্চের পক্ষ থেকে আমরা এখানে যারা বিভিন্ন কাজে এসডিএম অফিসে আসেন, তাদের এই গরমের মধ্যে মানে একটু গরম থেকে নিস্তার দেওয়ার জন্য আমরা মানে ওদের জন্য একটু জল পানের ব্যবস্থাটা করতে পেরেছি। কারণ এইটুকু সাধ্যের মধ্যে যতটুকু হয়েছে আমরা ওইটাই করেছি। এবং আমাদের আমাদের মহকুমা শাসক স্যার আছেন, স্যার মানে অরূপদেব স্যার, উনি আমাদেরকে এই ম্যাটারটাতে একদম স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করেছেন এবং ওনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবং আমাদের যে বিবেকানন্দ বিচার মঞ্চের মানে আমাদের সব থেকে সাহায্য করেছেন যে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য স্যার, ওনারও মানে প্রদর্শিত পথেই আমরা এই জিনিসটা করতে পেরেছি। এবং উনি আমাদেরকে শিখিয়েছেন যে মানুষের উপকারের জন্য যদি কিছু করা যায়, ওটার জন্য এগিয়ে আসা, কিভাবে কাজটা করতে হবে। তো আমরা সেইভাবেই এগোচ্ছি এবং এখন আমরা জলের ব্যবস্থা করেছি। আগামী দিনে আমরা ট্রাই করবো যাতে কিছু গ্লুকোজ বা অন্য কিছু যদি আমরা ব্যবস্থা করতে পারি, সেটার জন্য আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। এবং যে জিনিসটা আমরা করেছি ওটাতে আমরা সম্পূর্ণ সহযোগিতা সবার থেকে পাচ্ছি এবং সবাই আস্তে আস্তে সহযোগিতার হাত বাড়িয়ে
এগিয়ে দিচ্ছি। ब्यूरो रिपोर्ट त्रिपुरा न्यूज। मिलकर वो कुछ नहीं कर रहा है, जिसने दूसरे पार्टी को हेल्प किया है उनको आइडेंटिफाई करके पार्टी से मुक्त किया जाएगा। ये मैं आपको क्लियरली बोल रहा हूं क्योंकि आने वाले धनपुर इलेक्शन में, आने वाले लोकसभा इलेक्शन में त्रिपुरा मोथा को क्या स्ट्रैटेजी लेना चाहिए ये हमको डिसाइड करना है। पार्टी में क्या नया जान डालना चाहिए ये हमें डिसाइड करना है। अगरतला के प्लेनरी सेशन में हम हर कॉन्स्टिट्यूंसी से 40 से 50 लोगों को लाने की कोशिश करेंगे। इसके लिए मैं अपने एमएलएज, ईएम्स, ब्लॉक प्रेसिडेंट, डिस्ट्रिक्ट प्रेसिडेंट जो इस एरिया के लीडर्स हैं उनको मीटिंग रखकर आप लोग लिस्ट हमें दीजिए। 2 दिन तक उनका खाना पीना रहना का खर्चा मैं देखूंगा। लेकिन त्रिपुरा मोथा को एक ऐसा पार्टी बनना है जो अपने देश के लिए, अपने दफा के लिए फाइट करेगा, ना कि त्रिपुरा मोथा को दूसरी पार्टी जैसा बनना है जो इलेक्शन जीतने के बाद चुप बैठ जाता है। मैं जमीन में आकर फाइट करने के लिए तैयार हूं और मुझे वॉरियर्स चाहिए, और वॉरियर्स वही होता है जिसके अंदर कमिटमेंट होता है। वॉरियर्स वो नहीं होता है जो सिर्फ इलेक्शन के टाइम भाषण देते हैं और तब बैठ जाते हैं। मैं फिर से अपने एमएलए, ब्लॉक प्रेसिडेंट, डिस्ट्रिक्ट प्रेसिडेंट, सेंट्रल कमेटी मेंबर्स, कोर कमेटी मेंबर्स, सबको, जोनल चेयरमैन, सब जोनल चेयरमैन, सबको बोलना चाहता हूं कि आप अपने एरिया में जाइए, कॉन्स्टिट्यूंसी में जाइए, मीटिंग रखिए और हर कॉन्स्टिट्यूंसी से मिनिमम 30 से 50 लोग, टीडब्ल्यूएफ, वाईटीएफ, त्रिपुरा मोथा, टीसीएफ, बुरुई बदौल, टीआईएसएफ, सबसे मैं मेंबरशिप, मैं चाहता हूं कि वो लोग इस फर्स्ट नेशनल एग्जीक्यूटिव जो अगरतला में होगा उसमें अटेंड करें। 1000 हो, 1200 हो, मुझे परवाह नहीं है, लेकिन उनको आना चाहिए और उनको अपना दिल का बात रखना चाहिए, और मैं भी अपना दिल का बात उस दिन रखूंगा। आई विश ऑल ऑफ यू ऑल, आप सबको, मैं आपको प्यार करता हूं और आपको एक ही बात बोलना चाहता हूं, हमारा काम खत्म नहीं हुआ है, हमारा मूवमेंट खत्म नहीं हुआ है। जब तक कॉन्स्टिट्यूशनल सोल्यूशन, हमारा ग्रेटर त्रिपुरा हमको नहीं मिलता है, हम लोग चुप नहीं बैठेंगे, आराम से। গোটা রাজ্যের মধ্যে প্রতিক্রিয়া তৈরিকারী রাজধানী শহরে সংগঠিত চাঞ্চল্যকর ব্যাংক ম্যানেজার বুদ্ধিসত্ত্ব দাস হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত 4 জনকে দোষী সাব্যস্ত করল দায়রা আদালত। সংশ্লিষ্ট রায় সম্পর্কে সরকারি পক্ষের আইনজীবী দাবি করছেন, চাঞ্চল্যকর ব্যাংক ম্যানেজার হত্যাকাণ্ডে অভিযুক্ত সুমিত চৌধুরী, সুমিত বণিক, সুকান্ত বিশ্বাস এবং সোয়েব মিয়া দোষী সাব্যস্ত হয়েছে। ভারতীয় দণ্ডবিধি 302 এবং 34 নম্বর ধারা মোতাবেক এই রায় ঘোষিত হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন আগামীকালকে সাজা ঘোষণা হবে। এখন অপেক্ষা চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত অভিযুক্তদের কি শাস্তি শুনান আদালত। ব্যাংক ম্যানেজার বুদ্ধিসত্ত্ব দাস হত্যাকাণ্ড মামলায় আজকে আগরতলার সেশনস কোর্ট মানে দায়রা আদালত জাজমেন্ট ঘোষণা করেছেন। এই মামলায় 4 জন আসামি ছিল, সুমিত বণিক। গোটা রাজ্যের মধ্যে প্রতিক্রিয়া তৈরিকারী রাজধানী শহরে সংগঠিত চাঞ্চল্যকর ব্যাংক ম্যানেজার বুদ্ধিসত্ত্ব দাস হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত 4 জনকে দোষী সাব্যস্ত করল দায়রা আদালত। সংশ্লিষ্ট রায় সম্পর্কে সরকারি পক্ষের আইনজীবী দাবি করছেন, চাঞ্চল্যকর ব্যাংক ম্যানেজার হত্যাকাণ্ডে অভিযুক্ত সুমিত চৌধুরী, সুমিত বণিক, সুকান্ত বিশ্বাস এবং সোয়েব মিয়া দোষী সাব্যস্ত হয়েছে। ভারতীয় দণ্ডবিধি 302 এবং 34 নম্বর ধারা মোতাবেক এই রায় ঘোষিত হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন আগামীকালকে সাজা ঘোষণা হবে। এখন অপেক্ষা চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত অভিযুক্তদের কি শাস্তি শুনান আদালত। ব্যাংক ম্যানেজার বুদ্ধিসত্ত্ব দাস হত্যাকাণ্ড মামলায় আজকে আগরতলার সেশনস কোর্ট মানে দায়রা আদালত জাজমেন্ট ঘোষণা করেছেন। এই মামলায় 4 জন আসামি ছিল, সুমিত বণিক, সুমিত চৌধুরী, সুকান্ত বিশ্বাস এবং ওমর শরীফ বা শোয়েব মিয়া। এদের 4 জনকেই আদালত 302 মানে খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছে এবং 34 মানে সংঘবদ্ধভাবে তারা ওদের কমন ইন্টেনশন ছিল সেটাও প্রমাণিত হয়েছে। তো আজকে রায় ঘোষণা করা হয়েছে, কিন্তু সাজা ঘোষণা করা হবে আগামীকালকে। আদালত বলেছেন যে আগামীকালকে 12:30টার সময় এই মামলার সাজা ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সাজা কি হয়। ওরা দোষী সাব্যস্ত হয়েছে এইটুকু এখন পর্যন্ত। কতজন আছে টোটাল? 4 জন আসামি,
কিন্তু বললামই যে চারজন সেরকম এই মামলায় টোটাল সাক্ষী দিয়েছিল 56 জন টোটাল উইটনেস এই মামলায়। এর মধ্যে একজন গুরুত্বপূর্ণ সাক্ষী বাসুকর ও এই মামলায় হস্টাইল বা বিরূপ হয়ে গেছিল, প্রসিকিউশনের পক্ষে কথা বলেনি যে কোনো কারণেই হোক। এবং আরেকজন হচ্ছেন ডাক্তার অভিজিৎ দাশগুপ্ত, ওনার সামনেই বোধিসত্ত্ব দাসকে জিবি ট্রমা কেয়ার সেন্টারে অগস্ট মাসের 3 এবং 4 তারিখের মধ্যবর্তী রাত্রে চিকিৎসা করা হয়েছিল। আদালতে এসে উনি অস্বীকার করেন যে বোধিসত্ত্ব সেই সময় মৃত্যুকালীন জবানবন্দি কি দিয়েছে উনি শোনেননি। আর এছাড়া আরেকজন যে আছে বাসুকর, উনি এই মামলার প্রত্যক্ষদর্শী, কিভাবে বোধিসত্ত্বকে মারা হয়েছিল, প্রথমে হাত দিয়ে, বুট জুতো দিয়ে বা বিয়ারের বোতল দিয়ে বা চাকু দিয়ে, সেগুলো সমস্তই উনি নিজে প্রত্যক্ষ করেছেন, কিন্তু উনি আদালতে এসে বলেছেন উনি কিছু দেখেননি। তো এই দুজনের এগেনস্টে আমরা সরকার পক্ষ থেকে আমাদের কোর্টের কাছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য একটা প্রসিডিং হয়, সেটা করার জন্য কোর্টের কাছে প্রেয়ার দেওয়া আছে। এখন এই মামলার সাজা ঘোষণা করার পর খুব সম্ভব আদালত সেই জিনিসটা বিচার করবে। কোন কোন ধারা মামলা নেওয়া হয়েছিল? এই মামলায় চার্জ হচ্ছে 302 খুনের দায় এবং 34 কমন ইন্টেনশন। ঘটনাটা কবে ঘটেছিল? ঘটনাটা হয়েছিল 3 এবং 4 অগস্ট 2019-এর মধ্যবর্তী রাত্রে। এটা হয়েছিল আগরতলার জ্যাকসন গেট এলাকাতে। ওখানে সারদা মেডিকেল হল বলে একটা ওষুধের দোকান আছে, সেই দোকানটা তখন বন্ধ ছিল, রাত্রি তখন 11:30-12টা, ওই সময় ঘটনাটা ঘটে। ওখানে বোধিসত্ত্ব যে ব্যাংক ম্যানেজার যে মারা গেছেন এবং তার এক বন্ধু, ওরা দুজন ওখানে বসেছিল। তো এই সময় গাড়ি করে 3 জন আততায়ী আসে। এরা হচ্ছে সুকান্ত বিশ্বাস, সুমিত চৌধুরী আর সুমিত বণিক। ওরা একটা ভক্সওয়াগন ভেন্টো সাদা রঙের গাড়ি করে সেখানে আসে। এসে ওদের খুব কাছে দাঁড়িয়ে ওরা ইউরিনেট করে। তো সেই জন্য বোধিসত্ত্ব ওরা বাধা দিয়েছিল, তো সেই থেকে ঘটনার সূত্রপাত। তারপর সেখান থেকে হাতাহাতি, তারপর মারামারি এবং সেখান থেকে স্ট্যাপ করা থেকে শুরু করে বোধিসত্ত্ব প্রাণহানি, সমস্তটা ঘটনা ঘটে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। গোটা রাজ্যের মধ্যে প্রতিক্রিয়া তৈরিকারী রাজধানী শহরে সংগঠিত চাঞ্চল্যকর ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত 4 জনকে দোষী সাব্যস্ত করল দায়রা আদালত। সংশ্লিষ্ট রায় সম্পর্কে সরকারি পক্ষের আইনজীবী দাবি করছেন, চাঞ্চল্যকর ব্যাংক ম্যানেজার হত্যাকাণ্ডে অভিযুক্ত সুমিত চৌধুরী, সুমিত বণিক, সুকান্ত বিশ্বাস এবং সোয়েব মিয়া দোষী সাব্যস্ত হয়েছে। ভারতীয় দণ্ডবিধি 302 এবং 34 নম্বর ধারা মোতাবেক এই রায় ঘোষিত হয়েছে বলেই জানা গেছে। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন আগামীকালকে সাজা ঘোষণা হবে। এখন অপেক্ষা চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত অভিযুক্তদের কি শাস্তি শুনান আদালত। ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস হত্যাকাণ্ড মামলায় আজকে আগরতলার সেশনস কোর্ট মানে দায়রা আদালত জাজমেন্ট ঘোষণা করেছেন। এই মামলায় 4 জন আসামি ছিল, সুমিত বণিক, সুমিত চৌধুরী, সুকান্ত বিশ্বাস এবং ওমর শরীফ বা শোয়েব মিয়া। এদের 4 জনকেই আদালত 302 মানে খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছে এবং 34 মানে সংঘবদ্ধভাবে তারা ওদের কমন ইন্টেনশন ছিল, সেটাও প্রমাণিত হয়েছে। তো আজকে রায় ঘোষণা করা হয়েছে, কিন্তু সাজা ঘোষণা করা হবে আগামীকালকে। আদালত বলেছেন যে আগামীকালকে 12:30টার সময় এই মামলার সাজা ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সাজা কি হয়। ওরা দোষী সাব্যস্ত হয়েছেন এইটুকু এখন পর্যন্ত। কতজন আছে টোটাল? বিশুদ্ধ পানীয় জল সহ নিয়মিত জল সরবরাহের দাবিতে সরব হল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চল কমিটি। পানীয় জল সংক্রান্ত সমস্যার সমাধান দাবি করে বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চল কমিটি বুতুরিয়াস্থিত DWS এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দাবি সনদ তুলে দেন। মূলত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ থেকেই শুরু করে সঠিকভাবে এবং নিয়মিতভাবে যাতে করে জল সরবরাহ হয় সেই দাবি নিয়ে আজ মাঠে নামে বামপন্থী নারী সংগঠন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের অভয়নগর অঞ্চল কমিটির
বিশুদ্ধ পানীয় জল সহ নিয়মিত জল সরবরাহের দাবিতে সরব হল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চল কমিটি। পানীয় জল সংক্রান্ত সমস্যার সমাধান দাবি করে বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চল কমিটি বুতুরিয়াস্থিত DWS এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দাবি সনদ তুলে দেন। মূলত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ থেকেই শুরু করে সঠিকভাবে এবং নিয়মিতভাবে যাতে করে জল সরবরাহ হয় সেই দাবি নিয়ে আজ মাঠে নামে বামপন্থী নারী সংগঠন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের অভয়নগর অঞ্চল কমিটির সম্পাদিকা কাজল রেখা সিনহা দাবি করেছেন, জলের অনিয়মিত সরবরাহের ফলে সাধারণ মানুষের যেমন অসুবিধা হচ্ছে, ঠিক এর পাশাপাশি অপরিশোধিত জল থেকেও বঞ্চিত হচ্ছেন একাংশ। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আগামী 6 মাসের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অভয়নগর অঞ্চল থেকে আইছি। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আইছি মূলত জলের সমস্যা নিয়ে। জলের সমস্যাটা হইল গিয়ে একটা এখনের যে সিজনটা ভীষণ সমস্যা জল। খরার সিজনে মানুষ কিন্তু ঠিকমতো জল পাইতেছে। 2 বেলা জল আসার কথা, আমরা দাবি সমূহগুলো হইল 2 বেলা জল আসার কথা, যে টাইমটা আগে বরাদ্দ আছিল 1.5 ঘন্টা জল আসতো সঠিকভাবে সকাল এবং বিকাল। কিন্তু বর্তমানে কি দেখা যাচ্ছে, সকালেরটা যদি 1 ঘন্টা আসে, 1 ঘন্টা তো একদম স্পিডটাও কম, ইভেন আর পরিশোধিত পানীয় জল না, সেটা কোনো কোনো সময় একদম লাল, ইভেন কোনো কোনো সময় তো শ্যাওলাও সাথে আসে। ওই জিনিসগুলা আমাদের দাবিতেই আছে। আমাদের 3 নম্বর দাবিটা যেটা ওইটা। আর বিকালের যে জলটা আসে, বিকালের তো কোনো দিন তো বিকালে জল আসেই না। আর যেই সময়টা আসে সেই সময়টা 2টা বালতিও ভরে রাখা যায়। এই সিজনে, এই উত্তপ্ত গরমে মানুষকে এইভাবে থাকা মানুষের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হইতেছে। সেই কারণে আজকের আমাদের এই ডেপুটেশনের একটা দাবি কিন্তু সেইটা। আর দ্বিতীয়ত, আমাদের এলাকাতে 11, 12, 13 অঞ্চল এলাকা 3টা ওয়ার্ড নিয়ে গঠন হয়েছে। যে এলাকাতে স্লাম এরিয়া মানে বস্তি এলাকা বেশি, বস্তি এলাকাতে জলের যে সরবরাহ, জল যেটা সরবরাহ হচ্ছে সেটা কিন্তু ঠিকমতো মানুষ জল পাচ্ছে না। সেই দাবিটাও আমাদের এই মূলত 6 দফা দাবি নিয়ে আমরা। আর কিছু কিছু জলের লাইন আছে, পাইপলাইন আছে, কিন্তু আমরা জল পাই না। এই সব কয়েকটা দাবি নিয়ে আমরা আজকে আইসি অফিসে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। বিশুদ্ধ পানীয় জল সহ নিয়মিত জল সরবরাহের দাবিতে সরব হল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চল কমিটি। পানীয় জল সংক্রান্ত সমস্যার সমাধান দাবি করে বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চল কমিটি বুতুরিয়াস্থিত DWS এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দাবি সনদ তুলে দেন। মূলত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ থেকেই শুরু করে সঠিকভাবে এবং নিয়মিতভাবে যাতে করে জল সরবরাহ হয় সেই দাবি নিয়ে আজ মাঠে নামে বামপন্থী নারী সংগঠন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের অভয়নগর অঞ্চল কমিটির সম্পাদিকা কাজল রেখা সিনহা দাবি করেছেন, জলের অনিয়মিত সরবরাহের ফলে সাধারণ মানুষের যেমন অসুবিধা হচ্ছে, ঠিক এর পাশাপাশি অপরিশোধিত জল থেকেও বঞ্চিত হচ্ছেন একাংশ। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আগামী 6 মাসের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অভয়নগর অঞ্চল থেকে আইছি। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আইছি মূলত জলের সমস্যা নিয়ে। জলের সমস্যাটা হইল গিয়ে একটা এখনের যে সিজনটা ভীষণ সমস্যা জল। খরার সিজনে মানুষ কিন্তু ঠিকমতো জল পাইতেছে। 2 বেলা জল আসার কথা, আমরা দাবি সমূহগুলো হইল 2 বেলা জল আসার কথা, যে টাইমটা আগে বরাদ্দ আছিল 1.5 ঘন্টা জল আসতো সঠিকভাবে সকাল এবং বিকাল। কিন্তু বর্তমানে কি দেখা যাচ্ছে, সকালেরটা যদি 1 ঘন্টা আসে, 1 ঘন্টা তো একদম স্পিডটাও কম, ইভেন আর পরিশোধিত পানীয় জল না, সেটা কোনো কোনো সময় একদম লাল, ইভেন কোনো কোনো সময় তো শ্যাওলাও সাথে আসে। ওই জিনিসগুলা আমাদের দাবিতেই আছে। আমাদের 3 নম্বর দাবিটা যেটা ওইটা। আর বিকালের যে জলটা আসে,
গোটা রাজ্যের মধ্যে প্রতিক্রিয়া তৈরিকারী রাজধানী শহরে সংগঠিত চাঞ্চল্যকর ব্যাংক ম্যানেজার বুদ্ধিসত্ত্ব দাস হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত 4 জনকে দোষী সাব্যস্ত করল দায়রা আদালত। সংশ্লিষ্ট রায় সম্পর্কে সরকারি পক্ষের আইনজীবী দাবি করছেন, চাঞ্চল্যকর ব্যাংক ম্যানেজার হত্যাকাণ্ডে অভিযুক্ত সুমিত চৌধুরী, সুমিত বণিক, সুকান্ত বিশ্বাস এবং সৈয়দ মিয়া দোষী সাব্যস্ত হয়েছে। ভারতীয় দণ্ডবিধি 302 এবং 34 নম্বর ধারা মোতাবেক এই রায় ঘোষিত হয়েছে বলেই জানা গেছে। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, আগামীকালকে সাজা ঘোষণা হবে। এখন অপেক্ষা চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত অভিযুক্তদের কি শাস্তি শুনান আদালত। ব্যাংক ম্যানেজার বুদ্ধিসত্ত্ব দাস হত্যাকাণ্ড মামলায় আজকে আগরতলার সেশনস কোর্ট মানে দায়রা আদালত জাজমেন্ট ঘোষণা করেছেন। এই মামলায় 4 জন আসামি ছিল, সুমিত বণিক, সুমিত চৌধুরী, সুকান্ত বিশ্বাস এবং ওমর শরীফ বা শোয়েব মিয়া। এদের 4 জনকেই আদালত 302 মানে খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছে এবং 34 মানে সংঘবদ্ধভাবে তারা ওদের কমন ইন্টেনশন ছিল সেটাও প্রমাণিত হয়েছে। তো আজকে রায় ঘোষণা করা হয়েছে, কিন্তু সাজা ঘোষণা করা হবে আগামীকালকে। রাজধানীতে আবারও উদ্ধার মৃতদেহ। এবার 30 বছর বয়সের এক যুবকের রক্তাক্ত এবং ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থল রাধানগর আবাসনের মতো হাই প্রোফাইল এলাকা। ঘটনার বিবরণে জানা যায়, সুরজিৎ রুদ্রপাল নামের জনৈক যুবকের ঝুলন্ত অবস্থায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। এই মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম থানার পুলিশ। আপাতত ঘটনা তদন্ত করছে পুলিশ। জনবহুল এই এলাকায় এভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে সর্বত্রই। এখন অপেক্ষা পুলিশ তদন্তে কি বেরিয়ে আসে। তারপরে কে নাম আইছে? কি নাম ওনার? বয়স কত? কি করতো? কেন এরকম করছে? তোমার সাথে লাস্ট কোন সময় কথা হয়েছিল? কি কথা হয়েছিল? ভাত খাইছি নি? বিয়ে শাদী করছে নি? পারিবারিক কোনো ঝামেলা আসলো না? নেশা টেশা করতো এমনিতে? তো মুখে ঢুকে যে রক্ত তৈরি করতে গাইছে, ঝুলন্ত অবস্থা কেউ आइए जानते हो? आज सुबह थाना में करीब 9 बजे एक इंफॉर्मेशन मिला है कि एक सुरजीत रुद्रपाल उम्र करीब 30 वर्ष का होगा, आवासन 4 नंबर राधानगर का रहने वाला है, कि वो अपने रूम में गंसा लेके सुसाइड किया है। तो एज पर इंफॉर्मेशन हम पुलिस स्टाफ के साथ यहाँ जाके देखा है कि बॉडी को ऑलरेडी नीचे उतरा गया है और बाकी इन्वेस्टिगेशन। কলেজ টিলা স্থিত রেস্টুরেন্ট আগরতলা ক্লাব এক অভিনব উদ্যোগ নিয়ে ইতিমধ্যে সারা তৈরি করেছে। সংশ্লিষ্ট রেস্টুরেন্টের উদ্যোগে চিকেন দ্বারা তৈরি 100টি আইটেম নিয়ে 7 দিন ব্যাপী এক অভিনব উৎসবের আয়োজন করা হয়েছে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হয়েছে 199 টাকা থেকে শুরু হবে এক একটা ডিশ, এবং এই 7 দিন ব্যাপী শুধুমাত্র তৈরির খরচটাই নেওয়া হবে সমস্ত গ্রাহকদের কাছ থেকে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের তরফ থেকে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে, এই এক অভিনব স্বাদ রাজ্যের মানুষ রেস্টুরেন্টের এই বিশেষ উদ্যোগের মধ্য দিয়ে উপভোগ করতে পারছেন। এর জন্য সকলকে স্বাগত জানানো হয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের তরফ থেকে। অ্যাকচুয়ালি আমরা যেহেতু আপনাকে প্রথমেই বলেছি, আমরা 21শে এপ্রিল ইনোগ্রেট করেছি এবং আমরা চাইছি শুধু ব্যবসায়ী না, ত্রিপুরার লোক কিছু নতুন স্বাদ, নতুন টেস্ট গুলি কলেজ টিলা স্থিত রেস্টুরেন্ট আগরতলা ক্লাব এক অভিনব উদ্যোগ নিয়ে ইতিমধ্যে সারা
তৈরি করেছে। সংশ্লিষ্ট রেস্টুরেন্টের উদ্যোগে চিকেন দ্বারা তৈরি 100টি আইটেম নিয়ে 7 দিন ব্যাপী এক অভিনব উৎসবের আয়োজন করা হয়েছে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হয়েছে 199 টাকা থেকে শুরু হবে এক একটা ডিশ এবং এই 7 দিন ব্যাপী শুধুমাত্র তৈরির খরচটাই নেওয়া হবে সমস্ত গ্রাহকদের কাছ থেকে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের তরফ থেকে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে এই এক অভিনব স্বাদ রাজ্যের মানুষ রেস্টুরেন্টের এই বিশেষ উদ্যোগের মধ্য দিয়ে উপভোগ করতে পারছেন। এর জন্য সকলকে স্বাগত জানানো হয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের তরফ থেকে। অ্যাকচুয়ালি আমরা যেহেতু আপনাকে প্রথমেই বলেছি আমরা 21শে এপ্রিল ইনোগ্রেট করেছি এবং আমরা চাইছি শুধু ব্যবসায়ী না, ত্রিপুরার লোক কিছু নতুন স্বাদ নতুন টেস্ট গুলি উপভোগ করুক। তার জন্য আমরা শুধু কস্টিং প্রাইস গুলি রেখেছি, যার জন্য মাত্র 6 দিনের জন্য সেই প্রাইস। আমরা স্বাগত জানাবো সবাইকে, যেন সেই অল্প দাম কিন্তু কোয়ালিটিতে কোনো কনফার্মাইজ নেই, ভালো কোয়ালিটি সবাই যেন টেস্ট করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কলেজটিলা স্থিত রেস্টুরেন্ট আগরতলা ক্লাব এক অভিনব উদ্যোগ নিয়ে ইতিমধ্যে সারা তৈরি করেছে। সংশ্লিষ্ট রেস্টুরেন্টের উদ্যোগে চিকেন দ্বারা তৈরি 100টি আইটেম নিয়ে 7 দিন ব্যাপী এক অভিনব উৎসবের আয়োজন করা হয়েছে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হয়েছে 199 টাকা থেকে শুরু হবে এক একটা ডিশ এবং এই 7 দিন ব্যাপী শুধুমাত্র তৈরির খরচটাই নেওয়া হবে সমস্ত গ্রাহকদের কাছ থেকে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের তরফ থেকে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে এই এক অভিনব স্বাদ রাজ্যের মানুষ রেস্টুরেন্টের এই বিশেষ উদ্যোগের মধ্য দিয়ে উপভোগ করতে পারছেন। এর জন্য সকলকে স্বাগত জানানো হয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের তরফ থেকে। অ্যাকচুয়ালি আমরা যেহেতু আপনাকে প্রথমেই বলেছি আমরা 21শে এপ্রিল ইনোগ্রেট করেছি এবং আমরা চাইছি শুধু ব্যবসায়ী না, ত্রিপুরার লোক কিছু নতুন স্বাদ নতুন টেস্ট গুলি উপভোগ করুক। তার জন্য আমরা শুধু কস্টিং প্রাইস গুলি রেখেছি, যার জন্য মাত্র 6 দিনের জন্য সেই প্রাইস। আমরা স্বাগত জানাবো সবাইকে, যেন সেই অল্প দাম কিন্তু কোয়ালিটিতে কোনো কনফার্মাইজ নেই, ভালো কোয়ালিটি সবাই যেন টেস্ট করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কলেজটিলা স্থিত রেস্টুরেন্ট আগরতলা ক্লাব এক অভিনব উদ্যোগ নিয়ে ইতিমধ্যে সারা তৈরি করেছে। সংশ্লিষ্ট রেস্টুরেন্টের উদ্যোগে চিকেন দ্বারা তৈরি 100টি আইটেম নিয়ে 7 দিন ব্যাপী এক অভিনব উৎসবের আয়োজন করা হয়েছে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হয়েছে 199 টাকা থেকে শুরু হবে এক একটা ডিশ এবং এই 7 দিন ব্যাপী শুধুমাত্র তৈরির খরচটাই নেওয়া হবে সমস্ত গ্রাহকদের কাছ থেকে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের তরফ থেকে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে এই এক অভিনব স্বাদ রাজ্যের রাজ্যে ভিনদেশী নাগরিক আটক অব্যাহত। এবার ওষা বাজারে ধৃত 2 বাংলাদেশী নাগরিক। রাজধানী এয়ারপোর্ট থানাধীন ওষা বাজার এলাকা থেকে সন্দেহভাজন 2 জন বাংলাদেশী নাগরিক আটক করে পুলিশ। এই বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি সুমন সিংহ জানান, ওষা বাজার এলাকা থেকে গতকাল সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করার সময় 2 জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। ধৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে তাদের কাছে প্রয়োজনীয় কোনো বৈধ কাগজপত্র নেই। বাংলাদেশি অনুপ্রবেশ অব্যাহত রাজ্যের বিভিন্ন জায়গায় বিগত কয়েকদিনে প্রচুর সংখ্যক বাংলাদেশি নাগরিক আটক হয় এই এয়ারপোর্ট থানা এলাকায়ও। এভাবে অবৈধ অনুপ্রবেশ যদি অবিলম্বে বন্ধ না হয় তাহলে আগামী দিনে গুরুতর সমস্যার সৃষ্টি হতে পারে বলে অনুমান। আমাদের মোবাইল পার্টি যখন মোবাইল ডিউটি করছিল তখন ওষা বাজারে 2 জন সাসপেক্টেড পার্সন দেখতে পাই। সাসপেক্টেড টু বাংলাদেশ ন্যাশনাল। সাথে সাথে আমাদের যে অন ডিউটি মোবাইল অফিসার ছিল যে তাদেরকে ওষা বাজারের মধ্যে ডিটেন করা হয়। ডিটেন করে তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করে জানা গেল তারা বাংলাদেশ ন্যাশনাল এবং ইলিগাল ওয়েতে ইন্ডিয়াতে এন্টার করেছে। কোথা থেকে এসছে তারা, সে বিষয়ে কোনো তথ্য রয়েছে কি এই মুহূর্তে? তারা অ্যাকচুয়ালি বাংলাদেশের বরিশাল ডিস্ট্রিক্ট আর গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের লোক। তারা এর আগের দিনই ইন্ডিয়াতে ইলিগাল ওয়েতে এন্ট্রি করেছে, হিন্দু বাংলা বর্ডার ক্রস করে। কি কারণে এসছে এই বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কি? তাদের উদ্দেশ্য হলো কাজের উদ্দেশ্য। তারা হয়তোবা ত্রিপুরা থেকে অন্য কোনো স্টেটে গিয়ে তারা কাজ করবে এরকম ধারণা, কিন্তু তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছে। কয়জনকে আটক করা হয়েছে টোটাল? 2 জন, একজন ছেলে একজন মহিলা। বয়স কেমন হবে তাদের? যে ছেলে তার বয়স 29, মেয়ের বয়স হল 22।
পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করতে যাচ্ছেন এই বিষয়ে? তাদেরকে এখন কোর্টে পাঠানো হবে এবং তাদেরকে মানে আইনের যা যা করণীয় তা করা হবে। কোর্টে কি আপনাদের তরফ থেকে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করার কোনো দাবি রাখা হবে? আমরা আজকে কোর্টে প্রভাব করে দেবো, বাকিটা লানের কোর্টের নির্দেশ মিলিয়ে আমরা নেক্সট স্টেপ নেব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। রাজ্যে ভিনদেশি নাগরিক আটক অব্যাহত। এবার ওসা বাজারে ধৃত 2 বাংলাদেশি নাগরিক। রাজধানী এয়ারপোর্ট থানাধীন ওসা বাজার এলাকা থেকে সন্দেহভাজন 2 বাংলাদেশি নাগরিক আটক করে পুলিশ। এই বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি সুমন সিংহ জানান, ওসা বাজার এলাকা থেকে গতকাল সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করার সময় 2 বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। ধৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে তাদের কাছে প্রয়োজনীয় কোনো বৈধ কাগজপত্র নেই। বাংলাদেশি অনুপ্রবেশ অব্যাহত। রাজ্যের বিভিন্ন জায়গায় বিগত কয়েকদিনে প্রচুর সংখ্যক বাংলাদেশি নাগরিক আটক হয় এই এয়ারপোর্ট থানা এলাকায়ও। এভাবে অবৈধ অনুপ্রবেশ যদি অবিলম্বে বন্ধ না হয় তাহলে আগামী দিনে গুরুতর সমস্যা সৃষ্টি হতে পারে বলে অনুমান। আমাদের মোবাইল পার্টি যখন মানে মোবাইল ডিউটি করছিল তখন ওসা বাজারে 2 সাসপেক্টেড পার্সন দেখতে পাই। সাসপেক্টেড টু বাংলাদেশ ন্যাশনাল। সাথে সাথে আমাদের যে অন ডিউটি মোবাইল অফিসার ছিল সে তাদেরকে ওসা বাজারের মধ্যে ডিটেন করা হয়। ডিটেন করে তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করে জানা গেল তারা বাংলাদেশ ন্যাশনাল এবং ইলিগাল ওয়েতে ইন্ডিয়াতে এন্টার করেছে। কোথা থেকে এসছে তারা সে বিষয়ে কোনো তথ্য রয়েছে কি এই মুহূর্তে? তারা অ্যাকচুয়ালি বাংলাদেশের বরিশাল ডিস্ট্রিক্ট আর গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের লোক। তারা এর আগের দিনই মানে ইন্ডিয়াতে মানে ইলিগাল ওয়েতে এন্ট্রি করেছে, হিন্দু বাংলা বর্ডার ক্রস করে। কি কারণে এসছে এই বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কি? তাদের উদ্দেশ্য হলো মানে কাজের উদ্দেশ্য। তারা হয়তোবা ত্রিপুরা থেকে অন্য কোনো স্টেটে গিয়ে তারা কাজ করুক, এরকম ঘটনা তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছে। কয়জনকে আটক করা হয়েছে টোটাল? 2 একজন ছেলে একজন। বর্তমান সময়ে মেয়েদের কিংবা নাবালিকা মেয়েদের মোবাইল আসক্তি যে কতটা ভয়ানক পরিণতি বহন করে আনছে তা আরও একবার প্রমাণিত হল মন্দির নগরীতে। জানা গেছে এবার মোবাইল প্রেমের জেরে বিশ্বাস করে প্রেমিকের সাথে পার্কে দেখা করতে গিয়ে প্রেমিক এবং তার বন্ধুদের দ্বারা গণধর্ষণের শিকার হতে হল উদয়পুর গোকুলপুরের 17 বছরের জৈনিকা নাবালিকাকে। ধর্ষণের শিকার হওয়া মেয়েটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাধা কিশোরপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে এক অভিযুক্ত সোহিল মিয়াকেই জালে তুলতে পারলেও বাকিরা পলাতক রয়েছে। গোটা ঘটনা জানাজানি হতেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দাবি উঠছে ঘটনার সাথে যুক্ত প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। হিন্দু পরিষদ যে 3 ছেলে পার্কে নিয়ে গেছে, নেওয়া যাওয়ার পরে 3 জন করছে, পরে আনিয়ে তারা কলেজের সামনে নামাই দিছে। কলেজের সামনে থেকে গাড়ি দিয়ে আমার এসডিএলসের সামনে নিয়েছে। আবার পরে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে সব বিতরণ মার কাছে বাইকে করলো, তো মা সবাই জানাইলো। জানানোর পরে আমরা আইনের ক্ষেত্রে আশ্রয় নিলাম। কি ছিল স্যার? আজকে সকালবেলা আরকেপুর মহিলা থানায় একটা অভিযোগ আসে, লিখিত অভিযোগ অপহরণ এবং ধর্ষণ সংক্রান্ত ঘটনা নিয়ে। তো নাবালিকা মেয়ে অপহরণ এবং ধর্ষণ এই সংক্রান্ত ঘটনা নিয়ে আমাদের আরকেপুর মহিলা থানাতে একটা কেস রেজিস্ট্রেশন করা হয়েছে এবং 376, 376 এবং পক্সো অ্যাক্টে। তো এই ব্যাপারে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। তো বাকি ইনভেস্টিগেশন চলছে। কেস নম্বর কত ছিল স্যার? কেস নম্বর 35। আরকেপুর মহিলা থানা। আজ স্যার ঘটনাটা কোন জায়গায় হয়েছিল? এরকম কিছু ঘটনা চাপানিয়া ইকো পার্ক। আজকে কমপ্লিট হয়েছিল আজকে কতদিন আগে ঘটনাটা ঘটেছে এরকম কিছু জানা আছে স্যার? ঘটনা গতকালকের ঘটনা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ।
বর্তমান সময়ে মেয়েদের কিংবা নাবালিকা মেয়েদের মোবাইল আসক্তি যে কতটা ভয়ানক পরিণতি বহন করে আনছে তা আরও একবার প্রমাণিত হল মন্দির নগরীতে। জানা গেছে এবার মোবাইল প্রেমের জেরে বিশ্বাস করে প্রেমিকের সাথে পার্কে দেখা করতে গিয়ে প্রেমিক এবং তার বন্ধুদের দ্বারা গণধর্ষণের শিকার হতে হল উদয়পুর গোকুলপুরের 17 বছরের জৈনিকা নালিকাকে। ধর্ষণের শিকার হওয়া মেয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাধাসুরপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে এক অভিযুক্ত সোহমিয়াকে জালে তুলতে পারলে বাকিরা পলাতক হচ্ছে। ঘটনা জানাজানি হতেই ব্যাপক প্রতীক তৈরি হয়েছে। তার উচ্চ ঘটনার সাথে যুক্ত প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। হিন্দু যে 3 ছেলে পার্কিং গেছে, পরে 3 জন করছে, তারা সামনে নামাই দিচ্ছে। কলকাতা থেকে গাড়ি আমার আবার বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার সব মার কাছে বের করলো, তো মা সবাই জানাইলো, জানালে আমরা আইনের আশ্রয় নিলাম। কি ছিল স্যার? আজকে সকালে মহিলা থানায় একটা অভিযোগ আসিল, অভিযোগ অপহরণ এবং ধর্ষণ সংক্রান্ত ঘটনা নিয়ে। তো নাবালিকা মেয়ে অপহরণ এবং ধর্ষণ সংক্রান্ত ঘটনা নিয়ে আমাদের মহিলা থানাতে একটা কেস রেজিস্ট্রেশন করা হয়েছে। 376 অবশ্য একটি। তো এই ব্যাপারে একজন অ্যারেস্ট হয়েছে, তো বাকি চলছে। জাপানি কোপার আজকে কবে আজকে কতদিন আগে ঘটনা করেছে এরকম কিছু জানতে ঘটনা গল্প। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। বর্তমান সময়ে মেয়েদের কিংবা নাবালিকা মেয়েদের মোবাইল আসক্তি যে কতটা ভয়ানক পরিণতি বহন করে আনছে তা আরও একবার প্রমাণিত হল মন্দির নগরীতে। জানা গেছে এবার মোবাইল প্রেমের জেরে বিশ্বাস করে প্রেমিকের সাথে পার্কে দেখা করতে গিয়ে প্রেমিক এবং তার বন্ধুদের দ্বারা গণধর্ষণের শিকার হতে হল উদয়পুর গোকুলপুরের 17 বছরের জৈনিকা নাবালিকাকে। ধর্ষণের শিকার হওয়া মেয়েটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে এক অভিযুক্ত সোহেল মিয়াকে জালে তুলতে পারলেও বাকিরা পলাতক রয়েছে। গোটা ঘটনা জানাজানি হতেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দাবি উঠছে ঘটনার সাথে যুক্ত প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। হিন্দু পরিষদ যে 3 জন ছেলে পার্কে নিয়ে গেছে, নেওয়ার পরে 3 জন করছে, পরে আনিয়ে তারা কলেজের সামনে নামাই দিছে। কলেজের সামনে থেকে গাড়ি দিয়ে আমার এসডিএলসের সামনে নিয়েছে। আবার পরে বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে সব বিতরণ মার কাছে বাইকে করলো, তো মা সবাই জানাইলো, জানানোর পরে আমরা আইনের ক্ষেত্রে আশ্রয় নিলাম। কি ছিল স্যার? আজকে সকালবেলা আরকেপুর মহিলা থানায় একটা অভিযোগ আসে, লিখিত অভিযোগ অপহরণ এবং ধর্ষণ সংক্রান্ত ঘটনা নিয়ে। তো নাবালিকা মেয়ে অপহরণ এবং ধর্ষণ এই সংক্রান্ত ঘটনা নিয়ে আমাদের আরকেপুর মহিলা থানাতে একটা কেস রেজিস্ট্রেশন করা হয়েছে। 376 এবং অবশ্য একটি। তো এই ব্যাপারে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, তো বাকি ইনভেস্টিগেশন চলছে। কেস নম্বর কত ছিল স্যার? কেস নম্বর 35। আটপুর মহিলা। আজ স্যার ঘটনাটা কোন জায়গায় হয়েছিল এরকম কিছু? ঘটনা জাপানি কোপার। আজকে কমপ্লিট এসেছিল আজকে কতদিন আগে ঘটনাটা করেছে এরকম কিছু জানা আছে স্যার? ঘটনা গতকালকের ঘটনা। চম্পকনগরে গাড়ির ধাক্কায় আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করল এক জনজাতি গৃহবধূ। আজ অর্থাৎ শুক্রবার চম্পকনগর এলাকায় বাজার থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে আহত এবং রক্তাক্ত হয়ে রাস্তায় লুকিয়ে পড়েন পঞ্চম রূপিণী দেববর্মা নামে এক গৃহবধূ। দুর্ঘটনার পর গৃহবধূর পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে চম্পকনগর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হলেও শেষ রক্ষা হল না।
চম্পকনগরে গাড়ির ধাক্কায় আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করল এক জনজাতি গৃহবধূ। আজ অর্থাৎ শুক্রবার চম্পকনগর এলাকায় বাজার থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে আহত এবং রক্তাক্ত হয়ে রাস্তায় লুকিয়ে পড়েন পঞ্চম রূপিণী দেববর্মা নামেই এক গৃহবধূ। দুর্ঘটনার পর গৃহবধূর পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে চম্পকনগর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হলেও শেষ রক্ষা হল না। হাসপাতালে আনার পর কিছুক্ষণ পরেই চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই গৃহবধূ। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে গৃহবধূ, স্বামী, স্ত্রী সহ আত্মীয় পরিজনরা। শুক্রবার 12টা আমরা অটো দিয়ে আইতে সময় এরা একটু আগে আমরা থেকে একটু আগে এসে সেটা আমরা অটো দিয়ে আইসি, অটো দিয়ে আইসে এরা রাজ পরে আছে দেখে অটো থেকে আমরা নামাইছে। এ সময় 2-3 জন মতন লোক হইব, আর স্কুটি চালানো আছে, আর একজন বেট আছে, রাস্তা পরে আছে সড়কে। তো আমরা নতুন দেখলাম তো আমার শালি লগে লগে যে আমার চম্পকনগরের হসপিটাল লয়ে আনলাম, লয়ে আনার পরে কিছু দেরি হয়েছে, অ্যাম্বুলেন্স নাই দেখি। তো দিয়ে অর্ধেক পর্যন্ত লয়ে আনছে, চম্পকনগর বাজার পর্যন্ত আর কি। তো এখান থেকে অ্যাম্বুলেন্স লয়ে আনছে, করে ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? চম্পকনগর বিগুদাস তুমি কিভাবে হয়েছে? কোনো গাড়ি ধাক্কা দিছিল কি? গাড়ি তারা কইছে গাড়ি যদি ধাক্কা দিছে, গাড়ির ধাক্কা দিয়া সেটা এরকম হয়েছে। কি গাড়ি আছে? তারা এমনি পোলাপান তো গাড়ি থেকে। গাড়িটা কি আটক করা হয়েছে নি? গেছে গা জিবি হাসপাতালে আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? জিবি হাসপাতালে আনার পর মৃত্যু হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। চম্পকনগরে গাড়ির ধাক্কায় আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করল এক জনজাতি গৃহবধূ। আজ অর্থাৎ শুক্রবার চম্পকনগর এলাকায় বাজার থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে আহত এবং রক্তাক্ত হয়ে রাস্তায় লুকিয়ে পড়েন পঞ্চম রূপিণী দেববর্মা নামেই এক গৃহবধূ। দুর্ঘটনার পর গৃহবধূর পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে চম্পকনগর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হলেও শেষ রক্ষা হল না। হাসপাতালে আনার পর কিছুক্ষণ পরেই চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই গৃহবধূ। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে গৃহবধূ, স্বামী, স্ত্রী সহ আত্মীয় পরিজনরা। শুক্রবার 12টা আমরা অটো দিয়ে আইতে সময় এরা একটু আগে আমরা থেকে একটু আগে এসে সেটা আমরা অটো দিয়ে আইসি, অটো দিয়ে এসে এরা রাজ পরে আছে দেখে অটো থেকে আমরা নামাইছে। এ সময় 2-3 জন মতন লোক হইব, আর স্কুটি চালানো আছে, আর একজন বেট আছে, রাস্তা পরে আছে সড়কে। তো আমরা নতুন দেখলাম তো আমার শালি লগে লগে যে আমার চম্পকনগরের হসপিটাল লয়ে আনলাম, লয়ে আনার পরে কিছু দেরি হয়েছে, অ্যাম্বুলেন্স নাই দেখি। তো দিয়ে অর্ধেক পর্যন্ত লয়ে আনছে, চম্পকনগর বাজার পর্যন্ত আর কি। তো এখান থেকে অ্যাম্বুলেন্স লয়ে আনছে, করে ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? চম্পকনগর বিগুদাস তুমি কিভাবে হয়েছে? কোনো গাড়ি ধাক্কা দিছিল কি? গাড়ি তারা কইছে গাড়ি যদি ধাক্কা দিছে, গাড়ির ধাক্কা দিয়া সেটা এরকম হয়েছে। কি গাড়ি আছে? তারা এমনি পোলাপান তো গাড়ি থেকে। গাড়িটা কি আটক করা হয়েছে নি? গেছে গা জিবি হাসপাতালে আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? জিবি হাসপাতালে আনার পর মৃত্যু হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ।
চম্পকনগরে গাড়ির ধাক্কায় আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করল এক জনজাতি গৃহবধূ। আজ অর্থাৎ শুক্রবার চম্পকনগর এলাকায় বাজার থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে আহত এবং রক্তাক্ত হয়ে রাস্তায় লুকিয়ে পড়েন পঞ্চম রূপিণী দেববর্মা নামেই এক গৃহবধূ। দুর্ঘটনার পর গৃহবধূর পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে চম্পকনগর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হলেও শেষ রক্ষা হল না। হাসপাতালে আনার পর কিছুক্ষণ পরেই চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই গৃহবধূ। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে গৃহবধূ, স্বামী, স্ত্রী সহ আত্মীয় পরিজনরা। শুক্রবার 12টা আমরা অটো দিয়ে আইতে সময় একটু আগে আমরা একটু আগে এসে সেটা আমরা অটো দিয়ে আইসি, অটো দিয়ে এসে এরা রাস পড়ে আছে দেখে অটো থেকে আমরা নামাইছে। এ সময় 2-3 জন মতন লোক হইব, আর স্কুটি চালানো আছে, আর একজন বেটা আছে, রাস্তা পড়ে আছে সড়কে। তো আমরা নতুন দেখলাম তো আমার শালি লগে লগে আমরা চম্পকনগরের হসপিটাল লয়ে আনলাম। লয়ে আনার পরে কিছু দেরি হয়েছে অ্যাম্বুলেন্স নাই দেখতে, তো খুবই অর্ধেক পর্যন্ত লয়ে আনছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হবে আগামী 5ই জুন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল ঘোষণা সংক্রান্ত বিষয় নিয়ে আজ মধ্যশিক্ষা পর্ষদ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন পর্ষদ সভাপতি ড ভবতোষ সাহা। তিনি দাবি করেন, এই সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ থেকে শুরু করে খাতা দেখার কাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পর এবার ফল প্রকাশকে নিরবিচ্ছিন্ন এবং নির্ভুল করার জন্য প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 5 তারিখ এই বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষিত হবে বলেই জানিয়ে দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি। আপনারা জানেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চের 15-16 আরম্ভ হয়েছিল, শেষ হয়েছিল এপ্রিলে 18-19। খাতা দেওয়া শুরু হয়েছিল মে মাসের 2 তারিখ, শেষ হয়েছে 22 তারিখ। এখন খাতা মানে রেজাল্ট দেওয়ার কাজ প্রস্তুতি প্রোগ্রাম চলছে। আমরা আগামী সোমবার 12টায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ করবো। রেজাল্টের প্রথম অবস্থান ওয়েবসাইটে দেওয়া হবে, আমাদের বোর্ডের এবং ওয়েবসাইটে দেওয়া হবে। মার্কশিটটা 15-16 তারিখ আমার বোর্ড থেকে দিয়ে দেওয়া হবে। রেজাল্ট দেওয়া হবে আগামী সোমবার 5ই জুন বেলা 12টা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, এবং রেজাল্ট তার সমান সময়ে 8 ঘন্টা পরে আমাদের নিজস্ব ওয়েবসাইট বা অন্যান্য ওয়েবসাইটে দেওয়া হবে। মার্কশিট এবং সার্টিফিকেটটা দিন 7 পরে দেওয়া হবে, সেটা 15-16 জুন নাগাদ দেওয়া হবে বোর্ডের অনুষ্ঠানে, সেটা পরে বিজ্ঞপ্তিতে জানানো হবে। পাশে আর কিরকম রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হবে আগামী 5ই জুন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল ঘোষণা সংক্রান্ত বিষয় নিয়ে আজ মধ্যশিক্ষা পর্ষদ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন পর্ষদ সভাপতি ড ভবতোষ সাহা। তিনি দাবি করেন, এই সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ থেকে শুরু করে খাতা দেখার কাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পর এবার ফল প্রকাশকে নিরবিচ্ছিন্ন এবং নির্ভুল করার জন্য প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 5 তারিখ এই বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষিত হবে বলেই জানিয়ে দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি। আপনারা জানেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চের 15-16 আরম্ভ হয়েছিল, শেষ হয়েছিল এপ্রিলে 18-19। খাতা দেওয়া শুরু হয়েছিল মে মাসের 2 তারিখ, শেষ হয়েছে 22 তারিখ। এখন খাতা মানে রেজাল্ট দেওয়ার কাজ প্রস্তুতি প্রোগ্রাম চলছে।
সিবিএসসির ফলাফলে খোয়াই জেলার 2 কৃতীকে সংবর্ধনা প্রদান করল খোয়াই প্রেস ক্লাব। সিবিএসসি বোর্ডে দ্বাদশ মাধ্যমিকের ঘোষিত ফলাফল অনুযায়ী খোয়াই জেলার 2 কৃতীকে সংবর্ধনা জানালো খোয়াই প্রেস ক্লাব। বৃহস্পতিবার এদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয় খোয়াই প্রেস ক্লাবের তরফ থেকে। উল্লেখ্য দ্বাদশে জেলার সেরা স্নেহা চক্রবর্তী ও মাধ্যমিকের জেলার সেরা অর্ণব চক্রবর্তী এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সামিল ছিলেন খোয়াই প্রেস ক্লাবের সভাপতি অসিত বরণ ঘোষ, সম্পাদক শুভঙ্কর দে, কোষাধ্যক্ষ অতনু দত্ত, প্রেস ক্লাবের সদস্য প্রীতম ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। সিবিএসসির ফলাফলে খোয়াই জেলার 2 কৃতীকে সংবর্ধনা প্রদান করল খোয়াই প্রেস ক্লাব। সিবিএসসি বোর্ডে দ্বাদশ মাধ্যমিকের ঘোষিত ফলাফল অনুযায়ী খোয়াই জেলার 2 কৃতীকে সংবর্ধনা জানালো খোয়াই প্রেস ক্লাব। বৃহস্পতিবার এদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয় খোয়াই প্রেস ক্লাবের তরফ থেকে। উল্লেখ্য দ্বাদশে জেলার সেরা স্নেহা চক্রবর্তী ও মাধ্যমিকের জেলার সেরা অর্ণব চক্রবর্তী এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সামিল ছিলেন খোয়াই প্রেস ক্লাবের সভাপতি অসিত বরণ ঘোষ, সম্পাদক শুভঙ্কর দে, কোষাধ্যক্ষ অতনু দত্ত, প্রেস ক্লাবের সদস্য প্রীতম ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। সিবিএসসির ফলাফলে খোয়াই জেলার 2 কৃতীকে সংবর্ধনা প্রদান করল খোয়াই প্রেস ক্লাব। সিবিএসসি বোর্ডে দ্বাদশ মাধ্যমিকের ঘোষিত ফলাফল অনুযায়ী খোয়াই জেলার 2 কৃতীকে সংবর্ধনা জানালো খোয়াই প্রেস ক্লাব। বৃহস্পতিবার এদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয় খোয়াই প্রেস ক্লাবের তরফ থেকে। উল্লেখ্য দ্বাদশে জেলার সেরা স্নেহা চক্রবর্তী ও মাধ্যমিকের জেলার সেরা অর্ণব চক্রবর্তী এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সামিল ছিলেন খোয়াই প্রেস ক্লাবের সভাপতি অসিত বরণ ঘোষ, সম্পাদক শুভঙ্কর দে, কোষাধ্যক্ষ অতনু দত্ত, প্রেস ক্লাবের সদস্য প্রীতম ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। সিবিএসসির ফলাফলে খোয়াই জেলার 2 কৃতীকে সংবর্ধনা প্রদান করল খোয়াই প্রেস ক্লাব। সিবিএসসি বোর্ডে দ্বাদশ মাধ্যমিকের ঘোষিত ফলাফল অনুযায়ী খোয়াই জেলার 2 কৃতীকে সংবর্ধনা জানালো খোয়াই প্রেস ক্লাব। বৃহস্পতিবার এদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয় খোয়াই প্রেস ক্লাবের তরফ থেকে। উল্লেখ্য দ্বাদশে জেলার সেরা স্নেহা চক্রবর্তী ও মাধ্যমিকের জেলার সেরা অর্ণব চক্রবর্তী এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সামিল ছিলেন খোয়াই প্রেস ক্লাবের সভাপতি অসিত বরণ ঘোষ, সম্পাদক শুভঙ্কর দে, কোষাধ্যক্ষ অতনু দত্ত, প্রেস ক্লাবের সদস্য প্রীতম ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। সিবিএসসির ফলাফলে খোয়াই জেলার 2 কৃতীকে সংবর্ধনা প্রদান করল খোয়াই প্রেস ক্লাব। সিবিএসসি বোর্ডে দ্বাদশ মাধ্যমিকের ঘোষিত ফলাফল অনুযায়ী খোয়াই জেলার 2 কৃতীকে সংবর্ধনা জানালো খোয়াই প্রেস ক্লাব। বৃহস্পতিবার এদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয় খোয়াই প্রেস ক্লাবের তরফ থেকে। উল্লেখ্য দ্বাদশে জেলার সেরা স্নেহা চক্রবর্তী ও মাধ্যমিকের জেলার সেরা অর্ণব চক্রবর্তী এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সামিল ছিলেন খোয়াই প্রেস ক্লাবের সভাপতি অসিত বরণ ঘোষ, সম্পাদক শুভঙ্কর দে, কোষাধ্যক্ষ অতনু দত্ত, প্রেস ক্লাবের সদস্য প্রীতম ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। সিবিএসসির ফলাফলে খোয়াই জেলার 2 কৃতীকে সংবর্ধনা প্রদান করল খোয়াই প্রেস ক্লাব। সিবিএসসি বোর্ডে দ্বাদশ মাধ্যমিকের ঘোষিত ফলাফল অনুযায়ী খোয়াই জেলার 2 কৃতীকে সংবর্ধনা জানালো খোয়াই প্রেস ক্লাব। বৃহস্পতিবার এদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয় খোয়াই প্রেস ক্লাবের তরফ থেকে। উল্লেখ্য দ্বাদশে জেলার সেরা স্নেহা চক্রবর্তী ও মাধ্যমিকের জেলার সেরা অর্ণব চক্রবর্তী এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সামিল ছিলেন খোয়াই প্রেস ক্লাবের সভাপতি অসিত বরণ ঘোষ, সম্পাদক শুভঙ্কর দে, কোষাধ্যক্ষ অতনু দত্ত, প্রেস ক্লাবের সদস্য প্রীতম ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। সিবিএসসির ফলাফলে খোয়াই জেলার 2 কৃতীকে সংবর্ধনা প্রদান করল খোয়াই প্রেস ক্লাব। সিবিএসসি বোর্ডে দ্বাদশ মাধ্যমিকের ঘোষিত ফলাফল অনুযায়ী খোয়াই জেলার 2 কৃতীকে সংবর্ধনা জানালো খোয়াই প্রেস ক্লাব। বৃহস্পতিবার এদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয় খোয়াই প্রেস ক্লাবের তরফ থেকে। উল্লেখ্য দ্বাদশে জেলার সেরা স্নেহা চক্রবর্তী ও মাধ্যমিকের জেলার সেরা অর্ণব চক্রবর্তী এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সামিল ছিলেন খোয়াই প্রেস ক্লাবের সভাপতি অসিত বরণ ঘোষ, সম্পাদক শুভঙ্কর দে, কোষাধ্যক্ষ অতনু দত্ত, প্রেস ক্লাবের সদস্য প্রীতম ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। সিবিএসসির
সিবিএসসির ফলাফলে খোয়াই জেলার 2 কৃতীকে সংবর্ধনা প্রদান করল খোয়াই প্রেস ক্লাব। সিবিএসসি বোর্ডের দ্বাদশ মাধ্যমিকের ঘোষিত ফলাফল অনুযায়ী খোয়াই জেলার 2 কৃতীকে সংবর্ধনা জানালো খোয়াই প্রেস ক্লাব। বৃহস্পতিবার এদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয় খোয়াই প্রেস ক্লাবের তরফ থেকে। উল্লেখ্য, দ্বাদশে জেলার সেরা স্নেহা চক্রবর্তী ও মাধ্যমিকের জেলার সেরা অর্ণব চক্রবর্তী এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সামিল ছিলেন খোয়াই প্রেস ক্লাবের সভাপতি অসিত বরণ ঘোষ, সম্পাদক শুভঙ্কর দে, কোষাধ্যক্ষ অতনু দত্ত ও প্রেস ক্লাবের সদস্য প্রীতম ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। সিবিএসসির ফলাফলে খোয়াই জেলার 2 কৃতীকে সংবর্ধনা প্রদান করল খোয়াই প্রেস ক্লাব। সিবিএসসি বোর্ডের দ্বাদশ মাধ্যমিকের ঘোষিত ফলাফল অনুযায়ী খোয়াই জেলার 2 কৃতীকে সংবর্ধনা জানালো খোয়াই প্রেস ক্লাব। বৃহস্পতিবার এদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয় খোয়াই প্রেস ক্লাবের তরফ থেকে। গোলাঘাটের কাঞ্চনমালা এলাকাতে তীব্র জলের সমস্যা, মানুষ চাইছেন সরকারি উদ্যোগ। যতই দাবি করা হোক না কেন, জলজীবন মিশন প্রকল্পে দূর দূরান্তে পাহাড় থেকে সমতলে জল পৌঁছে গেছে, কিন্তু প্রদীপের ঠিক নিচেই যেমন অন্ধকার থাকে, ঠিক তেমনি এরকম অনেক জনপদ রয়েছে যেখানে এখনো জল কষ্ট রয়েছে সাধারণের। এমনই এক বর্ধিষ্ণু জনপদ হচ্ছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকা। জলের জন্য হাহাকার, তীব্র জল সংকটে ভুগছে গোটা পাড়া। উল্লেখ্য, কাঞ্চনমালা এলাকার 2 নং ওয়ার্ডের কাঞ্চনমালা এসবি স্কুলের দক্ষিণ পাড়ায় গত 2-2.5 মাস ধরে জলের তীব্র সংকট দেখা দিয়েছে। ওই পাড়ায় কমপক্ষে 50 থেকে 60 পরিবারের বসবাস। পাড়ায় এতদিন ধরে 1 নং ওয়ার্ডে বসানো এক জলের পাম্প মেশিন থেকে জল পেত সাধারণ মানুষ, কিন্তু এখন তাও মিলছে না। দাবি উঠছে সরকার যেন খুব শীঘ্রই এই জলের সমস্যা দূর করতে বলিষ্ঠ ব্যবস্থা গ্রহণ করে। এতদিন কোন জায়গা থেকে জল পাইতেন আপনারা? তো এখন কি ওইখান থেকে জল দেয় না? জল নাই, নতুন মেশিনটা চালু হওয়ার পরের দিকে 2 মাস ধরে জল একবারে ট্যাপ করতো, জল হয়ে যায়। তো নতুন মেশিনটার থেকে জল পান না আপনারা? হিরাত তো পাই না, হিরাত তো পাই। আপনারা এই বিষয়টা ডিপার্টমেন্টে জানাইছেন? ডিপার্টমেন্টে জানাইলে কি ডিপার্টমেন্টে কোনো ইয়ে করে না, সব দিকে জলের সমস্যা, তারা জানাই হয় না জানাই কি। আজকে কতদিন ধরে এই সমস্যাটা? 2-2.5 মাস হয়ে গেছে জলের সমস্যা। কয় পরিবার আছেন আনুমানিক আপনার এই পাড়াতে? পরিবার মনে করেন 50-60 পরিবার আছেন। এখন সরকারের কাছে আপনাদের কি দাবি? জল চাই। কিচ্ছু নাই, আমরা বাড়িতে তো নাই কিচ্ছু। এই পাইপ দিয়া জল বুয়াই, এরপরে প্রাইভেট ওষুধ বাঙ্গা গেছে গা, এইটাতে জল ওই খারাপটা জল আনছি, জলে লেগে সমস্যা কষ্ট। কয় মাস ধরে এই সমস্যা আপনারা? 2.5 মাস ধরে। আপনার দিকে কি জলের নাই, মেশিন নাই? না, জলের মেশিন যখন নতুন হইতাছে, এইটা কাজ চলছে প্রত্যেকই। উত্তর দিকে পবিত্রতা তারা বাড়ির এনে মেশিনটা কদ্দ জলের কষ্ট, এই পাড়ার সব জলে লেগে থাকা করতে। এই জায়গাটার নাম কি? পশ্চিম কাঞ্চনমালা। আপনার নাম? মনিকা সরকার। এখন কি চান, আপনার দাবি কি? জল। এই জলের লেগে একটা থাল বাসন ধরতে না, মানুষ কলও যায় স্নান করি, তো একটা রাত্রেবেলা জল লাগে, অনেক কলই নাই, 1-2টা অত দূরের থেকে জল আনছি খাওয়ানোর জল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। গোলাঘাটের কাঞ্চনমালা এলাকাতে তীব্র জলের সমস্যা, মানুষ চাইছেন সরকারি উদ্যোগ। যতই দাবি করা হোক না কেন, জলজীবন মিশন প্রকল্পে দূর দূরান্তে পাহাড় থেকে সমতলে জল পৌঁছে গেছে, কিন্তু প্রদীপের ঠিক নিচেই যেমন অন্ধকার থাকে, ঠিক তেমনি এরকম অনেক জনপদ রয়েছে যেখানে এখনো জল কষ্ট রয়েছে সাধারণের। এমনই এক বর্ধিষ্ণু
ঝুঁকিপূর্ণ জনপদ হচ্ছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকা। জলের জন্য হাহাকার, তীব্র জল সংকটে ভুগছে গোটা পাড়া। উল্লেখ্য, কাঞ্চনমালা এলাকার 2 নং ওয়ার্ডের কাঞ্চনমালা এসবি স্কুলের দক্ষিণ পাড়ায় গত 2-2.5 মাস ধরে জলের তীব্র সংকট দেখা দিয়েছে। ওই পাড়ায় কমপক্ষে 50 থেকে 60 পরিবারের বসবাস। পাড়ায় এতদিন ধরে 1 নং ওয়ার্ডে বসানো এক জলের পাম্প মেশিন থেকে জল পেত সাধারণ মানুষ, কিন্তু এখন তাও মিলছে না। দাবি উঠছে সরকার যেন খুব শীঘ্রই এই জলের সমস্যা দূর করতে বলিষ্ঠ ব্যবস্থা গ্রহণ করে। এতদিন কোন জায়গা থেকে জল পাইতেন আপনারা? তো এখন কি ওইখান থেকে জল দেয় না? জল নাই, এই নতুন মেশিনটা চালু হওয়ার পরে থেকে 2 মাস ধরে আর জল একবারে ট্যাপ করতো, জল হয়ে যায়। তো নতুন মেশিনটার থেকে জল পান না আপনারা? হিটার তো পাই না, হিটার তো পাই। আপনারা এই বিষয়টা ডিপার্টমেন্টে জানাইছেন? ডিপার্টমেন্টে জানাইলে কি ডিপার্টমেন্টে কোনো করে না, সব দিকে জলের সমস্যা তারা জানাই হয় না, জানাই কি। আজকে কতদিন ধরে এই সমস্যাটা? 2-2.5 মাস হয়ে গেছে জলের সমস্যা। কয় পরিবার আছেন আনুমানিক আপনার এই পাড়াতে? পরিবার মনে করেন 50-60 পরিবার আছেন। এখন সরকারের কাছে আপনাদের কি দাবি? জল চাই। কিচ্ছু নাই, আমরা বাড়িতে তো নাই কিচ্ছু। জল এরপরে প্রাইভেট ওষুধ গেছে গা, ওই খারাপটা জল আনছি, জলে লেগে সমস্যা কষ্ট। কয় মাস ধরে এই সমস্যা আপনারা? 2.5 মাস ধরে। আপনার দিকে কি জলের নাই, মিশিং নাই? না, জলের মিশিং যখন নতুন হইতাছে, এইটা কাজ চলছে। বেসরকারি সিকিউরিটি গার্ডদের হাতে আইজিএম হাসপাতালে আটক জনৈক প্রতারক। রাজধানী আইজিএম হাসপাতাল সহ জিবি হাসপাতালে দীর্ঘদিন ধরে প্রতারক চক্র সক্রিয়। এবার আইজিএম হাসপাতাল থেকে বেসরকারি সিকিউরিটিদের হাতে আটক প্রতারক। জানা গেছে, ধৃত ব্যক্তিটি বেশ কিছুদিন ধরে আইজিএম হাসপাতালে রোগীদের সঙ্গে আসা আত্মীয় পরিজনদের কাছ থেকে প্রচুর পরিমাণে প্রতারণা করে টাকা আদায় করে আসছে। পাশাপাশি চুরির ঘটনার সাথে যুক্ত বলেও ধারণা করা হচ্ছে। এখানে তো প্রত্যেকদিন 10-12টা পেশেন্টের সিজার হয়। কার পেশেন্টের পার্টিকে কেউ ওইটা তো আমরা বুঝি না। অনেক পার্টি, তার মধ্যে প্রত্যেকদিন পার্টির কমপ্লেন থাকে একটাই যে আমার থেকে টাকা নিচ্ছে, কিন্তু বলতেছে পেশেন্ট খারাপ বা ওষুধটা আমি আইনা দিতেছি, এরকম করে সেটা টাকা নিতেছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা পার্টির সবাইটাই কই যে এরকম অচেনা মানুষরা আপনারা টাকা দিবেন না, আর যদি টাকা দেন তারপরে কমপ্লেন করলে কিন্তু আমরা চুরের আর পাইতাম না। এরকম করে প্রায় দিন হইতেছে। এর মধ্যে রিসেন্ট আমরা নিজেরাই পেশেন্টের বাড়ির থেকে রাত্রেবেলা 200 টাকা নিচ্ছি, পেশেন্ট খারাপ, টাকা নাই, আমি কিছুক্ষণ পরে বাড়ির লোক আইবো, টাকা আইনা দিয়ে দেবো, এই কথা এসে টাকা নিছে। ওই দিন সেম পার্টির থেকে 5-6টা বাড়ির থেকে টাকা নিচ্ছে। আজকে একজন আননোন পার্টি এখানে বয়ে দিচ্ছে। আননোন বলতে তাইনের পেশেন্ট আমি 1 মাস আগে দেখছি, তাইনারে প্রায় সময় দেখি 2 দিন 3 দিন পর পরেই তাইনারে দেখি, কিন্তু কন্টিনিউ তাইনারে সবসময় দেখি না। তার ডাউট লাগে আমি আমার স্টাফরা বলছি কি যে উপরে গিয়ে দেখেছেন তাইনের অ্যাকচুয়ালি কিন্তু তাইনের পেশেন্ট আছে কিনা। তারপর উপরে যাওয়ার পরে পেশেন্টের নাম দিয়ে কইছে যে ওই নামে কোনো পেশেন্ট নাই, তারপরেও তাই অস্বীকার করতেছে, বলতেছে যে না আমার পেশেন্ট আছে। তারপরে আমরা নিয়ে গেছি, নিয়ে দেখি যে ওই নামে কোনো পেশেন্টই নাই। তারপরে উনারে ধরছে, দইরা আমরা এখানে টিএসআর আছে, টিএসআরতে উঠাই দিয়েছি। টিএসআরতে উঠাই দেওয়ার পরে দেখা গেল যে ওই পার্টির থেকে আরো অনেক লোক আসে, সেটা কইতেছে যে ওই লোকটারে টাকা দিছে, ওই লোকটারে টাকা দিছে, তাই ওষুধ আইনা দিব বা আমার পেশেন্ট খারাপ, এরকম করে সেটা টাকা নিতেছে। তারপর আমরা টিএসআরতে উঠাই দিয়েছি, আমরা তো আইসিএমে টিএসআর আছে, তারাও পরে থানায় ফোন করছে, ফোন করে সেটা থানায় হ্যান্ড ওভার করে দিচ্ছে। ওই লোকটা কি বিভিন্নভাবে প্রতারণা করে এন থেকে টাকা টোকা নিতে? হ্যাঁ, প্রত্যেকদিন এরকম হয়, পার্টিরে হ্যারাসমেন্ট করে, যে সেটা কয় যে আমার পেশেন্ট আছে বা আমার ওষুধ কিনতে পারতেছি না, আমার কিছু টাকা দেন, বা আমি এক্ষুনি বাড়ির লোক আইলে আমি টাকাটা দিয়ে দিন। তারাও মনে করে যে হ্যাঁ পেশেন্ট নিয়ে আইসি, হয়তো বা এরকম প্রবলেমে পড়ছে, ওষুধের লেগে হয়তো দিয়া দিই। কিন্তু লাস্টে যখন আয়া সেটা আমরা কয় যে দিদি এরকম একটা পার্টি আমরা থেকে এত টাকা নিচ্ছি, কিন্তু আমরা তো তাইনের আর পাইছি না।
এমন করে প্রত্যেক দিনই কমপ্লেন হয়। আর প্রত্যেক দিনই চুরি এরকম ভাবে হসপিটালে হইতাছে, হওয়ার পরেও কিন্তু আমরা চুর যতটুকু সম্ভব যে চুর ধরতেছি। আর যদি তো না পারে হয়তো তারা আজকে আয়ে আবার 1 মাস আয়ে না, তারপরে এরকম চুরলে তো আমরা ধরতে পারতাছি না। তো আজকেরটা তো এটা ইদানিং মনে হয় তাই না 10-12 হাজার টাকা মানুষের টেনিস। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। বেসরকারি সিকিউরিটি গার্ডদের হাতে আইজিএম হাসপাতালে আটক জনৈক প্রতারক। রাজধানী আইজিএম হাসপাতাল সহ জিবি হাসপাতালে দীর্ঘদিন ধরে প্রতারক চক্র সক্রিয়। এবার আইজিএম হাসপাতাল থেকে বেসরকারি সিকিউরিটিদের হাতে আটক প্রতারক। জানা গেছে ধৃত ব্যক্তিটি বেশ কিছুদিন ধরে আইজিএম হাসপাতালে রোগীদের সঙ্গে আসা আত্মীয় পরিজনদের কাছ থেকে প্রচুর পরিমাণে প্রতারণা করে টাকা আদায় করে আসছে। পাশাপাশি চুরির ঘটনার সাথে যুক্ত বলেও ধারণা করা হচ্ছে। এখানে তো প্রত্যেকদিন 10-12টা পেশেন্টের সিজার হয়। কার পেশেন্টের পার্টিকে কেউ ওইটা তো আমরা বুঝি না। অনেক পার্টি, তার মধ্যে প্রত্যেকদিন পার্টির কমপ্লেন থাকে একটাই যে আমার থেকে টাকা নিচ্ছে, কিন্তু বলতেছে পেশেন্ট খারাপ বা ওষুধটা আমি আইনা দিতেছি, এরকম করে সেটা টাকা নিতে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা পার্টির সবাইটাই কই যে এরকম অচেনা মানুষরা আপনারা টাকা দিবেন না, আর যদি টাকা দেন তারপরে কমপ্লেন করলে কিন্তু আমরা চুরের আর পাইতাম না। এরকম করে প্রায় দিন হইতেছে। এর মধ্যে রিসেন্ট আমরা নিজেরাই পেশেন্টের বাড়ির থেকে রাত্রেবেলা 200 টাকা নিচ্ছি যে পেশেন্ট খারাপ, টাকা নাই, আমি কিছুক্ষণ পরে বাড়ির লোক আইবো, টাকা আইনা দিয়ে দেবো, এই কথা এসে টাকা নিচ্ছে। ওই দিন সেম পার্টির থেকে 5-6টা বাড়ির থেকে টাকা নিচ্ছে। আজকে একজন মানে আননোন পার্টি এখানে বয়ে রয়েছে। আননোন বলতে তাইনার পেশেন্ট আমি 1 মাস আগে দেখছি। তাইনারে প্রায় সময় দেখি 2-3 দিন পর পরেই তাইনারে দেখি, কিন্তু কন্টিনিউ তাইনারে সবসময় দেখি না। তার ডাউট লাগলে আমি আমার স্টাফরারে বলছি কি যে উপরে গিয়ে দেখেছেন তাইনার অ্যাকচুয়ালি কিন্তু তাইনার পেশেন্ট আছে কিনা। তারপর উপরে যাওয়ার পরে পেশেন্টের নাম যে কইছে যে ওই নামে কোনো পেশেন্ট নাই, তারপরেও তাই অস্বীকার করতেছে, বলতেছে যে না আমার পেশেন্ট আছে। তারপরে আমরা নিয়ে গেছি, নেওয়া দেখি যে ওই নামে কোনো পেশেন্টই নাই। তারপরে উনারে ধরতে ধরে আমরা এখানে টিএসআর আছে, টিএসআরতে উঠাই দিয়েছি। টিএসআরতে উঠাই দেওয়ার পরে দেখা গেল যে ওই পার্টির থেকে আরো অনেক লোক আসে বলতেছে যে ওই লোকটারে মানে টাকা দিছে, মানে ওই লোকটারে টাকা দিছে তাই ওষুধ আইনা দিব বা আমার পেশেন্ট খারাপ এরকম করে সেটা টাকা নিতেছে। তারপর আমরা টিএসআরতে উঠাই দিয়েছি। আমরা তো আইজিএমে টিএসআর আছে, তারাও পরে থানায় ফোন করছে, ফোন করে সেটা থানায় হ্যান্ড ওভার করে দিচ্ছে। মানে ওই লোকটা কি বিভিন্নভাবে প্রতারণা করে এন থেকে টাকা টোকা নিতে? হ্যাঁ, প্রত্যেক দিন এরকম হয়। মানে পার্টিরে হ্যারাসমেন্ট করে যে সেটা কয় যে আমার পেশেন্ট আছে বা আমার ওষুধ কিনতে পারতেছি না, আমারে কিছু টাকা দেন বা আমি এক্ষুনি বাড়ির লোক আইলে আমি টাকাটা দিয়ে দিন। তারাও মনে করে যে হ্যাঁ পেশেন্ট নিয়ে আইসি হয়তো বা এরকম মানে প্রবলেমে পড়ছে, ওষুধের লেগে হয়তো দিয়া দিই। কিন্তু লাস্টে যখন আয় আসলে আমরা কয় যে দিদি এরকম একটা পার্টি আমরা থেকে এত টাকা নিচ্ছে, কিন্তু আমরা তো আর পাইছি না। এমন করে প্রত্যেক দিনই কমপ্লেন হয়। আর প্রত্যেক দিনই চুরি এরকম ভাবে হসপিটালে হইতাছে। পানীয় জলের সমস্যা সমাধানে প্রশংসনীয় ভূমিকা পালন করল এক মেয়র ইন কাউন্সিল। উল্লেখ্য, আগরতলা পৌর নিগমের অন্তর্গত 44 নং ওয়ার্ড এলাকায় দীর্ঘ অনেক বছর ধরে পানীয় জলে তীব্র সংকট ছিল। এবার মেয়র ইন কাউন্সিল উদয় ভাস্কর চক্রবর্তীর আপ্রাণ চেষ্টায় এলাকায় বিশাল আকারে একটি জলের ট্যাঙ্ক স্থাপনের বাজেট পাশ হয়। ইতিমধ্যে জলের ট্যাঙ্ক স্থাপনের কাজ প্রায় শেষ হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এই জলের ট্যাঙ্ক থেকে এলাকার প্রত্যেক ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। 44 নং ওয়ার্ডের মেয়র ইন কাউন্সিল উদয় ভাস্কর চক্রবর্তী এই উদ্যোগের ফলে গোটা এলাকায় সাধারণ মানুষের মুখে মুখে শুধুই কাউন্সিলের প্রশংসা শোনা যাচ্ছে। আমরা যেটা বলতে পারছি যে এটা প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছে। অলরেডি প্রত্যেক দিনই মানে পালা করে করে এটা জল ছাড়া হচ্ছে, টেস্টিং হচ্ছে। 44 নম্বর ওয়ার্ডটা দীর্ঘদিন ধরেই এখানে পানীয় জলের একটা দাবি ছিল। 2018 সালে যখন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় তখনই আমাদের এলাকার মাননীয় বিধায়ক রামপ্রসাদ পালের উদ্যোগে এবং আমাদের প্রচেষ্টার সহযোগিতায় আমরা মোটামুটি শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে, কাজ সম্পূর্ণ প্রায়। আর কিছুদিনের মধ্যেই এই জলের সংযোগ দেওয়া হবে সরকারিভাবে, তার সিগন্যাল করা হবে, পানীয় জলের ব্যবস্থা হবে, একদম পিউরিফাই ওয়াটার হবে। এই এলাকার প্রত্যেকটি পরিবারে বিশুদ্ধ পানীয় জল পৌঁছবে। আশা করি আগামী কয়েকদিনের মধ্যেই এটা সম্পন্ন হবে। মূলত কতজন পরিবারে এই জলটা পেয়ে উপকৃত হচ্ছে? আমাদের অ্যাকচুয়ালি এখনো তো পার্মানেন্টলি এখনো দেওয়া স্টার্ট হয়নি, এখন টেস্টিং চলছে শুধু। আমাদের ওয়ার্ডে প্রায় 1,500-এর মতো পরিবার আছে, তার মধ্যে প্রায় আমাদের 1,000-1,200-র মতো ফ্যামিলি কভারেজ হচ্ছে পাইপলাইনের মাধ্যমে এই এলাকার মধ্যে। বেশিরভাগ মানে এখানে যে সমস্ত পরিবারের গুলির জল পানীয় এখান থেকে কানেকশন চায়নি তাদেরকেও দেওয়া হচ্ছে প্রত্যেক বাড়িতে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ।
পানীয় জলের সমস্যা সমাধানে প্রশংসনীয় ভূমিকা পালন করল এক মেয়র ইন কাউন্সিল। উল্লেখ্য, আগরতলা পৌর নিগমের অন্তর্গত 44 নং ওয়ার্ড এলাকায় দীর্ঘ অনেক বছর ধরে পানীয় জলে তীব্র সংকট ছিল। এবার মেয়র ইন কাউন্সিল উদয় ভাস্কর চক্রবর্তীর আপ্রাণ চেষ্টায় এলাকায় বিশাল আকারে একটি জলের ট্যাঙ্ক স্থাপনের বাজেট পাশ হয়। ইতিমধ্যে জলের ট্যাঙ্ক স্থাপনের কাজ প্রায় শেষ হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এই জলের ট্যাঙ্ক থেকে এলাকার প্রত্যেক ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। 44 নং ওয়ার্ডের মেয়র ইন কাউন্সিলর উদয় ভাস্কর চক্রবর্তীর এই উদ্যোগের ফলে গোটা এলাকায় সাধারণ মানুষের মুখে মুখে শুধুই কাউন্সিলের প্রশংসা শোনা যাচ্ছে। আমরা যেটা বুঝতে পারছি যে এটা প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছে। অলরেডি প্রত্যেক দিনই পালা করে করে এটা জল ছাড়া হচ্ছে, টেস্টিং হচ্ছে। 44 নম্বর ওয়ার্ডটা দীর্ঘদিন ধরেই এখানে পানীয় জলের একটা দাবি ছিল। 2018 সালে যখন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় তখনই আমাদের এলাকার মাননীয় বিধায়ক রামপ্রসাদ পালের উদ্যোগে এবং আমাদের প্রচেষ্টা সহযোগিতায় আমরা মোটামুটি শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে, কাজ সম্পূর্ণ প্রায়। আর কিছুদিনের মধ্যেই এই জলের সংযোগ দেওয়া হবে সরকারিভাবে, তার সিগন্যাল করা হবে, পানীয় জলের ব্যবস্থা হবে, একদম পিউরিফাই ওয়াটার হবে। এই এলাকার প্রত্যেকটি পরিবারে এই বিশুদ্ধ পানীয় জল পৌঁছবে। আশা করি আগামী কয়েকদিনের মধ্যেই এটা সম্পন্ন হবে। মূলত কতজন পরিবারে এই জলটা পেয়ে উপকৃত হচ্ছে? আমাদের অ্যাকচুয়ালি এখনো তো পার্মানেন্টলি এখনো দেওয়া স্টার্ট হয়নি, এখন টেস্টিং চলছে শুধু। আমাদের ওয়ার্ডে প্রায় 1,500-এর মতো পরিবার আছে, তার মধ্যে প্রায় আমাদের 1,000-1,200-র মতো ফ্যামিলি কভারেজ হচ্ছে পাইপলাইনের মাধ্যমে এই এলাকার মধ্যে। বেশিরভাগ এখানে যে সমস্ত পরিবারের গুলি জল পানীয় এখান থেকে কানেকশন চায়নি তাদেরকেও দেওয়া হচ্ছে প্রত্যেক বাড়িতে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। পানীয় জলের সমস্যা সমাধানে প্রশংসনীয় ভূমিকা পালন করল এক মেয়র ইন কাউন্সিল। উল্লেখ্য, আগরতলা পৌর নিগমের অন্তর্গত 44 নং ওয়ার্ড এলাকায় দীর্ঘ অনেক বছর ধরে পানীয় জলে তীব্র সংকট ছিল। এবার মেয়র ইন কাউন্সিল উদয় ভাস্কর চক্রবর্তীর আপ্রাণ চেষ্টায় এলাকায় বিশাল আকারে একটি জলের ট্যাঙ্ক স্থাপনের বাজেট পাশ হয়। ইতিমধ্যে জলের ট্যাঙ্ক স্থাপনের কাজ প্রায় শেষ হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এই জলের ট্যাঙ্ক থেকে এলাকার প্রত্যেক ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। 44 নং ওয়ার্ডের মেয়র ইন কাউন্সিলর উদয় ভাস্কর চক্রবর্তীর এই উদ্যোগের ফলে গোটা এলাকায় সাধারণ মানুষের মুখে মুখে শুধুই কাউন্সিলের প্রশংসা শোনা যাচ্ছে। আমরা যেটা বুঝতে পারছি যে এটা প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছে। অলরেডি প্রত্যেক দিনই পালা করে করে এটা জল ছাড়া হচ্ছে, টেস্টিং হচ্ছে। 44 নম্বর ওয়ার্ডটা দীর্ঘদিন ধরেই এখানে পানীয় জলের একটা দাবি ছিল। 2018 সালে যখন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় তখনই আমাদের এলাকার মাননীয় বিধায়ক রামপ্রসাদ পালের উদ্যোগে এবং আমাদের প্রচেষ্টা সহযোগিতায় আমরা মোটামুটি শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে, কাজ সম্পূর্ণ প্রায়। আর কিছুদিনের মধ্যেই এই জলের সংযোগ দেওয়া হবে সরকারিভাবে, তার সিগন্যাল করা হবে, পানীয় জলের ব্যবস্থা হবে, একদম পিউরিফাই ওয়াটার হবে। এই এলাকার প্রত্যেকটি পরিবারে এই বিশুদ্ধ পানীয় জল পৌঁছবে। আশা করি আগামী কয়েকদিনের মধ্যেই এটা সম্পন্ন হবে। মূলত কতজন পরিবারে এই জলটা পেয়ে উপকৃত হচ্ছে? আমাদের অ্যাকচুয়ালি এখনো তো পার্মানেন্টলি এখনো দেওয়া স্টার্ট হয়নি, এখন টেস্টিং চলছে শুধু। আমাদের ওয়ার্ডে প্রায় 1,500-এর মতো পরিবার আছে, তার মধ্যে প্রায় আমাদের 1,000-1,200-র মতো ফ্যামিলি কভারেজ হচ্ছে পাইপলাইনের মাধ্যমে এই এলাকার মধ্যে। বেশিরভাগ এখানে যে সমস্ত পরিবারের গুলি জল পানীয় এখান থেকে কানেকশন চায়নি তাদেরকেও দেওয়া হচ্ছে প্রত্যেক বাড়িতে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। পানীয় জলের সমস্যা সমাধানে প্রশংসনীয় ভূমিকা পালন করল এক মেয়র ইন কাউন্সিল। উল্লেখ্য, আগরতলা পৌর নিগমের অন্তর্গত 44 নং ওয়ার্ড এলাকায় দীর্ঘ অনেক বছর ধরে পানীয় জলে তীব্র সংকট ছিল। এবার মেয়র ইন কাউন্সিল উদয় ভাস্কর চক্রবর্তীর আপ্রাণ চেষ্টায় এলাকায় বিশাল আকারে একটি জলের ট্যাঙ্ক স্থাপনের বাজেট পাশ হয়। ইতিমধ্যে জলের ট্যাঙ্ক স্থাপনের কাজ প্রায় শেষ হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এই জলের ট্যাঙ্ক থেকে এলাকার প্রত্যেক ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। 44 নং ওয়ার্ডের মেয়র ইন কাউন্সিলর উদয় ভাস্কর চক্রবর্তীর এই উদ্যোগের ফলে গোটা এলাকায় সাধারণ মানুষের মুখে মুখে শুধুই কাউন্সিলের প্রশংসা শোনা যাচ্ছে। আমরা যেটা বুঝতে পারছি যে এটা প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছে। অলরেডি প্রত্যেক দিনই পালা করে করে এটা জল ছাড়া হচ্ছে, টেস্টিং হচ্ছে। 44 নম্বর ওয়ার্ডটা দীর্ঘদিন ধরেই এখানে পানীয় জলের একটা দাবি ছিল। 2018 সালে যখন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় তখনই আমাদের এলাকার মাননীয় বিধায়ক রামপ্রসাদ পালের উদ্যোগে এবং আমাদের প্রচেষ্টা সহযোগিতায় আমরা মোটামুটি শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে, কাজ সম্পূর্ণ প্রায়। আর কিছুদিনের মধ্যেই এই জলের সংযোগ দেওয়া হবে সরকারিভাবে, তার সিগন্যাল করা হবে, পানীয় জলের ব্যবস্থা হবে, একদম পিউরিফাই ওয়াটার হবে। এই এলাকার প্রত্যেকটি পরিবারে এই বিশুদ্ধ পানীয় জল পৌঁছবে। আশা করি আগামী কয়েকদিনের মধ্যেই
সম্পন্ন হয়। মূলত কতজন পরিবারে এই জলটা পেয়ে উপকৃত হচ্ছে? আমাদের অ্যাকচুয়ালি এখনো তো পার্মানেন্টলি এখনো দেওয়া স্টার্ট হয়নি, এখন টেস্টিং চলছে শুধু। আমাদের ওয়ার্ডে প্রায় ১,৫০০-এর মতো পরিবার আছে, তার মধ্যে প্রায় আমাদের ১,১২০০-র মতো ফ্যামিলি কভারেজ হচ্ছে পাইপলাইনের মাধ্যমে এই এলাকার মধ্যে। বেশিরভাগ মানে এখানে যে সমস্ত পরিবারের গুলি জল পানীয় এখান থেকে কানেকশন চায়নি তাদেরকেও দেওয়া হচ্ছে প্রত্যেক বাড়িতে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। বোলেরো গাড়ি বোঝায় 7টি গরু আটক করে বিলোনিয়া থানার পুলিশ। বিলোনিয়া থানার পুলিশ রাত্রিকালীন পাহারায় বেরিয়ে মতাই ঋষ্যমুখ রোড ধরে ধাবমান বোলেরো গাড়ি দাঁড় করাতে যায়। বোলেরো গাড়ি বোঝায় 7টি গরু আটক করে বিলোনিয়া থানার পুলিশ। বিলোনিয়া থানার পুলিশ রাত্রিকালীন পাহারায় বেরিয়ে মতাই ঋষ্যমুখ রোড ধরে ধাবমান বোলেরো গাড়ি দাঁড় করাতে চাইলে গাড়িটি দ্রুত গতিতে পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময় বোলেরো গাড়ির পেছনে ধাওয়া করে বাইখোড়া গিয়ে গাড়িটিকে পাকড়াও করে এবং তল্লাশি করার পর গাড়ি থেকে 7টি গরু উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি। গরু পাচারে যুক্ত সন্দেহে গাড়ির চালক রঞ্জিত পাল সহ সজন দাস এবং অজিত পাটারি নামে দুজনকে আটক করা হয়। রাত্রে নাইট ডিউটির সময় আমাদের ভেহিকেল চেকিং যখন আমরা করি তখন মতাই এলাকাতে মতাই ঋষ্যমুখ রোডে রাত্রেবেলা দেখি বোলেরো গাড়ি আসছে, যার নাম্বার ছিল TR07A1531। আমরা গাড়িটিকে সিগন্যাল দিই, কিন্তু আমাদের সিগন্যাল ভায়োলেট করে আমাদের গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময় আমরা গাড়ির পিছনে ধাওয়া করে তাকে ভাইপুরা থানার আন্ডার থেকে ধরি এবং চেক করার পর দেখি গাড়িতে টোটাল 60টি গরু ছিল, তার মধ্যে 2টি বাছুর এবং ড্রাইভার সহ আরো 2জন লোক ছিল। ড্রাইভারের নাম রঞ্জিত পাল, তাদের সঙ্গে 2জন ছিল সুজন দাস এবং অজিত পাটানি। তাদের সবাইকে থানাতে নিয়ে আসি। আজকে তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা কেস নিয়েছি, বিলোনিয়া পিএস কেস নাম্বার 38/22 under section 279, 353, 382F IPC and 11D of 11 and 20 Act আমরা একটা কেস নিয়েছি। আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করব। গতকাল রাত কয়টা নাগাদ? গতকাল রাত অনুমান 2:30-3টার সময়। কেন গরুগুলো, কি উদ্দেশ্যে গরুগুলো নিয়ে আসা হয়? গরুগুলো অ্যাকচুয়ালি পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। এমনকি কাউকে জিজ্ঞাসাবাদ করার পর কোনো কিছু পাওয়া গেছে? জিজ্ঞাসাবাদ চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। বোলেরো গাড়ি বোঝায় 7টি গরু আটক করে বিলোনিয়া থানার পুলিশ। বিলোনিয়া থানার পুলিশ রাত্রিকালীন পাহারায় বেরিয়ে মতাই ঋষ্যমুখ রোড ধরে ধাবমান বোলেরো গাড়ি দাঁড় করাতে চাইলে গাড়িটি দ্রুত গতিতে পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময় বোলেরো গাড়ির পেছনে ধাওয়া করে বাইখোড়া গিয়ে গাড়িটিকে পাকড়াও করে এবং তল্লাশি করার পর গাড়ি থেকে 7টি গরু উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি। গরু পাচারে যুক্ত সন্দেহে গাড়ির চালক রঞ্জিত পাল সহ সজন দাস এবং অজিত পাটারি নামে দুজনকে আটক করা হয়। রাত্রে নাইট ডিউটির সময় আমাদের ভেহিকেল চেকিং যখন আমরা করি তখন মতাই এলাকাতে মতাই ঋষ্যমুখ রোডে রাত্রেবেলা দেখি বোলেরো গাড়ি আসছে, যার নাম্বার ছিল TR07A1531। আমরা গাড়িটিকে সিগন্যাল দিই, কিন্তু আমাদের সিগন্যাল ভায়োলেট করে আমাদের গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময় আমরা গাড়ির পিছনে ধাওয়া করে তাকে ভাইপুরা থানার আন্ডার থেকে ধরি এবং চেক করার পর দেখি গাড়িতে টোটাল 60টি গরু ছিল, তার মধ্যে 2টি বাছুর এবং ড্রাইভার সহ আরো 2জন লোক ছিল। ড্রাইভারের নাম রঞ্জিত পাল, তাদের সঙ্গে 2জন ছিল সুজন দাস এবং অজিত পাটানি। তাদের সবাইকে থানাতে নিয়ে আসি। আজকে তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা কেস নিয়েছি, বিলোনিয়া পিএস কেস নাম্বার 38/22 under section 279, 353, 382F IPC and 11D of 11 and 20 Act আমরা একটা কেস নিয়েছি। আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করব। গতকাল রাত কয়টা নাগাদ? গতকাল রাত অনুমান 2:30-3টার সময়। কেন গরুগুলো, কি উদ্দেশ্যে গরুগুলো নিয়ে আসা হয়? গরুগুলো অ্যাকচুয়ালি পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। এমনকি কাউকে জিজ্ঞাসাবাদ করার পর কোনো কিছু পাওয়া গেছে? জিজ্ঞাসাবাদ চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে।
বলে অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত তসলিমার পাশে দাঁড়ানোর জন্য মায়ের করুণ আরতি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ব্রেইনে রক্ত জমে আছে তাসলিমা বেগমের। মেয়ের চিকিৎসার জন্য সাহায্যের আরতি জানিয়েছেন মা বুলবুল বেগম। গত বছরের ডিসেম্বর মাসে বেঙ্গালুরুতে দুর্ঘটনার কবলে পড়ে উদয়পুরের তাসলিমা। জানা গেছে সেখানকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত তাসলিমা। অফিস ছেড়ে কলিগের সাথে বাইকে করে নিজ রুমে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে তাসলিমা। গুরুতর জখম অবস্থায় বেঙ্গালুরুতে তার চিকিৎসা করানো হয়। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে আনুমানিক 5 লক্ষ টাকা খরচ করে ফেলেছেন মা বুলবুল বেগম। অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত তসলিমার পাশে দাঁড়ানোর জন্য মায়ের করুণ আরতি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ব্রেইনে রক্ত জমে আছে তাসলিমা বেগমের। মেয়ের চিকিৎসার জন্য সাহায্যের আরতি জানিয়েছেন মা বুলবুল বেগম। গত বছরের ডিসেম্বর মাসে বেঙ্গালুরুতে দুর্ঘটনার কবলে পড়ে উদয়পুরের তাসলিমা। জানা গেছে সেখানকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত তাসলিমা। অফিস ছেড়ে কলিগের সাথে বাইকে করে নিজ রুমে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে তাসলিমা। গুরুতর জখম অবস্থায় বেঙ্গালুরুতে তার চিকিৎসা করানো হয়। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে আনুমানিক 5 লক্ষ টাকা খরচ করে ফেলেছেন মা বুলবুল বেগম। সেখান থেকে চিকিৎসা করিয়ে একটু সুস্থ হবার পর মেয়েকে নিয়ে উদয়পুরের জগন্নাথ দিঘির ভাড়া বাড়িতে ফিরে আসেন। সেই থেকে এখনো পর্যন্ত শয্যাশায়ী তাসলিমা। তার ব্রেইনে রক্ত জমাট বেঁধে আছে, ঠিক মতো কথাও বলতে পারছেন না তাসলিমা। রাজ্যের ডক্টররা তাকে বহিরাজ্যে নিয়ে যাবার পরামর্শ দেন, কিন্তু অর্থের অভাবে তাসলিমাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে পারছেন না তার পরিবার। মেয়ের চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে সাহায্যের আরতি নিয়ে ঘুরছেন মা বুলবুল বেগম। মেয়ের জন্য সকলের কাছে সাহায্য প্রার্থনা করছেন মা। মাননীয় মুখ্যমন্ত্রী, আমার অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আবার বাঁচতে চাই, তো আমাকে আপনারা নিজের মেয়ের মতন করে সাহায্য করুন। কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক বড়। কোন জায়গায়? ব্যাঙ্গালোর। এখন তুমি সুস্থ হয়ে বাঁচতে চাও? হ্যাঁ। এখন আপনি কি চান? এখন আমি চাইতেছি আমার মেয়েরা আবার বাইরে যদি টাকার সাহায্য পায়, বাইরে নিয়ে চিকিৎসাটা তাড়াতাড়ি করতে পারত। মেয়ের চিকিৎসার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। মেয়ে যে চাকরি করতো তার বেতনের দিয়ে আপনাদের সংসার চলতো, এখন বর্তমানে কিভাবে চলে আপনাদের সংসার? আমি এদিকে আশেপাশে সবাই বা সাহায্য উঠে চলতেছে, তা দিয়ে তো মেয়ের চিকিৎসার খরচ পাওয়া যাবে না। অতটা হইতেছে না, বাইরে নেওয়ার মতন টাকা হইতেছে না, মানে কোন রকমের ঘরের খরচটা রেশনটা উঠে যাচ্ছে, একটু ডাল ভাত খেতেছে। আপনার কয় মেয়ে? 2টা মেয়ে আমার। আপনার নাম কি? আপনার যে মেয়ে অসুস্থ হয়েছে এর নাম? এর নাম তাসলিমা বেগম। বয়স কত? 22+ হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত তসলিমার পাশে দাঁড়ানোর জন্য মায়ের করুণ আরতি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ব্রেইনে রক্ত জমে আছে তাসলিমা বেগমের। মেয়ের চিকিৎসার জন্য সাহায্যের আরতি জানিয়েছেন মা বুলবুল বেগম। গত বছরের ডিসেম্বর মাসে বেঙ্গালুরুতে দুর্ঘটনার কবলে পড়ে উদয়পুরের তাসলিমা। জানা গেছে সেখানকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত তাসলিমা। অফিস ছেড়ে কলিগের সাথে বাইকে করে নিজ রুমে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে তাসলিমা। গুরুতর জখম অবস্থায় বেঙ্গালুরুতে তার চিকিৎসা করানো হয়। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে আনুমানিক 5 লক্ষ টাকা খরচ করে ফেলেছেন মা বুলবুল বেগম। সেখান থেকে চিকিৎসা করিয়ে একটু সুস্থ হবার পর মেয়েকে নিয়ে উদয়পুরের জগন্নাথ দিঘির ভাড়া বাড়িতে ফিরে আসেন। সেই থেকে এখনো পর্যন্ত শয্যাশায়ী তাসলিমা। তার ব্রেইনে রক্ত জমাট বেঁধে আছে, ঠিক মতো কথাও বলতে পারছেন না তাসলিমা। রাজ্যের ডক্টররা তাকে বহিরাজ্যে নিয়ে যাবার পরামর্শ দেন, কিন্তু অর্থের অভাবে তাসলিমাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে পারছেন না তার পরিবার। মেয়ের চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে সাহায্যের আরতি নিয়ে ঘুরছেন মা বুলবুল বেগম। মেয়ের জন্য সকলের কাছে সাহায্য প্রার্থনা করছেন মা। মাননীয় মুখ্যমন্ত্রী, আমার অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আবার বাঁচতে চাই, তো আমাকে আপনারা নিজের মেয়ের মতন করে সাহায্য করুন। কি হয়েছিল?
অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক বড়। কোন জায়গায়? ব্যাঙ্গালোর। এখন তুমি সুস্থ হয়ে বাঁচতে চাও? হ্যাঁ। এখন আপনি কি চান? এখন আমি চাইতেছি আমার মেয়ের আবার বাইরে যদি টাকার সাহায্য পায়, বাইরে নিয়ে চিকিৎসাটা তাড়াতাড়ি করতে পারতে। মেয়ের চিকিৎসার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। মেয়ে যে চাকরি করতো তার বেতনের দিয়ে আপনাদের সংসার চলতো, এখন বর্তমানে কিভাবে চলে আপনাদের সংসার? আমি এদিকে আশেপাশে সবাই বা সাহায্য উঠেয়া চলতেছে। সাহায্য উঠে চলতেছে, তা দিয়ে তো মেয়ের চিকিৎসা খরচ পাওয়া যাবে না। অতটা হইতেছে না, আর বাইরে নেওয়ার মতন টাকা হইতেছে না, মানে কোনো রকমের ঘরের খরচটা রেশনটা উঠেয়া একটু ডাল ভাত খাইতেছে। আপনার কয় মেয়ে? 2টা মেয়ে আমার। আপনার নাম কি? আপনার যে মেয়ে অসুস্থ হয়েছে এর নাম? এর নাম তাসলিমা বেগম। বয়স কত? 22+ হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। রাজধানীতে আবারও উদ্ধার মৃতদেহ। এবার 30 বছর বয়সের এক যুবকের রক্তাক্ত এবং ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থল রাধানগর আবাসনের মতো হাই প্রোফাইল এলাকা। ঘটনার বিবরণে জানা যায়, সুরজিৎ রুদ্রপাল নামের জনৈক যুবকের ঝুলন্ত অবস্থায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। এই মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলেই ছুটে যায় পশ্চিম থানার পুলিশ। আপাতত ঘটনা তদন্ত করছে পুলিশ। জনবহুল এই এলাকায় এভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে সর্বত্রই। এখন অপেক্ষা পুলিশ তদন্তে কি বেরিয়ে আসে। তারপরে কে নাম আইছে? কি নাম ওনার? বয়স কত? কি করতো? কেন এরকম করছে? তোমার সাথে লাস্ট কোন সময় কথা হয়েছিল? কি কথা হয়েছিল? ভাত খাইছি নি? বিয়ে শাদী করছে নি? পারিবারিক কোনো ঝামেলা আসলো না? নেশা টেশা করতো এমনিতে? তো মুখে ঢুকে যে রক্ত তৈরি করতে গাইছে, ঝুলন্ত অবস্থা কেউ आईसी जानते हो? आज सुबह थाना में करीब 9 बजे एक इंफॉर्मेशन मिला है कि एक सुरजीत रुद्रपाल उम्र करीब 30 वर्ष का होगा, आवासन 4 नंबर राधानगर का रहने वाला है, कि वो अपने रूम में गंसा लेके सुसाइड किया है। तो एज पर इंफॉर्मेशन हम पुलिस स्टाफ के साथ वहाँ जाके देखा है कि बॉडी को ऑलरेडी नीचे उतरा गया है और बाकी इन्वेस्टिगेशन जारी है। किस लिए क्या बोला है जो रिलेटिव है किससे? अभी तक कुछ बता नहीं जा सकता, अभी इन्वेस्टिगेशन जारी है। उसके बाद इन्वेस्टिगेशन में क्या रिजल्ट है उसके बाद पता। क्या नाम? इसके नाम है सुरजीत रुद्रपाल, उम्र 30 वर्ष का है। पिता का नाम श्री चित्तरंजन रुद्रपाल। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। দিকে দিকে চলছে প্রচন্ড দাবদাহ। বলতে দ্বিধা নেই, এই দাবদাহের জেরে জেরবার জনজীবন। বিভিন্ন প্রয়োজনে নানান সরকারি কার্যালয়গুলোর মধ্যে সাধারণ মানুষরা তীব্র দাবদাহকে উপেক্ষা করে আসা যাওয়া করছেন। এহেন পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা চিন্তা করে বিবেকানন্দ বিচার মঞ্চের পক্ষ থেকে আজ সদর মহকুমা শাসকের কার্যালয়ে এক জলছত্রের আয়োজন করা হয়। বিশেষ করে যারা প্রচন্ড তাপ প্রবাহকে উপেক্ষা করে বিভিন্ন কাজে মহকুমা শাসক অফিসে আসছেন, তাদের জন্য এই বিশেষ আয়োজন করা হয় বলে জানা গেছে। বিবেকানন্দ বিচার মঞ্চের এই বিশেষ মানবদরদী উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সকল অংশের। আমরা এসডিএম অফিসের সদরের ওএমসির পক্ষ থেকে, মানে অফিস মনিটরিং সেল, বিবেকানন্দ বিচার মঞ্চের পক্ষ থেকে
আমরা এখানে যারা বিভিন্ন কাজে এসডিএম অফিসে আসেন তাদের এই গরমের মধ্যে মানে একটু গরম থেকে নিস্তার দেওয়ার জন্য আমরা মানে ওদের জন্য একটু জল পানের ব্যবস্থাটা করতে পেরেছি, কারণ এইটুকু সাধ্যের মধ্যে যতটুকু হয়েছে আমরা ওইটাই করেছি। এবং আমাদের যে আমাদের মহকুমা শাসক স্যার আছেন, স্যার মানে অরূপদেব স্যার, উনি আমাদেরকে এই ম্যাটারটাতে একদম স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করেছেন এবং ওনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবং আমাদের যে বিবেকানন্দ বিচার মঞ্চের যে মানে আমাদের সব থেকে সাহায্য করেছেন যে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য স্যার, ওনারও মানে প্রদর্শিত পথেই আমরা এই জিনিসটা করতে পেরেছি। এবং উনি আমাদেরকে শিখিয়েছেন যে মানুষের উপকারের জন্য যদি কিছু করা যায় ওটার জন্য এগিয়ে আসা, কিভাবে কাজটা করতে হবে। তো আমরা সেইভাবেই এগোচ্ছি এবং এখন আমরা জলের ব্যবস্থা করেছি। আগামী দিনে আমরা ট্রাই করবো যাতে কিছু গ্লুকোজ বা অন্য কিছু যদি আমরা ব্যবস্থা করতে পারি, সেটার জন্য আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। এবং যে জিনিসটা আমরা করেছি ওটাতে আমরা সম্পূর্ণ সহযোগিতা সবার থেকে পাচ্ছি এবং সবাই আস্তে আস্তে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। গোটা রাজ্যের মধ্যে প্রতিক্রিয়া তৈরিকারী রাজধানী শহরে সংগঠিত চঞ্চলকর ব্যাংক ম্যানেজার বুদ্ধিসত্ত্ব দাস হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত 4 জনকে দোষী সাব্যস্ত করল দায়রা আদালত। সংশ্লিষ্ট রায় সম্পর্কে সরকারি পক্ষের আইনজীবী দাবি করছেন, চাঞ্চল্যকর ব্যাংক ম্যানেজার হত্যাকাণ্ডে অভিযুক্ত সুমিত চৌধুরী, সুমিত বণিক, সুকান্ত বিশ্বাস এবং সোয়েব মিয়া দোষী সাব্যস্ত হয়েছে। ভারতীয় দণ্ডবিধি 302 এবং 34 নম্বর ধারা মোতাবেক এই রায় ঘোষিত হয়েছে বলেই জানা গেছে। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন আগামীকালকে সাজা ঘোষণা হবে। এখন অপেক্ষা চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত অভিযুক্তদের কি ঘটনাটা 11টার সময় পুলিশে একুশে দরজা করতাম, দরজা খুলছে পরে দিয়ে আমার হৃদয় তারা লুক করে আসছে, করে আমার ঠ্যাঙার মধ্যে লাগতেছে, বুড়োর মধ্যে কুচি মেরে আবহাওয়া লাগতে ঠ্যাঙার মধ্যে, আদরের মধ্যে। তোমাদের কোন থানার পুলিশে বাড়িতে উঠে নিচ্ছে? বাড়িতে নিয়েছে না, আমতলি থানা পুলিশ। সকালে একবার, বিকালে একবার, রাত্রে একবার। এটা হ্যারাসমেন্টের কারণ কি? এরা তো একজনটা ধরে লইয়েই গেছে, এরপরে হেরে এমন করণের কোনো কারণ দেয় না। এটা যাতে সুষ্ঠু একটা বিচার চায়। আমার বাইরে মারছে কেন এটা একটা তারা অস্বীকার করে, অক্ষণে অস্বীকার করে মারছে না। হলে বলে গরু লাত্তাইছে, গরু গরুকে লাত্তাইছিল তার হেরে। নমস্কার স্যার। কোনো ধরনের হুমকি প্রদর্শন হুমকির মধ্যে কইছে তোরার আমরা বদি তারা বা তারা ভেয়ারও কইছে যদি এমন করাটা তো আমরা ঠিক হইতেছে না, ভুল হয়েছে, তোরা সব ট্রেন লইয়া দেওয়ার দরকার ছিল। একজনে ভুল করছে, ফুল বাড়ি ধরে লিয়ে যেতে পারে, এত দইরাও তো লয়ে গেছে একজন রে। তাহলে হেরে কালকে এমন ভাবে মারুনের মধ্যে এটা কোনো রহস্য খুঁজে পাই না আমি। হেরে এমন ভাবে মারুনের মধ্যে তারা তো পুলিশ তো লাগছেই, পুলিশ দোষ হইলে 100 বার ধরবো, কিন্তু একটা নিরহ হে যদি দরজা বদ্ধ করে ঘরে ঢুকে বয়ে থাকতো তাহলে হেরে মারতো। হ্যাঁ দরজা খুলে লকটা খুলতে দেরি করছে, দরজা তো এর আগের দিন গিয়ে তো ইচ্ছা মতো লাগতেছে, এটার মধ্যে ফল্ট আছে তো মারতেছে। হেরে আমি আগের দিনের কোনো কিছু তুলতেই চাই না, আগের দিনের মধ্যে ফল্ট আসলো তারা গিয়ে লয়ে গেছে, কালকে এটা সারাদিন হেরে কালকে গিয়ে মারছে কার এটা চাই। আগের দিন এটার মধ্যে যদি বড় ভাইয়ের ঘুষ থাকতে পারে, ভুল থাকতে পারে, এটা ওই যে আর একটা ম্যাটার। আগের দিন এটা আমি তুলতেই চাই না, হেরে কালকে গিয়ে মারছে কার দূরে চাই, আর কিছু তাই নাই। এখন তো উনি হাসপাতালে ভর্তি, এখনো তিনি জিবি হসপিটালে এডমিট আছে। না না না, খোঁজ খবর নিতে একবার হয়েছে না। ওই তো গতকালকে রাত্রে 10:30 নাগাদ আমার ভাই তো বড় ভাই যা ভুল করছে তো বড় ভাইয়ের তো নিয়ে গেছে, তো ছোট ভাই তো কোনো ভুল কাজ করছে না। তো ছোট ভাইয়ের যদি এফআইআর থাকতো তাহলে হেরা অ্যারেস্ট করে নিত, কিন্তু হের তো অ্যারেস্ট করতে হয়েছে না, তারা তো শুধু হেরা মারতে হয়েছে। তারা 2-3 মিললে হেরা ঘরের থেকে ঘর খুলে না দেখে ঘরের লাইট দিয়ে সেটা বাইক করে সেটা তারা যেভাবে পারে এইভাবে মারছে। আমতলী থানার পুলিশ। এটা তো আমরা কারণে বুঝা পাইতেছি না। না, এর আগে 2 দিন আগে বলে আমি শুনছিলাম, মানে রুম ভাড়া দিছে যে এখন তো হে তো আর জানে না বড় ভাইটা যে আর কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান। এমন আছে কইতে পারে যে আমরা আধার কার্ড আছে দেমু, এমনও তো হইতে পারে। হোটেলটা বাজারঘাট রেল স্টেশনের লগে, বাড়ি ঘরও আছে প্লাস হোটেলও আছে, তো রুম ভাড়া প্রায়ই দেয়। এর লেগে
হঠাৎ করে যদি ভুল হইতেই পারে মানুষের, ভুলের কারণে যদি হেয়াচ্ছে অ্যারেস্ট হইতে পারে, বড় ভাই অ্যারেস্ট হইতে পারে, কিন্তু ছোটো ভাইরে তো কোনো সময় পুলিশ গিয়ে এইভাবে হেনস্থা করে মারণ ফিটনটা এমন কোনো। গতকালকে বলে রাত্রে 10:30টার সময় হের বাড়ি পুলিশ গেছে, আমতলী থানার পুলিশ গিয়ে সেটা কইছে যে দরজা খুলতো, দরজা খুলতে টাইম দেরি হয়েছে দীক্ষা, তারা দরজা লাইতে দরজা ভাঙছে, ভাঙ্গা হেরে বাইর করছে, বাইর করে সেটা হেরে যেমনে পারে এমনি মারছে, মারার পরে হেরে IGM এর লগে আইনে ভর্তি করাইছে, ভর্তি করার পরে যেমন আজকে হের আবার রেফার লাগছে, হের কন্ডিশন খুবই খারাপ। তো আমার কথা হচ্ছে ছোটো ভাই যদি দোষ যদি না করে থাকে তাহলে তোমরা কে লেগে হেরে মারতে যাও, এটা তো মারার কোনো কারণই নাই। আর তোমরা পুলিশের তো কোনো মারণের কোনো দরকারই নাই। তোমরা যদি যদি দোষ করে থাকে হ্যাঁ ধরে নাও, অ্যারেস্ট করে লিয়ে যাও, দিয়ে সেটা আইনে বিচার করব। উকিল কুড়া আছে, হ্যাঁ বাড়ির মধ্যে মারধর করছে, তারা 3-4 জন আছে। তখন পেশেন্টে একটু সুস্থ হয়েছে, আগে একদম খুব কন্ডিশন খারাপ আসছিল, সুস্থ হইলে হ্যাঁ কথাবার্তা এখনও কিছু কইতে পারতেছে না। এখন অব্দি আমতলী থানার পুলিশ আইছে না, খোঁজখবর নিচ্ছে না। পুলিশের তো এইভাবে গাফিলতি আর এইভাবে যে তারা টর্চারিং করে এই হারে মানুষের লগে এইভাবে দুর্ব্যবহার করতেছে, এটি তো খুব খারাপ কন্ডিশন করতেছে। রূপন দাস, বয়সটা হইব কত হইব 29। বাড়ি বাজারঘাট রেল স্টেশনের। বড় ভাই বর্তমানে জেল হেফাজতে আছে 14 দিনের। তার নামে আমরা কইতে পারি না, তার অ্যারেস্ট করে গড় বাড়ার কারণে অ্যারেস্ট করা হয়েছে। তপন দাস। ওই তো গতকালকে রাত্রে 10:30 নাগাদ, সকালে একবার, বিকালে একবার, রাত্রে একবার। বোলেরো গাড়ি বোঝায় 7-8টি গরু আটক করে বিলোনিয়া থানার পুলিশ রাত্রিকালীন পাহারায় বেরিয়ে মতাই বিশ্বমুখ রোড ধরে ধাবমান বোলেরো গাড়ি দাঁড় করাতে চাইলে গাড়িটি দ্রুত গতিতে পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময় বোলেরো গাড়ির পেছনে ধাওয়া করে বাইকরা গিয়ে গাড়িটিকে পাকড়াও করে এবং তল্লাশি করার পর গাড়ি থেকে 7টি গরু উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি। গরু পাচারে যুক্ত সন্দেহে গাড়ির চালক রঞ্জিত পাল সহ সজন দাস এবং অজিত পাটারি নামে 2 জনকে আটক করা হয়। রাত্রে নাইট ডিউটির সময় আমাদের ভেহিকেল চেকিং যখন আমরা করি, তখন মতাই এলাকাতে, মতাই ঋষমুখ রোডে রাত্রেবেলা দেখি বোলেরো গাড়ি আসছে, যার নাম্বার ছিল TR07A1531। আমরা গাড়িটিকে সিগন্যাল দিই, কিন্তু আমাদের সিগন্যাল ভায়োলেট করে আমাদের গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময় আমরা গাড়ির পিছনে ধাওয়া করে তাকে ট্রিপুরা থানার আন্ডার থেকে ধরি এবং চেক করার পর দেখি গাড়িতে টোটাল 60টি গরু ছিল, তার মধ্যে 2টি বাছুর এবং ড্রাইভার সহ আরো 2 জন লোক ছিল। ড্রাইভারের নাম রঞ্জিত পাল, তাদের সঙ্গে 2 জন ছিল সুজন দাস এবং অজিত পাটানি। তাদের সবাইকে থানাতে নিয়ে আসি। আজকে তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা কেস নিয়েছি, বিলোনিয়া PS কেস নাম্বার 38/22 under section 279, 353, 382F IPC and 11B of 11 and 20 Act আমরা একটা কেস নিয়েছি। আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করব। গতকাল রাত অনুমান 2:30-3টার সময়। কেন গরুগুলো, কি উদ্দেশ্যে গরুগুলো নিয়ে আসা হয়? গরুগুলি অ্যাকচুয়ালি পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। এমনকি কাউকে জিজ্ঞাসাবাদ করার পর কোনো কিছু পাওয়া গেছে? জিজ্ঞাসাবাদ চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত তসলিমার পাশে দাঁড়ানোর জন্য মায়ের করুণ আরতি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ব্রেইনে রক্ত জমে আছে তাসলিমা বেগমের। মেয়ের চিকিৎসার জন্য সাহায্যের আরতি জানিয়েছেন মা বুলবুল বেগম। গত বছরের ডিসেম্বর মাসে বেঙ্গালুরুতে দুর্ঘটনার কবলে পড়ে উদয়পুরের তাসলিমা। জানা গেছে সেখানকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত তাসলিমা। অফিস ছেড়ে কলিগের সাথে বাইকে করে নিজ রুমে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে তাসলিমা। গুরুতর জখম অবস্থায় বেঙ্গালুরুতে তার চিকিৎসা করানো হয়। মেয়ের চিকিৎসা করা
করাতে গিয়ে আনুমানিক 5 লক্ষ টাকা খরচ করে ফেলেছেন মা বুলবুল বেগম। সেখান থেকে চিকিৎসা করিয়ে একটু সুস্থ হবার পর মেয়েকে নিয়ে উদয়পুরের জগন্নাথ দিঘির ভাড়া বাড়িতে ফিরে আসেন। সেই থেকে এখনো পর্যন্ত শয্যাশায়ী তাসলিমা। তার ব্রেইনে রক্ত জমাট বেঁধে আছে, ঠিক মতো কথাও বলতে পারছেন না তাসলিমা। রাজ্যের ডক্টররা তাকে বহিরাজ্যে নিয়ে যাবার পরামর্শ দেন, কিন্তু অর্থের অভাবে তাসলিমাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে পারছেন না তার পরিবার। মেয়ের চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে সাহায্যের আরতি নিয়ে ঘুরছেন মা বুলবুল বেগম। মেয়ের জন্য সকলের কাছে সাহায্য প্রার্থনা করছেন মা। মাননীয় মুখ্যমন্ত্রী, আমার অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আবার বাঁচতে চাই, তো আমাকে আপনারা নিজের মেয়ের মতন করে সাহায্য করুন। কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক বড়। কোন জায়গায়? ব্যাঙ্গালোর। এখন তুমি সুস্থ হয়ে বাঁচতে চাও? হ্যাঁ। এখন আপনি কি চান? এখন আমি চাইতেছি আমার মেয়ের আবার বাইরে যদি টাকার সাহায্য পাই, বাইরে নিয়ে চিকিৎসাটা তাড়াতাড়ি করতে পারি। মেয়ের চিকিৎসার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। মেয়ে যে চাকরি করতো তার বেতনের দিয়ে আপনাদের সংসার চলতো, এখন বর্তমানে কিভাবে চলে আপনাদের সংসার? আমি এদিকে আশেপাশে সবাই বা সাহায্য উড়াইয়া চলতেছে। সাহায্য উঠে চলতেছে, তা দিয়ে তো মেয়ের চিকিৎসার খরচ পাওয়া যাবে না। অতটা হইতেছে না, আর বাইরে নেওয়ার মতন টাকা হইতেছে না, মানে কোনো রকমের ঘরের খরচটা রেশনটা উঠাইয়া একটু ডাল ভাত খাইতেছে। আপনার কয় মেয়ে? 2টা মেয়ে আমার। আপনার নাম কি? বুলবুল বেগম। আপনার যে মেয়ে অসুস্থ হয়েছে এর নাম? এর নাম তাসলিমা বেগম। বয়স কত? 22+ হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। রাজধানীতে আবারও উদ্ধার মৃতদেহ। এবার 30 বছর বয়সের এক যুবকের রক্তাক্ত এবং ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থল রাধানগর আবাসনের মতো হাই প্রোফাইল এলাকা। ঘটনার বিবরণী জানা যায়, সুরজিৎ রুদ্রপাল নামের জনৈক যুবকের ঝুলন্ত অবস্থায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। এই মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলেই ছুটে যায় পশ্চিম থানার পুলিশ। আপাতত ঘটনা তদন্ত করছে পুলিশ। জনবহুল এই এলাকায় এভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে সর্বত্রই। এখন অপেক্ষা পুলিশ তদন্তে কি বেরিয়ে আসে। তারপরে কে নামাইছে? কি নাম ওনার? বয়স কত? কি করতো? কেন এরকম করছে? তোমার সাথে লাস্ট কোন সময় কথা হয়েছিল? কি কথা হয়েছিল? ভাত খাইছে নি? বিয়ে শাদী করছে নি? পারিবারিক কোনো ঝামেলা আসলো না? নেশা টেশা করতো এমনিতে? তো মুখে ঢুকে যে রক্ত তৈরি করতে গাইছে, ঝুলন্ত অবস্থা কেউ आइसने जानते बस बाबा आज सुबह थाना में करीब 9 बजे एक इंफॉर्मेशन मिला है कि एक सुरजीत रुद्रपाल उम्र करीब 30 वर्ष का होगा, आवासन 4 नंबर राधानगर का रहने वाला है, कि वो अपने रूम में गंसा लेके सुसाइड किया है। तो एज पर इंफॉर्मेशन हम पुलिस स्टाफ के साथ यहाँ जाके देखा है कि बॉडी तो ऑलरेडी नीचे उतरा गया है और बाकी इन्वेस्टिगेशन जारी है। किस लिए क्या बोला है जो रिलेटिव है किससे? अभी तक कुछ बता नहीं जा सकता, इन्वेस्टिगेशन जारी है। उसके बाद इन्वेस्टिगेशन में क्या रिजल्ट है उसके बाद पता। क्या नाम? इसके नाम है सुरजीत रुद्रपाल, उम्र 30 वर्ष का है। पिता का नाम श्री चित्तरंजन रुद्रपाल।
ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দিকে দিকে চলছে প্রচন্ড দাবদাহ, বলতে দ্বিধা নেই এই দাবদাহের জেরে জেরবার জনজীবন। বিভিন্ন প্রয়োজনে নানান সরকারি কার্যালয়গুলোর মধ্যে সাধারণ মানুষরা তীব্র দাবদাহকে উপেক্ষা করে আসা যাওয়া করছেন। এহেন পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা চিন্তা করে বিবেকানন্দ বিচার মঞ্চের পক্ষ থেকে আজ সদর মহকুমা শাসকের কার্যালয়ে এক জলছত্রের আয়োজন করা হয়। বিশেষ করে যারা প্রচন্ড তাপ প্রবাহকে উপেক্ষা করে বিভিন্ন কাজে মহকুমা শাসক অফিসে আসছেন তাদের জন্য এই বিশেষ আয়োজন করা হয় বলে জানা গেছে। বিবেকানন্দ বিচার মঞ্চের এই বিশেষ মানবদরদী উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সকল অংশের। আমরা এসডিএম অফিসের সদরের ওএমসির পক্ষ থেকে, মানে অফিস মনিটরিং সেল, বিবেকানন্দ বিচার মঞ্চের পক্ষ থেকে আমরা এখানে যারা বিভিন্ন কাজে এসডিএম অফিসে আসেন তাদের এই গরমের মধ্যে মানে একটু গরম থেকে নিস্তার দেওয়ার জন্য আমরা মানে ওদের জন্য একটু জল পানের ব্যবস্থাটা করতে পেরেছি। কারণ এইটুকু সাধ্যের মধ্যে যতটুকু হয়েছে আমরা ওইটাই করেছি। এবং আমাদের যে আমাদের মহকুমা শাসক স্যার আছেন, স্যার মানে অরূপদেব স্যার, উনি আমাদেরকে এই ম্যাটারটাতে একদম স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করেছেন এবং ওনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবং আমাদের যে বিবেকানন্দ বিচার মঞ্চের যে মানে আমাদের সব থেকে সাহায্য করেছেন যে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য স্যার, ওনারও মানে প্রদর্শিত পথেই আমরা এই জিনিসটা করতে পেরেছি। এবং উনি আমাদেরকে শিখিয়েছেন যে মানুষের উপকারের জন্য যদি কিছু করা যায় ওটার জন্য এগিয়ে আসা, কিভাবে কাজটা করতে হবে। তো আমরা সেইভাবেই এগোচ্ছি এবং এখন আমরা জলের ব্যবস্থা করেছি। আগামী দিনে আমরা ট্রাই করবো যাতে কিছু গ্লুকোজ বা অন্য কিছু যদি আমরা ব্যবস্থা করতে পারি, সেটার জন্য আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। এবং যে জিনিসটা আমরা করেছি ওটাতে আমরা সম্পূর্ণ সহযোগিতা সবার থেকে পাচ্ছি এবং সবাই আস্তে আস্তে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোটা রাজ্যের মধ্যে প্রতিক্রিয়া তৈরিকারী রাজধানী শহরে সংগঠিত চঞ্চলকর ব্যাংক ম্যানেজার বুদ্ধিসত্ত্ব দাস হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত 4 জনকে দোষী সাব্যস্ত করল দায়রা আদালত। সংশ্লিষ্ট রায় সম্পর্কে সরকারি পক্ষের আইনজীবী দাবি করছেন, চাঞ্চল্যকর ব্যাংক ম্যানেজার হত্যাকাণ্ডে অভিযুক্ত সুমিত চৌধুরী, সুমিত বণিক, সুকান্ত বিশ্বাস এবং সোয়েব মিয়া দোষী সাব্যস্ত হয়েছে। ভারতীয় দণ্ডবিধি 302 এবং 34 নম্বর ধারা মোতাবেক এই রায় ঘোষিত হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন আগামীকালকে সাজা ঘোষণা হবে। এখন অপেক্ষা চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত অভিযুক্তদের কি শাস্তি শুনান আদালত। ব্যাংক ম্যানেজার বুদ্ধিসত্ত্ব দাস হত্যাকাণ্ড মামলায় আজকে আগরতলার সেশনস কোর্ট মানে দায়রা আদালত জাজমেন্ট ঘোষণা করেছেন। এই মামলায় 4 জন আসামি ছিল, সুমিত বণিক, সুমিত চৌধুরী, সুকান্ত বিশ্বাস এবং ওমর শরীফ বা শোয়েব মিয়া। এদের 4 জনকেই আদালত 302 মানে খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছে এবং 34 মানে সংঘবদ্ধভাবে তারা ওদের কমন ইন্টেনশন ছিল সেটাও প্রমাণিত হয়েছে। তো আজকে রায় ঘোষণা করা হয়েছে, কিন্তু সাজা ঘোষণা করা হবে আগামীকালকে। আদালত বলেছেন যে আগামীকালকে 12:30টার সময় এই মামলার সাজা ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সাজা কি হয়। ওরা দোষী সাব্যস্ত হয়েছে এইটুকু এখন পর্যন্ত। কতজন আছে টোটাল? 4 জন আসামি, বললামই যে 4 জন। এই মামলায় টোটাল সাক্ষী দিয়েছিল 56 জন টোটাল উইটনেস এই মামলায়। এর মধ্যে 2 জন একজন গুরুত্বপূর্ণ সাক্ষী বাসুকর, ও এই মামলায় হস্টাইল বা বিরূপ হয়ে গেছিল, প্রসিকিউশনের পক্ষে কথা বলেনি যে কোনো কারণেই হোক। এবং আরেকজন হচ্ছেন ডাক্তার অভিজিৎ দাশগুপ্ত, ওনার সামনেই বুদ্ধিসত্ত্ব দাসকে জিবি ট্রমা কেয়ার সেন্টারে অগস্ট মাসের 3 এবং 4 তারিখের মধ্যবর্তী রাত্রে চিকিৎসা করা হয়েছিল। আদালতে এসে উনি অস্বীকার করেন যে বুদ্ধিসত্ত্ব সেই সময় মৃত্যুকালীন জবানবন্দি কি দিয়েছে উনি শোনেননি। আর এছাড়া আরেকজন যে আছে বাসুকর, উনি এই মামলার প্রত্যক্ষদর্শী। কিভাবে বুদ্ধিসত্ত্বকে মারা হয়েছিল, প্রথমে হাত দিয়ে, বুট জুতো দিয়ে বা বিয়ারের বোতল দিয়ে বা চাকু দিয়ে, সেগুলো সমস্তই উনি নিজে প্রত্যক্ষ করেছেন, কিন্তু উনি আদালতে এসে বলেছেন উনি কিছু দেখেননি। তো এই 2 জনের এগেনস্টে আমরা সরকার পক্ষ থেকে আমাদের কোর্টের কাছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য একটা প্রসিডিং হয়, সেটা করার জন্য কোর্টের কাছে প্রেয়ার দেওয়া আছে। এখন এই মামলার সাজা ঘোষণা করার পর খুব সম্ভব আদালত সেই জিনিসটা বিচার করবেন। কোন কোন ধারা মামলা নেওয়া হয়েছিল? এই মামলায় চার্জ হচ্ছে 302 খুনের দায়ে এবং 34।
কমন ইন্টেনশন। ঘটনাটা কবে ঘটেছিল? ঘটনাটা হয়েছিল 3 এবং 4 অগস্ট 2019-এর মধ্যবর্তী রাত্রি। এটা হয়েছিল আগরতলার জ্যাকসন গেট এলাকাতে। ওখানে সারদা মেডিকেল হল বলে একটা ওষুধের দোকান আছে, সেই দোকানটা তখন বন্ধ ছিল। রাত্রি তখন 11:30-12টা, ওই সময় ঘটনাটা ঘটে। ওখানে বোধিসত্ত্ব যে ব্যাংক ম্যানেজার যে মারা গেছেন এবং তার এক বন্ধু, ওরা দুজন ওখানে বসেছিল। তো এই সময় গাড়ি করে 3 জন আততায়ী আসে। এরা হচ্ছে সুকান্ত বিশ্বাস, সুমিত চৌধুরী আর সুমিত বণিক। ওরা একটা ভক্সওয়াগন ভেন্টো সাদা রঙের গাড়ি করে সেখানে আসে। এসে ওদের খুব কাছে দাঁড়িয়ে ওরা ইউরিনেট করে। তো সেই জন্য বোধিসত্ত্ব ওরা বাধা দিয়েছিল। তো সেই থেকে ঘটনার সূত্রপাত। তারপর সেখান থেকে হাতাহাতি, তারপর মারামারি এবং সেখান থেকে স্ট্যাপ করা থেকে শুরু করে বোধিসত্ত্ব প্রাণহানি, সমস্তটা ঘটনা ঘটে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। বিশুদ্ধ পানীয় জল সহ নিয়মিত জল সরবরাহের দাবিতে সরব হল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চল কমিটি। পানীয় জল সংক্রান্ত সমস্যার সমাধান দাবি করে বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চল কমিটি বুতুরিয়াস্থিত DWS এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দাবি সনদ তুলে দেন। মূলত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ থেকেই শুরু করে সঠিকভাবে এবং নিয়মিতভাবে যাতে করে জল সরবরাহ হয় সেই দাবি নিয়ে আজ মাঠে নামে বামপন্থী নারী সংগঠন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের অভয়নগর অঞ্চল কমিটির সম্পাদিকা কাজল রেখা সিনহা দাবি করেছেন, জলের অনিয়মিত সরবরাহের ফলে সাধারণ মানুষের যেমন অসুবিধা হচ্ছে, ঠিক এর পাশাপাশি অপরিশোধিত জল থেকেও বঞ্চিত হচ্ছেন একাংশ। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আগামী 6 মাসের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অভয়নগর অঞ্চল থেকে আইছি। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আইছি মূলত জলের সমস্যা নিয়ে। জলের সমস্যাটা হইল গিয়ে একটা এখনের যে সিজনটা ভীষণ সমস্যা। জল খরার সিজনে মানুষ কিন্তু ঠিকমতো জল পাইতেছে। 2 বেলা জল আসার কথা। আমরা দাবি সমূহগুলো হইল 2 বেলা জল আসার কথা। যে টাইমটা আগে বরাদ্দ আছিল 1.5 ঘন্টা জল আসতো সঠিকভাবে সকাল এবং বিকাল, কিন্তু বর্তমানে কি দেখা যাচ্ছে, সকালেরটা যদি 1 ঘন্টা আসে, 1 ঘন্টা তো একদম স্পিডটাও কম, ইভেন আর পরিশোধিত পানীয় জল না, সেটা কোনো কোনো সময় একদম লাল, ইভেন কোনো কোনো সময় তো সেগুলোও সাথে আসে। ওই জিনিসগুলা আমাদের দাবিতেই আছে। আমাদের 3 নম্বর দাবিটা যেটা ওইটা। আর বিকালের যে জলটা আসে, বিকালের তো কোনো দিন তো বিকালে জল আসেই না। আর যেই সময়টা আসে সেই সময়টা 2টা বালতিও ভরে রাখা যায়। এই সিজনে, এই উত্তপ্ত গরমে মানুষকে এইভাবে থাকা মানুষের ভীষণ অসুবিধার সম্মুখীন হইতে হইতেছে। সেই কারণে আজকের আমাদের এই ডেপুটেশনের একটা দাবি কিন্তু সেইটা। আর দ্বিতীয়ত, আমাদের এলাকাতে 11, 12, 13 অঞ্চল এলাকা, 3টা ওয়ার্ড নিয়ে গঠন হয়েছে। যে এলাকাতে স্লাম এরিয়া মানে বস্তি এলাকা বেশি, বস্তি এলাকাতে জলের যে সরবরাহ, জল যেটা সরবরাহ হচ্ছে সেটা কিন্তু ঠিকমতো মানুষ জল পাচ্ছে না। সেই দাবিটাও আমাদের এই মূলত 6 দফা দাবি নিয়ে আমরা। আর কিছু কিছু জলের লাইন আছে, পাইপলাইন আছে, কিন্তু আমরা জল পাই না। এই সব কয়েকটা দাবি নিয়ে আমরা আজকে আইসি অফিসে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। কলেজটিলা স্থিত রেস্টুরেন্ট আগরতলা ক্লাব এক অভিনব উদ্যোগ নিয়ে ইতিমধ্যে সারা তৈরি করেছে। সংশ্লিষ্ট রেস্টুরেন্টের উদ্যোগে চিকেন দ্বারা তৈরি 100টি আইটেম নিয়ে 7 দিন ব্যাপী এক অভিনব উৎসবের আয়োজন করা হয়েছে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হয়েছে 199 টাকা থেকে শুরু হবে এক একটা ডিশ, এবং এই 7 দিন ব্যাপী শুধুমাত্র তৈরির খরচটাই নেওয়া হবে সমস্ত গ্রাহকদের কাছ থেকে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের তরফ থেকে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে, এই এক অভিনব স্বাদ রাজ্যের মানুষ রেস্টুরেন্টের এই বিশেষ উদ্যোগের মধ্য দিয়ে উপভোগ করতে পারছেন। এর জন্য সকলকে স্বাগত জানানো হয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের তরফ থেকে। অ্যাকচুয়ালি আমরা যেহেতু আপনাকে প্রথমেই বলেছি, আমরা 21শে এপ্রিল ইনোগ্রেট করেছি, এবং আমরা চাইছি শুধু ব্যবসায়ী না, ত্রিপুরার লোক কিছু নতুন স্বাদ, নতুন টেস্ট গুলি উপভোগ করুক। তার জন্য আমরা শুধু কস্টিং প্রাইস গুলি রেখেছি, যার জন্য মাত্র 6 দিনের জন্য সেই প্রাইস। আমরা স্বাগত জানাবো সবাইকে, যেন সেই অল্প দাম কিন্তু কোয়ালিটিতে কোনো কনফার্মাইজ নেই,
ভালো কোয়ালিটির সবার জন্য টেস্ট করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজ্যে ভিনদেশী নাগরিক আটক অব্যাহত। এবার ওসা বাজারে ধৃত 2 বাংলাদেশী নাগরিক। রাজধানী এয়ারপোর্ট থানাধীন ওসা বাজার এলাকা থেকে সন্দেহভাজন 2 জন বাংলাদেশী নাগরিক আটক করে পুলিশ। এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি সুমন সিংহ জানান, ওসা বাজার এলাকা থেকে গতকাল সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করার সময় 2 জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। ধৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে তাদের কাছে প্রয়োজনীয় কোনো বৈধ কাগজপত্র নেই। বাংলাদেশি অনুপ্রবেশ অব্যাহত। রাজ্যের বিভিন্ন জায়গায় বিগত কয়েকদিনে প্রচুর সংখ্যক বাংলাদেশি নাগরিক আটক হয় এই এয়ারপোর্ট থানা এলাকায়ও। এভাবে অবৈধ অনুপ্রবেশ যদি অবিলম্বে বন্ধ না হয় তাহলে আগামী দিনে গুরুতর সমস্যা সৃষ্টি হতে পারে বলে অনুমান। আমাদের মোবাইল পার্টি যখন মোবাইল ডিউটি করছিল তখন ওসা বাজারে 2 জন সাসপেক্টেড পার্সন দেখতে পাই। সাসপেক্টেড টু বাংলাদেশ ন্যাশনাল। সাথে সাথে আমাদের যে অন ডিউটি মোবাইল অফিসার ছিল যে তাদেরকে ওসা বাজারের মধ্যে ডিটেইন করা হয়। ডিটেইন করে তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করে জানা গেল তারা বাংলাদেশ ন্যাশনাল এবং ইলিগাল ওয়েতে ইন্ডিয়াতে এন্টার করেছে। কোথা থেকে এসছে তারা, সে বিষয়ে কোনো তথ্য রয়েছে কি এই মুহূর্তে? তারা অ্যাকচুয়ালি বাংলাদেশের বরিশাল ডিস্ট্রিক্ট আর গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের লোক। তারা এর আগের দিনই ইন্ডিয়াতে ইলিগাল ওয়েতে এন্ট্রি করেছে হিন্দু বাংলা বর্ডার ক্রস করে। কি কারণে এসছে এই বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কি? তাদের উদ্দেশ্য হলো কাজের উদ্দেশ্য। তারা হয়তো বা ত্রিপুরা থেকে অন্য কোনো স্টেটে গিয়ে তারা কাজ করুক এরকম ধারণা, কিন্তু তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছে। কয়জনকে আটক করা হয়েছে? একজন ছেলে, একজন। বয়স কেমন হবে তাদের? যে ছেলে তার বয়স 29, মেয়ের বয়স হল 22। পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করবে? ত্রিপুরা থানি বিশিষ্ট দফান ফেরনাকায় প্রদুজি আপ থোড়া শুনলো। কিন্তু বুতওয়ানি কারণে তিনি ত্রিপুরা থানি বিশিষ্ট দফান ফেরনাকায় প্রদুজি আপ থোড়া শুনলো। কিন্তু বুতওয়ানি কারণে তিনি ত্রিপুরা লিডারনি বুতওয়ানি কারণে সেপারেট সানাই রংনি বিসিঙ্গ মজবুতি ভাবে খাইমানে আবো নষ্ট খাইগাং আবো ওয়াইরে ওয়াই সাও খাইয়েছিনি রাজা নে রিক্লাইট পেকা ওয়াসে প্রদুজি আও ননবরা রাজাম যতন সুমানি খা যতন খাইকা ত্রিপুরা থানি বিশিষ্ট দফান ফেরনাকায় প্রদুজি আপ থোড়া শুনলো। ত্রিপুরা থানি বিশিষ্ট দফান ফেরনাকায় প্রদুজি আপ থোড়া শুনলো। কিন্তু বুতওয়ানি কারণে তিনি ত্রিপুরা লিডারনি বুতওয়ানি কারণে সেপারেট সানাই রংনি বিসিঙ্গ মজবুতি ভাবে খাইমানে আবো নষ্ট খাইগাং আবো ওয়াইরে ওয়াই সাও খাইয়েছিনি রাজা নে রিক্লাইট পেকা ওয়াসে প্রদুজি আও ননবরা রাজাম যতন সুমানি খা যতন খাইকা ফিয়াবা নিনি কক ঠিকরিলে তিনি খাতন যারা ত্রিপুরা থাকানে যারা হামবে তো রাজা পাকে থিসিমান হনি বুড়ি রক বাক্সা ভাগ ছয়তামলে এই ত্রিপুরা সারি মেইন সমস্যার কারণ তাম নরমনি বাগে সিটি কে বসা থাকা আমাদের সমস্যার মূল কারণ আপনাদের কারণে আমরা আপনাদেরকে আশ্রয় দিয়েছি। মানকা আঙ্কা তিনি ত্রিপুরা মুখ্যমন্ত্রী কুমুন বড় যত 6 টঙ্কা 90% ত্রিপুরা সিঙ্গার নাং তিনি অপরেটিভ বিস্তি পুরানো সরাইদুন মন্ত্রী এমএলএ এঙ্গৈ রাং গোনাं খালাयै আগতলা নক খালিयै yang nok agotla mamang sera dalam kusuk koinai yang kami thangai buto bosanai emon din khena nangano je konstituensi bi nok bokrika kagos potro krika bin nok krika ga bonom tiga dia kono khena no অতি প্রাচীন অধিকার ওয়ানসা নষ্ট খাইয়া और रोमान स्क्रीनी माना खाने वानसाया अब मानिक साहाया डॉक्टर मानिक साहाया अमंग नों त्रिपुरा सासे निनि चरित्रनि बागै समायके साजों माथुंगु नों साबो सिनिग्रा आं साबो आं ताबु पिलासा नम्बर 1 आं त्रिपुरा सा हानिसा रोमान स्क्रिप्ट मुभमेंट प्राइमासाय फाइटि लेटेस्ट काम टुगेदर
sini constitutional fundamental right di pari movement palesino hatari boro paisi tahu non sasong khai tunggu channel jauh menoti peka roman street tata chung semano mane abuk tu chatu tu ino sung je language sung mani mani khuriwa tong tu je kok sung mani abang ka jotono semano mara tang ka sung kau borok sain thani ka abo busuk grota abo abuk tu chatu tu chini abo basabo folawo atawo ba sini beba kono kerunjak sini ka language bai engkai tabuk sini Tripura ni je language ti ba kok borok roman street ti tongmani ang agibo kaisa jagao mas saka apru kumu pundru tongpru dasar hukum bono kaisa ang ma angkoi sujung mane ang sama tongo basani sagor mane aboni bagai kuna apoti kiri kento okhor sagor hoa obansoniyo nang saka otatam kok sanai mangkai script tamgo isena chini matribhasha ase bangala basana sena sapurin nai ane ek number kok baksa